আমি যখন চিন্তা করছিলাম আমি গুছিয়ে কথা বলতে পারবো কিনা, বিকজ আমি দেখেছি আপনার প্রোগ্রামে যারা আসে আপনি তো অবশ্যই সবাই এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, আর আপনি যেটা বলছেন আমি কেন আসার জন্য রাজি হলাম, রাইট। আমার মনে হয় না আমি যেই কাজগুলো করেছি ভুল কিছু করেছি আমি বলবো না, আমার মনে হয় কি হ্যাঁ কিছু প্রত্যেকটা স্টেপে যে কাজগুলো করেছি ওটা না করলে আমি পরের স্টেপে যেতে পারতাম না। সো অপরাধ করেছি আমি এরকম কিছু আমি মনে করি না। রাইট, আপনার জায়গা থেকে সেটা মনে হচ্ছে, বাট ইউ হ্যাভ সাম সিক্রেটস অফ কোর্স। না অফ কোর্স সিক্রেটস তো কিছু আছেই, প্রত্যেকের লাইফেই আছে, যেটা হয়তো বা কেউ জানে না, কিছুটা হয়তো বা আমি নিজেও উপলব্ধি করতে পারবো না, হয়তো আজকে কথা বলতে গেলে হয়তো বা আনকনসিয়াসলি বেরিয়ে যাবে অনেক কিছু। আমি তারপরেও বলবো আমি এখন পর্যন্ত যা যা করেছি একটা না করলে একটা ভুল বলেন বা একটা কাজ না করলে আমি আরেকটা কাজ শিখতে পারতাম না। সো আমার দিক দিয়ে 100% অনেস্ট না, অনেস্ট হ্যাঁ অনেস্ট কাজের জন্য প্রত্যেকটা জায়গা থেকে অফ কোর্স। এবং পিয়ার এই ইডিওলজিটাকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে অনেক বেশি রেসপেক্ট করি, কজ মানুষ আসলে কিছু করার জন্যই দুনিয়াতে আসে এবং প্রত্যেকেই কিছু না কিছু পোটেনশিয়ালিটি নিয়ে আসে, এবং সেই জায়গাটি থেকে আমরা জানেন যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট আছেন তাদের একটা টার্ম শেখানো হয় হুইচ ইজ কল গেটিং থিংস ডান। আপনি দিন শেষে কি করলেন সেটাই হচ্ছে আপনি কি, সেটা কিভাবে ওই রাস্তা দিয়ে গেছেন, কতটুকু আঘাত খেয়েছেন। আপনি যদি সাকসেস না হতে পারেন কেউ কোনোদিন আপনার সেই গল্পটা শুনবে না। সো আজকে এখানে সাকসেসফুল একজন মানুষ এখানে বসে আছে, সাকসেস লেডি আমি যাই বলি না কেন, তার জীবন গল্প এবং তার যে সিক্রেটস সব কিছুই আমরা আমাদের অনুষ্ঠানে পাবলিশ করতে চাই। তার আগে বলতে চাই প্রিয় অনুষ্ঠানটি আপনারা যদি ইউটিউব থেকে দেখতে চান কিংবা শুনতে চান চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং একই সাথে নোটিফিকেশন অন করে নেবেন। পিয়া, আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করি, যেটা আমরা অনেকেই হয়তো বা জানি না, যেখান থেকে আপনার মেমোরি একদম ফার্স্ট মেমোরি ইন ইওর লাইফ। সো আমি এক খুলনার খুব ভালো একটা জায়গা থেকে বড় হয়েছি, জি, একটা আপার মিডল ক্লাসের ফ্যামিলি থেকে, সেখানে সবাই শিক্ষিত ভদ্র জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। যেরকম প্রত্যেকটা ফ্যামিলিতে হয়, আব্বা আম্মার ঝগড়া দেখেছি, আম্মা দাদির ঝগড়া দেখেছি, তারপরেও দেখেছি যে তারা সবসময় আমার মা নানির থেকেও দাদির সাথে বেশি ক্লোজ, খুব মজা করতে করতে বড় হয়েছি। বাবা কি করতো? আমার বাবা ব্যবসা করে, এখন ব্যবসা করে, বাবা ভালো আছে। কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই। আমার বড় বোন আছে, আমার বড় বোন ডেফ, ভালো করে কথা বলতে পারে না, শুনতে পারে না। ওকে, খুবই সুন্দরী, আমরা গেস করতে পারি না খুবই সুন্দরী, আমার থেকে অনেক অনেক সুন্দর। আমার ছোট ভাই আছে, ছোট ভাইও এবার এসএসসি পরীক্ষা দেবে, আমার থেকে 10 বছরের ছোট। হ্যাঁ, আর আমার বড় বোন আমার থেকে 6-7 বছরের বড়। আমার মায়ের নিজের একটি স্কুল আছে, যারা অটিস্টিক, যারা ডেফ, কথা বলতে পারে না, তাদের জন্য সে নিজে একটি স্কুল পরিচালনা করে। বেসিক্যালি আমার বড় বোন যখন এরকম সমস্যা দিয়ে যাচ্ছিল তখন থেকে তার উদ্যোগটা শুরু। আচ্ছা, এটা অনেক বছরের কথা। ওকে, আমার মনে আছে ছোটবেলা থেকে খুব মজা করতে করতে, মানে আমার সবকিছু নিয়ে খুব ক্রিয়েটিভ একটা কাজ করতো। ছোটবেলা আমাদের সময় ওয়াকম্যান ছিল, সো ওয়াকম্যানে করতাম কি 30 টাকা না 25 টাকা দিয়ে খালি ক্যাসেট কিনে আমি আমার দাদির কাছে যেতাম। সবকিছু ছিল আমার দাদি প্রথমে, যে দাদি একটা ইন্টারভিউ নেবো আপনার, ইন্টারভিউ নিতাম, দাদি রেকর্ড করতাম, মনে আছে রেকর্ড করে আবার শোনা যেত, আমার কাছে খুবই ভালো লাগতো, রেকর্ড করে আবার কথা শুনতে পারি। আমার আব্বু বিদেশ থেকে এনে দিয়েছিল ওখানে। তারপর আমার মনে আছে যখন ল্যান্ডফোন, আমার বাবা কুয়েতে থাকতো যখন ছোট ছিলাম, তো তখন দাদি কিছু বা ফুপুরা কিছু বললে বা আম্মু কিছু বলে সব আব্বুকে বসে বসে রাত্রেবেলা আব্বা যখন ফোন দিত তখন আব্বুকে কমপ্লেন করতাম, এটা হয়েছে, এটা হয়েছে। সকালবেলা আবার দাদি বলতো, বিকজ জয়েন্ট ফ্যামিলি তো, পাশের রুমে কি বলছে শোনা যায়, তুমি তোমার আব্বাকে আমার নামে কমপ্লেন করছো, এরকম। মানে খুব মজা করতে করতে চাইল্ডহুড আমার খুবই ভালো ছিল। আচ্ছা, অবশ্যই। তো সমস্যা বলবো না, বিপত্তি বলবো না, আমি বলবো হয়তো বা যেটাই বলেন না কেন, সমস্যা বা বিপত্তি এটা আপনারা হয়তো বা ধরে নেবেন। রাইট। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার ছোট ভাই হলো, আমার এর আগে একটা বোন ছিল। আমার আব্বা আমাদের 2 বোনকেই, আমার বড় বোন কথা বলতে পারে না যেটাই হোক না কেন, বা আমি যেটাই হোক না কেন, 2 বোনকে সে খুবই এখন পর্যন্ত খুবই ভালোবাসে সে ছোটবেলা থেকে। বা আমার ফ্যামিলিতে আমি সেকেন্ড মেয়ে হয়েছি বলে কোনো সমস্যা ছিল না কিন্তু ওখানে। তখন যখন ক্লাস 5-এ, তখন আমার ছোট ভাই যখন হলো, তখন ক্লাস 5-এর পর থেকে আস্তে আস্তে বড় স্ট্যান্ডার্ডগুলো আসা শুরু করে। তখন তো আমার মনে আছে যখন ক্লাস 6-এও আমি পড়ি, আমার ভাই তখন হয়তো 1 বছর, তখন আমার অনেকগুলো টিচার ছিল। একটা ছিল হচ্ছে কম্পিউটার শেখানোর জন্য, একটা ছিল ইন্টারনেট শেখানোর জন্য, একটা ছিল অ্যাবাউট ফটোশপ শেখানোর জন্য, একটা ছিল ইংলিশ স্পিকিং শেখানোর জন্য, আচ্ছা, একটা ছিল কবিতা আবৃত্তি শেখানোর জন্য। শুনতে খুব হাস্যকর লাগবে, একটা হুজুর ছিল, মানে শুনতে হাস্যকর লাগবে যে এত টিচার ছিল আমার। আর তাছাড়া তো অন্যান্য সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি এখনো যাইনি, সাবজেক্ট ওয়াইজ তো টিচার ছিল, কোচিং সেন্টার ছিল, সারাদিন আমি খুব বিজি থাকতাম পড়ালেখা নিয়ে, এগুলো নিয়ে, অ্যাক্টিভিটি নিয়ে।
তো যখন ক্লাস 8-এ আমি উঠি তখনও বুঝতে পারি যে কিছু সমস্যা না, আমি বলবো কি 8 থেকেও ঠিক আছে, বিকজ 8 পর্যন্ত আমি হয়তো বা বুঝতামও না যে আমাকে নেগলেক্ট করা হচ্ছে বা ইগনোর করা হচ্ছে, এই ব্যাপারটাও আমি তখন থেকে বুঝতাম না। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার মনে হয় তখন থেকে ইয়াস আমার আব্বুর একটা হচ্ছে কি, আচ্ছা আমি প্রথমে বলে নিচ্ছি 2 ঘন্টার জন্য আমি ভুলে যেতে চাই আমি কি নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো আমি আমার আশেপাশে কি আছে। তো আমার আব্বুর একটা ব্যাপার হচ্ছে কি, সে খুব গালিগালাজ করে, মনে করেন কিছু হলেই গালি দেবে, সবাইকে গালি দেবে, মনে করেন এটা আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন, আদর করেও একটা গালি দিয়ে কথা বলবে, এরকম একটা কথা যে আদর করে সে গালি ছাড়া কথা বলতে পারে না। আমার চাচারাও আছে এরকম কিছু কিছু, সবাই না, বাট কিছু কিছু আদর করে হলেও গালি দিয়ে কথা বলবে। আমি আমার মায়ের মতো একটু যে না, খুব সেলফ রেসপেক্টটা খুব বেশি, যে না তুমি আদর করে হলো ভালো করে হলো তুমি কেন গালি দিয়ে কথা বলবে আমার সাথে, এরকম ছিলাম আমি। তো যখন ক্লাস 9-এ উঠি, যখন দেখছি যে আবু গালি দিয়ে কথা বলছে, এটা বলছে, আমার না আস্তে আস্তে খুব আমার খুব লাগছে না, আমাকে কেন গালিটা দিল, আমাকে কেন একটা গালি দিয়ে কথা বলবে, আমি নিতে পারতাম না আস্তে আস্তে। কিন্তু আব্বুর উপর কথাও বলতে পারবো না, এরকম আমি বলবো না আমি যে খুবই ভদ্র বা খুবই ভয় পাই এরকম একটা বাচ্চা ছিলাম, একেবারেই না। আমার কিছু হলেই আমি যখনই কোনো কিছু পছন্দ করতাম না, সেটা আমার দাদা, চাচি, ফুপু, চাচা যেই হোক না কেন, আমি সরাসরি মুখের উপর বলতাম যে না, আমি আই ডোন্ট লাইক ইট। আমি এরকমই ছিলাম। ক্লাস 9-এ যখন পড়ি, একটা সময় আমি কোচিংয়ে যাওয়া শুরু করলাম, একটা ছেলেকে খুব ভালো লাগতো তখন। কোচিংয়ে আমার বাসার নিচেরটাতে কোচিং সেন্টার ছিল। তো 9-এ উঠে দেখলাম কি, একবার প্রেম কাহিনী দিয়ে শুরু করলাম। আমি একটা রিক্সা নিয়ে যাচ্ছি, আমার পাশে আমার 2টা ফ্রেন্ড বসা, যেতে যেতে দেখলাম কি একটা সুন্দর একটা ছেলে, খুবই ফর্সা, একটু সুন্দর টাইপের একটা জন আব্রাহাম টাইপের একটা হেয়ার কাট নিয়ে সে যাচ্ছে, সেও একটা রিক্সায় যাচ্ছে। তো আমি একটু হয় না, ফ্রেন্ডরা ছোটবেলা থেকে অনেক কিছু নিয়ে গল্প করে, আমি অত কিছু নিয়ে গল্প করতে পারতাম না, আমার একটু সায় লাগতো। তো আমার ফ্রেন্ডরা বললো কি যে ওই ছেলেটা পিছ রিক্সা নিয়ে চলেন। আমি বললাম কি, একটা ছেলেকে আমরা ফলো করবো, যা কিরকম লাগে না দেখতে? বলে কি না, কিছু হবে না। তো ছেলেটা দেখছে যে ছেলেটাকে ফলো করছে, ছেলেরা করলো কি একটা কাগজ ছুঁড়ে মারলো। আমার ফ্রেন্ডরা ওই কাগজটা উঠাবে না, একটা ছেলে একটা রিক্সা দিয়ে যাচ্ছে, চলন্ত রিক্সা থেকে একটা কাগজ ছুঁড়ে মারছে, আমরা একটা মেয়ে হয়ে উঠাতে যাবো, মেয়ে হয়ে না মানে একটা, কেন আমি একটা কাগজ উঠাতে যাবো, একটা ছেলে, ভদ্রতারও তো একটা ব্যাপার আছে, সে দিতে পারতো। তো না, ওরা যে উঠালো, দেখলাম ছেলেটার ফোন নাম্বার দিয়েছে। তো আমার 2টা ফ্রেন্ডই তাকে যে কল দিল, তখনও আমার হাতে মোবাইল ফোন আসেনি, আমার মোবাইল ফোন এসেছিল তার কিছুদিন পরে, ক্লাস 9-এ। আমার ফ্রেন্ডগুলো বাইরে থেকে তাকে, বাইরে তখন কিন্তু অনেক ল্যান্ডলাইনে ফোন দেওয়া যেত, বাইরে থেকে বা ফোন থেকে ফোন দেওয়া যেত, ফোন দিল ছেলেটাকে। তো ছেলেটা বললো ঘুরায় ফিরায় আমার কথায় আসতেছে, তো তোমাদের লম্বা মেয়েটা ছিল, ওকে দাও, ওকে ফোনটা দাও। এখন আমি তো কথা বলতে পারবো না, কথা বলতে ভয় লাগে, একটা ছেলের সাথে কথা বলবো কেমন লাগবে শুনতে। তো ছেলেটা একটা সময় আমি যে ফোন 3 বা 4 দিনের দিন আমি ফোনে কথা বললাম, হ্যালো বললাম, হ্যালো শুনে আমার মনে হলো কি আমার দাদার মতো ভয়েস, ভয়ে আমি ফোনটা রেখে দিয়েছি। তো আমার ফ্রেন্ডরা বলে কি যে তুমি এত বোকা কেন, তো ভীতু কেন? আমি বললাম কি না, পরে এরকম করতে করতে আমি বললাম কি যে আপনার সাথে আমি ফোনে কথা বলতে পারবো না, ওকে বলো আমি ফোনে কথা বলতে পারবো না, আপনি করে বলতে, আমার থেকে 1 বছর বড় ছিল। আমি বললাম কি যে ওনাকে আমার ইমেল অ্যাড্রেসটা দাও, ইমেলে কথা বলবো। তখন থেকে আমরা ইমেল অ্যাড্রেসে কথা বলা স্টার্ট করলাম, 2-3 মাস ইমেলে কথা বললাম। কথা বলার পরে মডার্ন প্রেম যেটাকে বলা চলে, একবারে স্টার্টই হয়েছে ইমেল দিয়ে। আমরা শুনি যেটা চিঠি দিয়ে হয়, ফোনে হয়, বাট দে স্টার্টেড বাই ইমেইল। ওকে, হ্যাঁ। আর 2005-06 দিকে কিন্তু ইমেল বা কম্পিউটার এত পপুলার ছিল না খুলনার মতো জায়গায়। তো আচ্ছা, এখানে আমি বলে রাখি একটু যে তখন কিন্তু আমার বাসায় পার্সোনাল কম্পিউটার ছিল, তখনই কিন্তু আমার বাসায় ইমেল ছিল, তখন ব্রডব্যান্ড লাইনের সাথে কিন্তু কানেক্টেড ছিল। তো আমার আব্বা আমাকে সব কিছু দিয়েছিল, আমি যা যা চেতাম বা বলার আগেই সে, তখন হয়তো ইমেল বুঝতামও না, আমার আব্বা বলছি না তুমি এটা নিয়ে নাও, এটা মডার্ন ফ্যাসিলিটি, তুমি শেখো, ফ্যাক্সও নাও, ফ্যাক্স মেশিনও নাও। ফ্যাক্স মেশিন দিয়ে আমি কি করবো? তো সে যেহেতু যা যা ভালো জিনিস আছে সব আমার মেয়ে শিখবে। আচ্ছা, এরকম। নাহলে আমি আপনাকে যেটা বললাম যে অ্যাবোট ফটোশপের জন্য সে আমার একটা টিচার রেখে দিয়েছিল আমাকে শেখানোর জন্য। যাই হোক, ছেলেটার সাথে কথা বললাম ইমেলে, কথা বলতে বলতে মাঝে মাঝে হয় না প্রেম, নতুন নতুন প্রেম করলে তোমার সাথে একটু ফোনে কথা বলবো, মানে দেখা করো তো দূরে থাকো, সাহসটাই ছিল না, ফোনে কথা বলবো, ফোনে তো ল্যান্ডলাইন। তো ফোন দিত, বাই সামহাউ কিছুদিন পরে তারা ধরলো যে পিয়া একটা ছেলের সাথে ফোনে কথা বলে। আমি তো খুবই ভয় পেতাম যে না, আমি ফোনে কথা বলছি না, কেউ না। এবং আমার বাসায় অনেক অনেক উল্টাপাল্টা ফোনও আসতো, যেটা হয় একটা মফস্বলের একটা মোটামুটি সুন্দর মেয়ে থাকলে অনেকে ফোন দিত, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ওই ছেলের সাথে কথা বলতাম, আর কারোর সাথে কিন্তু কথা বলতাম না, কিন্তু বাসায় অনেক ফোন আসতো। একটা সময় যখন এটা নিয়ে এত মাত্রায় বেড়ে গেল, আমি কিন্তু তখন পর্যন্ত শুধু ফোনে কথা বলতাম, যে আমার পুরো ফ্যামিলির মধ্যে
ছড়াই গেল যে পিয়া ছেলেদের সাথে ফোনে কথা বলে, এরকম এরকম এরকম। আমার আব্বা আমার কানে দিতে লাগলো সবাই কথা। আর যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছোট একটা তিলকে তাল বানানো খুবই কমন ইস্যু ছিল তখন। রাইট, মজাও পায় অনেকে, মজা পাই, আসলে মজাই পাই এটা, যে হয় না আরেকটা ফ্যামিলিকে একটু ডাউন করে দেখানো, এরকম পচানো বা যেটাই বলি না কেন আমরা। আব্বাকে এসে বলা স্টার্ট করলো, আব্বু তো খেপে যাচ্ছে। এখন আব্বুর সাথে আমার খুবই ভালোবাসার সম্পর্ক ছিল, যেখানে অত ওপেন আমি বলবো না, যেখানে মনে করেন সবকিছু শেয়ার করা যায়, একেবারে ছিল না। এটা আমার মার সাথে করতে পারতাম। একটা সময় যে আমি আমার মাকে বললাম আম্মু আমি একটা ছেলেকে পছন্দ করি, বিকজ আমার আম্মার সাথে আমি সবকিছু শেয়ার করতাম, এখন পর্যন্ত করি সবকিছু মানে সবকিছু। আমি যখন বললাম, আমার আম্মু আমার পুরো কথাটা শুনে আমাকে বললো কি যে দেখো তুমি এখন অনেক ছোট। সবাইকে বোঝানোর চেষ্টা করলো যেভাবে নর্মালি বাবা মারা বোঝায়, যে এটা এখন না, আমরা পরে দেখবো, তুমি ভালো করে এখন পড়াশোনায় মনোযোগ দাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু সবাই যে আমার সাথে এরকম করছে, আমার চাচা ফুপুরা আব্বুরা, আমি কিন্তু এটা নিতে পারতেছি না। রাইট, বিকজ আমার তখন পড়ার অনেক টেনশনও থাকছিল, প্রি টেস্ট আমি সায়েন্স থেকে পড়তাম, সবচেয়ে ভালো স্কুলে পড়তাম, তো এই ব্যাপারগুলো নিতে পারতাম না। আম্মু বলে কি তুমি কান দিও না, তুমি পড়ো শুধু। আমি চুপ করে থাকলাম, আচ্ছা ঠিক আছে। পরে দেখলাম কি এই ব্যাপারটা না বেড়ে যায়। আমি কিন্তু কথা থামাইনি, জাস্ট বিকজ আমার চাচা ফুপুরা বলেছে তুমি একটা ছেলের সাথে কথা বলতে পারবা না, তাই বলে আমি কথা থামাই দেবো? হতেই পারে না, হতেই পারে না। এটা আমি কেন বলছি, মানে আমি বলছি কি যে আমি একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত আমি নিজে চিন্তা করবো জিনিসটা রং, রাইট, আমি ততক্ষণ না পর্যন্ত এটা ছাড়ি না। বাই ন্যাচারাল ইউ আর লাইক দ্যাট? বাই ন্যাচারাল আই এম লাইক দিস। আমি আমার কথা যারা শুনছেন তারা শুনতে শুনতে বুঝতে পারবেন যে আমি এরকমই। আমি কিছুটা গেস করেছিলাম, মানে আই গেস, মানে হয় না ফেস দেখে। আমি এত লাইফের স্টোরি শুনেছি মানুষের জীবনে, মানে 400-500 তো অনের হয়েছে, তো 4-5 হাজার শুনেছি। তো এখন এরকম হয় যে একটা মানুষের ফেস দেখলে বুঝতে পারি তার লাইফের স্টোরি কি হতে পারে। তো সামহাউ আই গেস অ্যাবাউট ইউ যে ওকে উনি একটু হলেও স্বাধীন চেতা মানুষ, হ্যাঁ, এবং ও অফকোর্স যেই প্রফেশনে উনি আছেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বা যাই বলি না কেন, এরকম স্বাধীন চেতা না হলে এই জায়গাটায় সাকসেস করাটা খুব ডিফিকাল্ট। সো ইন দ্যাট সেন্সে তারা হচ্ছেন চেঞ্জ মেকার। আমি যেটা ওনার সঙ্গে ফোনেও কনভারসেশন করছিলাম যে ওনারা হচ্ছেন চেঞ্জ মেকার, ওনারা একটা জনরা ক্রিয়েট করছেন, হয়তো পরের জেনারেশনে যারা আসবে তাদের জন্য কাজ করাটা অনেক বেশি ইজি হবে। সে আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আপনি কথা বলা থামাননি। হ্যাঁ, কথা বলা আমি থামাইনি। তো একটা সময়, আচ্ছা ছেলেটার কথা কিন্তু আমি আগেও বলেছি, বিকজ ছেলেটার নাম ছিল মিমো। ওকে, তো সেটার পুরো নাম ছিল সাদ্দাম হোসেন মিমো। তখন আবার সাদ্দাম হোসেনের যুদ্ধ চলতেছে, আমার ফুপুরা বলে সাদ্দাম একটা ছেলের নাম হতে পারে, তুমি সেই ছেলের সাথে তুমি ফোনে কথা বলো, তোমার লজ্জা হয়। তখন অনেক পপুলার বাংলাদেশে, হি ওয়াজ ভেরি পপুলার। তো এরকম করে কথা বলতো। তো আমি বলতাম কি যে আমি চুপ করে থাকতাম, কথা বলতে পারতাম। তো আমি মানে আমার খুব বেশি রেগে গেলে আমি খুব টস করে চোখ থেকে আমার পানি পড়তো, বাট আমি বেশি রেগে গেলে কথা বলতে পারতাম। তো একটা সময় যখন আমি দেখলাম যে তারপরেও আমি কথা একটু কমিয়ে দিয়েছিলাম বলতে কি, দিনে যদি আমি 2-3 বার ফোনে কথা বলতাম বা 2 বার কথা বলতাম, হয়তো বা তখন 2 দিনে 1 বার কথা বলতাম। কিন্তু কোনো মতেই দেখলাম কি আমার ফ্যামিলি থেকে জিনিসটা কমছে না, বেড়েই যাচ্ছে। প্রত্যেকে কথা, এবং প্রত্যেকে না আস্তে আস্তে আমার সাথে কথা কমানো স্টার্ট করলো, এবং খুব বাজেভাবে কথা বলতো। যখনই কথা বলতো খুব বাজেভাবে কথা বলতো, মানে আমার জয়েন্ট ফ্যামিলি যারা ছিল। আমি যখন দেখলাম কি অতি মাত্রায় আমার উপরে মানসিক মেন্টাল টর্চারটা বেড়ে যাচ্ছে, আমি হয়তো টিভি দেখতে যাচ্ছি, ঠাস করে হয়তো আমার একটা ফুপু একটা উল্টাপাল্টা কথা বলে দিল, ঠাস করে হয়তো আমার বাবা একটা আমাকে গালি দিয়ে বসলো। আমি নিতে পারছিলাম না জিনিসটা, যে মনে হচ্ছিল কি বাসার বাইরে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো থাকি। আমি কোচিং সেন্টার, স্কুলে আরো বেশিক্ষণ টাইম থাকা স্টার্ট করলাম। একটা সময় যে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমার ফোনে কথা বলে এত সমস্যা, আমি ওদেরকে দেখা করবো, কি করবো আমার সাথে। তো আস্তে আস্তে দেখা করা স্টার্ট করলাম। ছেলেটাও খুশি, দেখা করছে মেয়ে, এতদিন তো দেখাও করতো না, ও দেখা করলাম। এটা কিন্তু আফটার 9 মাস পরে আমি প্রায় দেখা করেছি। তখন আমার হাতে নতুন ফোনও চলে আসছে, মোবাইল ফোনও পেয়েছি, দেখা করাও ইজি ছিল, 7 টাকা করে পার মিনিট ছিল, কথা বলার চাপ ছিল। মোবাইল ফোন শেখানোর জন্য কোনো টিউটর ছিল না তো? ও না, মোবাইল ফোন শেখানোর জন্য কোনো টিউটর ছিল না, বিকজ আমার শেখানোর জন্য বাসায় টিউটর ছিল। সো মোবাইল ফোন শেখার জন্য থাকলেও থাকতে পারে না। আমি আপনাকে বলি, আমরা এখনকার যারা বাচ্চারা তারা কিন্তু উঠেই সবকিছু আইফোন পাচ্ছে, আইপ্যাড পাচ্ছে, ল্যাপটপ পাচ্ছে। আমাদের ওই সময় আমার আব্বা আম্মাই জানতো না ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে ইউজ করতে হয়, টিচার ছাড়া কোনো ওয়ে ছিল না। তো যেটাতে ছিলাম যে তখন দেখা করা সেলফোন হাতে পেলাম, সেলফোন হাতে পেলাম, ছেলেটার সাথে দেখা করা স্টার্ট করলাম। আর আমার একটা কথা ছিল, ছেলেটা হচ্ছে কি যে আমরা রিক্সায় ঘুরতাম, তো রিক্সায় ঘুরলে আমাকে বলতে কি তুমি হুট উঠায় ঘুরো, বিকজ হুট উঠায় ঘুরলে কেউ দেখবে না। শুধু কি তাই?
হ্যাঁ শোনেন না, আমি বলছি, আমি যেহেতু সিক্রেটে কথা বলতে আসছি, আমি কোনো কিছু রেখে বলবো না। Exactly. That's why I like her. Yes, I mean, she's really desperate lady. Okay. So আমাকে বললো কি যে হুট উঠায় চললে কেউ দেখবে না। আমি হ্যাঁ সেটা ঠিক কথা, বিকজ আমার ফ্যামিলি দেখলে আরো ঝামেলা করবো। বাস হুট উঠায় তুললে দেখি গায়ে হাত দেয়, কোমরে হাত দেয়, গায়ে হাত দেয়। খুব বিরক্তিকর। তো কথা বলছি গায়ে হাত দেওয়া দিই কি, মানে গায়ে হাত দেওয়া। আমি এইটা পর্যন্ত বলি, তখন পর্যন্ত ক্লাস 9-10 পর্যন্ত আমি যেটা বলছিলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি একটু শাই ছিলাম, হয় না ছেলেদের ব্যাপারে নিয়ে কথা বলা, অনেক মেয়েরা সাথে থাকলে that kind of relationship between man and women. হ্যাঁ আমি জানতাম না ক্লাস 10 পর্যন্ত। Exactly. সো গায়ে হাত দেওয়া দিয়ে আমি খুব অপছন্দ করা শুরু করলাম। তখন আমি বললাম কি না, হুট নামাই ঘুরবো। হুট নামায় যখন ঘোরা স্টার্ট করলাম, পুরা খুলনা শহর জেনে গেল যে পিয়া একটা ছেলের সাথে রাস্তায় ঘোরে। ওকে। হ্যাঁ, এবং যখন এই কথাটা আসলো তখন কথাগুলো অনেক নেগেটিভ ভাবে আসা শুরু করলো যে পিয়া তো ছেলেদের সাথেই ঘোরে, পিয়া এই ছেলেকে, তখন কিছু ছেলেরা যারা আমার সাথে খুব লাইন মারতো, কিছু করতে পারেনি, পিয়া তো আমাকে এটা গিফট করছে, ওটা গিফট করছে, এগুলো রিউমার ছড়ানো স্টার্ট করলো। হয় না, আর দেখবেন কি আমি মাঝে মাঝে ফতুয়া প্যান্ট পরে ঘুরতাম। তো একটা ফতুয়া একটা খুলনায় একটা মেয়ে পরে ঘুরে বেড়াচ্ছে, এইটাই অনেক বড় ইস্যু ছিল। সালোয়ার কামিজই বেশি পরতাম। তো তখন আব্বু আম্মুর কানে আরো বেশি আসা শুরু করলো। আমার আম্মা কিন্তু আমাকে সবসময় বোঝাতো যে জানে এই মেয়েকে উল্টাপাল্টা করলে কিছু হবে না, বিকজ আমাকে মনে রিড করতে পারতো আমার আম্মা। কিন্তু আমার আব্বু খুব বাজে বিহেভ করে, আরো বিহেভিয়ার বাজে দিকে চলে গেল। আমি এখন পর্যন্ত মাঝে মাঝে চিন্তা করি বিহেভিয়ারটা বাজে যাওয়ার কারণ আসলেই কি ছিল, আমার ভাই হওয়ার কারণ নাকি আমার বয়ফ্রেন্ড ছিল এইটা কারণে। আমি এখন পর্যন্ত এটা রিলেট করতে পারি না কোন কারণে হলো। কিন্তু আমার মনে হয় কি বোথ কম্বিনেশন। হয়তো আমার আব্বা ভেবেছিল মেয়ে হাত থেকে চলে যাচ্ছে, আমার ছেলে তো আছেই, বড় মেয়েটা এরকম ছোট মেয়ের কথা শুনতেছে না, কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে তো আছে। তো কিছু হলে আমার আব্বা তখন বলতো মেয়ে মানে লস আইটেম। আপনার সামনে? হ্যাঁ, অফকোর্স আমার সামনে। মেয়ে মানে লস আইটেম, সেই কারণে তো বলি পড়ালেখা করলে করো, না করলে না করো, আমার কোনো যায় আসে না। আমার মনে আছে আমার আম্মা আমার দিকে তাকায় থাকতো যে সে খুব কষ্ট পেত যখন বলতো মেয়ে মানে লস আইটেম। তো আমারও খুব খারাপ লাগতো যে মেয়ে মানে লস আইটেম, সে এই কথাটা কেন সে বড় আইসেস করবে। এটা হচ্ছে কি কিন্তু সেলফ রেসপেক্টের একটা জায়গা, যে যখন সে বললো যে মেয়ে মানে লস আইটেম, শুধু এটা না, আমি হয়তো বা কিছু গালি আনতে পারবো না বা বলতে পারবো না, এখানে আরো কিছু বাজে কথা স্টার্ট শুরু করলো। যখন সে শুনলো যে আমি এই ছেলেটার সাথে ঘুরি, রিক্সা ঘুরি, এটা তখন সে একটা টাইমে আমাকে বললো কি আরো খুব বাজে একটা কথা বলেছে, যে এরকম কথা একটা যে এত বড় হয়ে গেছো, কালকে একজনের সাথে থাকলে পরশুদিন তোমার একটা বাচ্চা হবে, বাট তুমি এখনো বোঝো না, এরকম খুব বাজে ল্যাঙ্গুয়েজে সে আমার সাথে কথা বলা স্টার্ট করলো। ওকে, এর মধ্যে আমার আরো কিছু ফেজ যাচ্ছে, বিকজ আমি এসএসসি পরীক্ষার জন্য নিজের প্রিপারেশন নেওয়া লাগছিল। বাবা মা এদিক দিয়ে বাজে কথা বলা স্টার্ট করলো, মা বলবো না আমার। তার মধ্যে এই ছেলে যাইটার সাথে আমি প্রেম করতাম, বা যেটাই বলেন না কেন, ইনফ্যাচুয়েশন, লাভ, হোয়াট এভার ইউ সে, সেই ছেলে, আমি খুব রিজার্ভ ধরনের একটা গার্লফ্রেন্ড ছিলাম, যে না তুমি এই মেয়ের সাথে দেখা করতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমার মনে হয় কি আমি যেটা শিখেছি, যেটা দেখেছি, পজিটিভ ছিলাম অনেক বেশি, সেটা অ্যাপ্লাই করতাম। তো আমার বয়ফ্রেন্ডও ওরকম ছিল, তুমি এটা করতে পারবো না, আমার ছেলে ফ্রেন্ড ছিলও না, সো বলার কোনো রিজন ছিল না। তখন সেই ছেলে আমাকে একটা সময় এসে বললো যে তাকে তার কোন বিদেশ থেকে একটা কাজিন এসে বলছে এই মেয়ে তো কিছু করতে পারবে না, এত শুকনো একটা মেয়ে কিছু করতে পারবে না। ওকে, কোট অ্যান্ড কোট, সরি টু সে। ওকে, তো যাই হোক, সে বললো এই মেয়ে তো কিছু করতে পারবে না। তার মানে সে মিন করছিল এরকম যে এই মেয়েটার সাথে যদি কখনো বলি যে সেক্স করবো, এই মেয়েটা কখনো তো রাজি হবেই না, বা এই মেয়েটা, সে আমাকে হয়তো, আমার মনে নাই ভালো করে, বাট সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল। আমি যেহেতু জানতাম না ব্যাপারটা কি, সো আমি বুঝিও নি সে কি বোঝানো, কিন্তু আমি এইটুকু বুঝছিলাম ছেলে মেয়েদের মধ্যে কোনো একটা রিলেশনশিপ হয়, এরকম কিছু একটা হয়, আমি জানি না। তো আমার জন্য খুবই টাফ ছিল বোঝা যে কি বোঝানো চাচ্ছে। সো আমি ছেলেরা যখন আমাকে বললো যে আমার একটা কাজিন এসে বলেছে যে তুমি এই মেয়ে তো কখনো কিছু করতে পারবে না, আমি বললাম কি না, কেন করতে পারবো না, আই ক্যান ডু এভরিথিং। বলি না তুমি তো জানোই না কি করে, তুমি আর তুমি জানতে চাও না, আমি বললেও তুমি বোঝার চেষ্টা করো না, রাইট। সো আমি বললাম কি যে না, আমি করতে পারবো। তো তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে আমার এসএসসি পরীক্ষার সময়, তখন সে আমাকে পরীক্ষার একদিন আগে, সো মাঝখানে মানে একটা পরীক্ষা দিয়ে আসছি, পরে একদিন গ্যাপ রেখে একটা পরীক্ষা,
সে আমাকে এত মেন্টাল টর্চার করতে শুরু করলো, বল কি না তাহলে তুমি আমাকে দেখাও তুমি কিভাবে করবা। ওহো। সো এনিওয়েজ আমাকে বললো কোথায় যাবা, আমি বললাম আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন বলেন। আমি বললো কি কোন ফ্রেন্ডের বাসায়। কিন্তু আমি ততদিনে এইটা বুঝেছি যে বিভিন্ন তখন দেখবেন কি খুব ছবি বা এমএমএস করে ছড়া দিত, ওই টাইমটাতে খুব বেশি হতো। আচ্ছা 10-12 বছর আগের কথা, দেখবেন কি মফস্বলে দেখবেন কি সব জায়গায় ভাইরাল হয়ে যেত ভিডিও বা এরকম। তা আমি শুনতাম যে কোনো ফ্রেন্ডের বাসায় যাওয়া উচিত নয়, আমি এটা জানতাম যে কোনো ফ্রেন্ডের বাসায় গেলে খারাপ হবে, ব্ল্যাকমেল করতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, অনেক কিছু করতে পারে, ক্যামেরা বসাতে পারে, মানে যেভাবে আসে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন। তখন সে আমাকে আপনি করে বলতাম। আচ্ছা আচ্ছা। তো সে আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডের বাসায়, না ফ্রেন্ডের বাসায় যাবো না। বললো কোথায় যাবা তুমি। আমি যখন হোটেলে যাই এখনো, বলে কি তুমি হোটেলে যাবা, মানে খুলনায় একটা হোটেলে যাওয়া কিন্তু খুবই দুঃসাহসের ব্যাপার। তার থেকে সবাই চেনে না, ছোট সবাই চেনে, তো তার থেকে খুব ইজি আপনি যদি কোনো ফ্রেন্ডের বাসায় যান। আমি গিয়েছি প্রথম দিন বুঝিনি কি করেছি না করেছি, কিছুই বুঝিনি। বুঝলাম সেদিন মনে হয় প্রথম বুঝলাম। বোঝার পরে এবং এখানে আমি আসি, আজকে কি আপনি বলবেন, আপনি অনেকে হয়তো বা বলতে পারেন মেয়েটা ভুল করেছে, আমি তো বলবো না আমি ভুল করেছি। আমার একটা ছেলেকে পছন্দ করতাম, ছেলেটা বলেছে হ্যাঁ হয়তো বা 2 দিন আগে করেছি, হয়তো আমি 2 দিন পরে করতাম, এটা আমি ভুল বলবো না। হয়তো বা সেই ছেলের সাথে আমার রিলেশনশিপ থাকেনি কেন এটাও আমি পরে বলবো, বাট আমি মনে করি না এটা আমি কোনো ভুল করেছি। এইটা আমার চলতে যে বা নেক্সট স্টেপের জন্য আমার মনে হচ্ছে ওই সময়ের জন্য ওটা ঠিক ডিসিশন ছিল। ইউ টেক ইট জাস্ট অ্যাজ এক্সপেরিয়েন্স অফ ইয়োর লাইফ। অবশ্যই, মানে আমার মনে হয় কি ওই টাইমটাতে আমার যেটা রাইট ডিসিশন মনে হচ্ছিল আমি সেটা করেছি। ফার্স্ট অফ অল পিয়া, আমরা কাউকে জাজ করি না, বাট আপনি যদি সোসাইটি জায়গা থেকে বিষয়টাকে চিন্তা করেন তাহলে আপনি জানেন যে আমাদের সোসাইটি বিষয়টাকে কিভাবে দেখে, এবং সেই জায়গাটি থেকে আপনি সেটা ব্যক্তিগতভাবে রিসিভ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে আপনি আপনার মতো করে জাজ করতে পারেন 100%, বাট এটা আপনার জীবনের ঘটনা। ফার্স্ট অফ অল আপনাকেই এটা মূল্যায়ন করতে হবে। সো আপনি যদি মনে করেন যে ওকে ইট ওয়াজ লাইক দিস, এটা আমার ফল্ট, দেন ইট ফল্ট। আপনি যদি মনে করেন না এটা আমার ফল্ট ছিল, এটা আমি একটা এক্সপিরিয়েন্স নিয়েছি, I'm 100% agree with this যে ওকে আপনার এটা এক্সপিরিয়েন্স, ফাইন, এটা এক্সপিরিয়েন্স। এবং বাই দ্য ওয়ে হোটেলের টাকাটা কিন্তু আমি দিয়েছিলাম, হোটেলের রেন্টটা। সো আমি ছিলাম এরকম একটা মেয়ে, আমি এখন পর্যন্ত এরকম, যেটা চিন্তা করি যেটা ঠিক, কিন্তু হ্যাঁ ওই টাইমটাতে আমি ঠিক বেঠিক চিন্তা করিনি। ওই টাইমটাতে ছেলেটা আমাকে বলেছিল তুমি করতে পারবা না। সো আমার জন্য এটা খুব বড় ব্যাপার ছিল, কেউ আমাকে কোনো কিছু যদি বলে তুমি করতে পারবা না, আমি কেন করতে পারবো না, এবং ছেলেটাকে আমি পছন্দও করতাম তখন। ওকে, তখন যাই হোক, সো আর শুধু সেটা না, তখন আমার মাথার মধ্যে অনেক মেন্টাল প্রেশার কাজ করছিল। হয়তো বা এই টাইমটাতে আমার বাবা মা বা আমার পুরো ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট দিত, আরো ভালোভাবে বোঝাতো, যেটা আমার মা তার জায়গা থেকে অনেকখানি ট্রাই করেছে, বিকজ সেও অনেক প্রেশারে থাকতো। আমার ফ্যামিলি তাকে আমার জন্য অনেক কথা শোনাতো যে তোমার মেয়ে কথা শোনে না, তুমি কিছু বলো না, এরকম। আমি কিন্তু তাহলে ওই স্টেপটা নিতাম না। কেন আমি বলি, কারণ আমাকে যখন আমার বাবা মা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, আমার পড়ালেখা, ছেলেটা, মেন্টাল প্রেশার সবকিছু একদিক দিয়ে করছে, কভার আপ করে রাখছে, সেই টাইমটাতে যাদের সাথে আমি সবচেয়ে বেশি টাইম কাটাই, আমার ফ্যামিলি, তারা যদি আমাকে সাপোর্ট দিত, আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে পারতাম না। আমি খারাপ কাজ এই সেন্সে বলছি, জিনিসটা আরো খারাপ দিকে যেতে পারতো। আমি প্রেগনেন্ট হয়ে যেতে পারতাম, আমার একটা এমএমএস বেরোতে পারতো, একটা ভিডিও বেরোতে পারতো, অনেক কিছু বেরোতে পারতো। আর আমি যদি আজকে এই সময় এখানে এসে না বসতাম, আজকে পিয়া হিসাবে আমি কথাটা বলতে পারতাম না। এবং আমি আপনাদের যারা শুনছেন আমি তাদেরকে বলি, আমি ম্যারিড, আমার জামাই কিন্তু জানে আমার বয়ফ্রেন্ডের কথা, এবং সে সবকিছুই জানে, বিকজ আমি বিয়ের আগে কিন্তু সবকিছু তাকে বলেছি যে এটা আমি লাইফে আমি করেছি, ওদের ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, আমি করেছি, এখন কিছু করার তো আমার নাই, তো ও বুঝেছে। তো যাই হোক, আমি তখন আমার এসএসসি পরীক্ষা চলছে, এরকম একটা সময় ছেলেটাকে বলেছিলাম যে আপনি এটা করতে পারবেন, বাট আপনি এই একটা মেয়ের সাথে দেখা করবেন। একটা মেয়ে ছিল ওখানে, সুন্দর একটা মেয়ে ছিল, মেয়েটা সবার সাথে টাঙ্কি মারতো, কিন্তু আপনি এই মেয়েটার সাথে কিন্তু দেখা করতে পারবেন না। সুন্দর মেয়ে ছিল বলে কি আপনি ভীত ছিলেন? একটু তো ছিলাম অবশ্যই, আমি আমার জামাইকে নিয়েও এখনো খুব পজিটিভ, আই এম আ ভেরি পজিটিভ গার্ল, কিন্তু না এখন আগের থেকে অনেক বুঝি। তো কত বছর হলো বিয়ের? কত বছর? বিয়ের 3.5 বছর। ওকে, আমি গ্র্যাজুয়ালি যাবো ওই জায়গাটিতে, হ্যাঁ, যেখানে আছি, এসএসসি। হ্যাঁ, সো এসএসসি পরীক্ষা, তখন ছেলেটাকে একদিন দেখলাম ওই মেয়েটার সাথে, কোচিং সেন্টার, আর একটা কোচিং সেন্টারের সাথে পড়ে না, সেই কোচিং সেন্টার জাস্ট মেয়ের সাথে দেখা করার জন্য সে গিয়েছে। আচ্ছা, দেখলাম। পরে আরেকবার দেখলাম যে তখন আমার একটা ফ্রেন্ড ছিল, সুন্দর একটা ফ্রেন্ড ছিল, ওকে আমি বললাম তুমি ওকে ফোন করে ডাকো, বলো কি পি আমাকে উল্টাপাল্টা কথা বলছে, আপনি আমার সাথে দেখা করতে পারবেন কিনা। রূপসা ব্রিজের নাম তো মনে হয় সবাই জানেন, যারা খুলনা রূপসা ব্রিজ। ছেলেটা আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে আসছে ওখানে। আর তো যাবে কোথায়, আমি তো এগুলো সব একটা ট্র্যাপ সাজানো ছিল আমার। আমি লুবনা, ওর নাম ছিল, ও এখন ক্যানাডাতে থাকে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো আমি লুবনাকে বললাম যে লুবনা, তোমার
তোমার যাওয়া লাগবে না, তুমি শুধু এইটুকু করো। ও যদি যায়, ওর সাথে আমার রিলেশনশিপ এখানে শেষ। তার মানে ওকে যেই মেয়ে ডাকে ও সেখানে যায়। তার আগে ওকে আমি আমার ওই মেয়েটার সাথেও দেখেছি। আর অনেক রিউমার তো আসে, আমি রিউমার শোনা পাবলিক না, আমি হচ্ছে যেটা নিজের চোখে দেখবো সেটা। রাইট। তখন দেখলাম ছেলেটা দেখা করতে আসছে ওখানে রূপসা ব্রিজে। ও আমাকে দেখে ভয় এমন ভাবে একটা দৌড় দিয়েছে, এটা যদি আপনারা যদি দেখেন, আমার এখন কিছু হলেই সবার হাতে খুব স্মার্টফোন আছে, তখন কারোর হাতে অত স্মার্টফোন ছিল না বলে কেউ ভিডিও করে না, আদারওয়াইজ আই এম শিওর সবাই ভিডিও করতো। তখন ছেলেটা দৌড় মারলো, আমার পিছ দৌড় মারলাম পুরো রূপসা ব্রিজে দৌড়াতে দৌড়াতে। আপনিও দৌড়াচ্ছিলেন পিছে পিছে? অফকোর্স, ওকে ধরবো তো আমি, এত ইজি তো না কাউকে ছেড়ে দেবো। সো যাই হোক, সো রূপসা ব্রিজে ওই নদীর ওখান থেকে দৌড়াতে দৌড়াতে ওখানে একটা সিঁড়ি আছে যেখানে রূপসা ব্রিজের উপরেও যাওয়া যায়। নদীর ওখান থেকে দৌড়াতে দৌড়াতে ওই পর্যন্ত আসছে। পরে দেখছে কি ও ছেলেটা বুঝতে পারছে যেখানে তো সবাই, বিকজ রূপসা ব্রিজে তখন হাজার হাজার মানুষ বসে থাকতো ব্রিজ দেখার জন্য। খুলনার মানুষের তখন খুলনা এন্টারটেইনমেন্টের তো কিছু নাই। না খুলনা না, এটা পুরো বাংলাদেশের অবস্থা, এখন মাটি খুললে লোকজন দাঁড়ায় থাকে ওখানে দেখার জন্য। আর তখন তো মনে করেন 10-12 বছর আগের কথা, 12 বছর আগের কথা, তখন তো ওখানে সবাই খুব। কেন ইমাজিন পিয়াকে যারা দেখেছেন, এত সুন্দর একটা মেয়ে পুরা ব্রিজের কাছাকাছি এবং যেখানে লোকারণ্য, সেখানে দৌড়াচ্ছে একটা ছেলের পেছনে, এবং ছেলেটা বাঁচার জন্য রুদ্ধশ্বাসে মেয়েটার হাত থেকে বাঁচান। এগুলো ইমাজিন করেন তাহলে বুঝবেন মজাটা কি আসলে। ওকে, ছেলেটা যেটা বললাম সুন্দর দেখতে ছিল, জন অ্যাব্রাহামের মতো হেয়ার কাট, ফর্সা, একটা চশমা পরতো। তো দৌড়াতে দৌড়াতে ও যখন দেখলো সব মানুষের হাতে তালি দিচ্ছে, আরও মানুষ ভিড় হয়ে গেল, ও তখন ওখানে যে থামলো। আমার মাথায় তখন কোনো সেন্স নাই কোন মানুষ তালি দিচ্ছে, কোন মানুষ কি দেখছে। আমি ওকে, ও যখন থামছে তখন আমি জাস্ট ওর চশমাটা নিয়ে ভাঙলাম, এক হাত দিয়ে চুল ধরছি, আর এক হাত দিয়ে মার দেওয়া স্টার্ট করলাম। কি যে মারটা দিয়েছি কি ভাই, পরে আমি অনেক ছেলেকে মারছি অন্যান্য কারণে, বাট এমন মায়ের ওকে আমি দিয়েছি। এবং আমি বলি, আমি এক হাত দিয়ে চুল ধরছি, এই হাত পুরো হাত মুঠ ভর্তি আমার চুল ছিল, এবং ওই চুল আমি 1 বছর রেখে দিয়েছিলাম আমার কাছে। সো আমি যার জন্য করি, অনেক করতে পারি। আমি যদি কাউকে লাভ করি, আমি হোটেল যাওয়া পর্যন্ত আমি গিয়েছি, পয়সাও দিয়েছি নিজের পকেট থেকে পয়সাও দিয়েছি। আবার তাকে মারতে যখন উল্টাপাল্টা দেখছি, তখন আমার জায়গা থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে শি ইজ ভেরি অনেস্ট গার্ল। মানে এটা খুব অল্প সময় ধরে তাকে চিনি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে শি ইজ রিয়েলি রিয়েলি অনেস্ট হার্টেড। ওকে, সো আপনি তাকে মারলেন। হ্যাঁ, আপনি আরো কিছুক্ষণ মানে আরো কিছুক্ষণ এই গল্পটা কন্টিনিউ হোক, কি হলো অ্যাট লিস্ট আর কি। তো মারার পরে একটা সময় পুলিশ আসলো, পুলিশ, আমার চাচা ওখানকার কমিশনার ছিল, পুলিশ চলে আসলো মারের ঠেলায়। হ্যাঁ, আর রূপসা ব্রিজে তো মনে করেন পুলিশ থাকবেই, খুবই স্বাভাবিক ব্যাপার। 2-3 জন পুলিশ আসলো, তো আমাকে দেখে চিনেছে, বিকজ আমার চাচা ওখানকার খুব পপুলার ব্যক্তি ছিল, আর আমাদের বাসাও ওখানে ছিল, সো আমাদের কম বেশি চিনতো ওখানকার মানুষজন। ওকে, সো আপনি তখন এসএসসি তে পড়েন? এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন, বা এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তখন, কিছু একটা হবে আমার। এইজটা খুব বেশি হলে 15 থেকে 16। এবং প্রিয় শ্রোতা, এখান থেকে আমরা আবারও ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন সিক্রেটসে আমাদের আজকের গেস্ট হচ্ছে পিয়া জান্নাতুল, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট পপুলার মডেল, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। পিয়া জান্নাতুলের একটা ছবি, স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ILoveDhaka.FM। এবং এছাড়াও আরেকটি ফেসবুক আছে যেটা আমার পার্সোনাল, আপনারা যদি চান সেখানে চলে আসতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj, KEBRIA.RJ, পেজটি হচ্ছে RJ Kibria নামে আছে। আপনার কোনো পার্সোনাল পেজ আছে? জি, আমার একটা ফ্যান পেজ আছে। সো ইউ ক্যান অ্যানাউন্স ইউর পেজ। সো আমার ফ্যান পেজ হচ্ছে জান্নাতুল পিয়া, Facebook/জান্নাতুল পিয়া, গেলে আপনারা দেখতে পারবেন। পিয়ার পেজটা আমার পেজে শেয়ার করে দিচ্ছি। আরেকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আমি দিতে চাই, সেটা হলো জান্নাতুল পিয়া এখানে যেটা বলছে সেটাকে আমরা বইমেলাতে বই আকারে নিয়ে আসছি খুব শীঘ্রই। ফাইন, এবার যে কথাটি বলবো সেটা হচ্ছে বই 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 এবং বই। এটা খুব বিখ্যাত একজন দার্শনিকের কথা, ওমর খৈয়াম বলেছেন জীবনে মাত্র 3টা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে বই, আরেকটা হচ্ছে বই, এবং আরেকটা হচ্ছে বই। মানে এই 3টা জিনিসের বাইরে আসলে কোনো জিনিসের প্রয়োজন নেই। পুলিশ আসলো, পুলিশ আসার পর আমাকে বলল যে আপনি এখানে কি করছেন, আপনি বাসায় যান, বাসায় চলে যান। তো আমি ভদ্রভাবে আমি মাইটটা দিয়ে বাসায় চলে গিয়েছি, চুলগুলো সাথে করে নিয়ে অফকোর্স। সো এইটাই ছিল ছেলেটার সাথে আমার লাস্ট দেখা। এরপরে আমার কয়েকবার রাস্তায় চোখাচোখি হয়েছে, কয়েকবার ফোনে, এগুলো আমি পরে আস্তে আস্তে কথা বলবো। জি, কিন্তু তার আগে একটু বলিনি, আমি মেন্টালি তখন কতখানি প্রেশারে ছিলাম এটা বোঝানোর জন্য আর একটু বলি যে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে তো অ্যাকচুয়ালি শুরু সব কিছুর। আমি যখন স্কুলে যেতাম, আমি যেটা বলেছিলাম যে আমি স্কুল কোচিং সেন্টারে বেশি টাইম থাকা শুরু করলাম, হয় না, এক্সট্রা ক্লাস বা বসে একটু আগে যাই। তখন আমি যখন 9-এ পড়তাম, 10-এর মেয়েরা আমাকে দেখলেই কথা বলতো,
কি কি যেন বলতো, মনে করেন ইফটিসিং যেভাবে করে ওরকম ভাবে কথা বলতো। ওদের ক্লাসের সামনে থেকে আমার যাওয়া লাগতো। 10 মেয়েদের মধ্যে ওই মেয়েটাও পড়তো, যে এই মেয়েটাকে আমি বলেছিলাম কোচিং সেন্টারে যে আপনি এর সাথে দেখা করবেন না, এই মেয়েটাও পড়তো। তো ওর ফ্রেন্ডদেরকে দিয়ে, ও নিজে সবসময় কিছু বলতো না, চুপচাপ টাইপের ছিল, তো ওর ফ্রেন্ডদেরকে দিয়ে এইভাবে বলাতো। একদিন এত মেন্টাল প্রেশারে ছিলাম, একদিন দিলাম মায়ের মেয়েগুলোকে, 5-6টা মেয়েকে একসাথে দিলাম মার। ক্লাস 10-এর মেয়েদেরকে মারলাম। আমি একাই যা মারলাম 5-6টা মেয়েকে, আমিও মার খেলাম, আর আমি দিলাম মার 5-6 জনকে একটা মার দেওয়া তো 4টেখানি কথা না। মার দেওয়ার পরে আমার আম্মাকে ডাকলো স্কুলে, হেডমিস্ট্রেস ডাকলো, ফারহানা নাজ আমার মনে আছে। তো ফারহানা নাজ আমাকে বললো যে, খুবই ভালো মহিলা, খুব রেসপেক্ট করতাম আমি, খুব ভয়ও পেতাম যেহেতু হেডমিস্ট্রেস, সম্মানও করতাম। বললো কি যে, আমি ছেলেদের স্কুলে অনেকদিন প্রিন্সিপাল ছিলাম, ছেলেদের স্কুলে মারামারি হয় জানতাম, বাট মেয়েদের স্কুলে মারামারি হয় এটা আমি প্রথম দেখলাম, তাও এইভাবে মারামারি হয়। তো আমার মনে আছে আমাকে যখন কথা বলেছিল, হয়তো বা তারা শুধু দেখেছিল, ওরা বলেছে তুমি মার দেয়া স্টার্ট করছো, কেন তুমি মার দিলা, এইটাই। বাট পিছনের নেপথ্যের কাহিনীটা মানে হয়তো বা আমাদের কেউ আনতে চায় না। এটাই হচ্ছে সিক্রেটস এর মূল জায়গাটা। আমরা কিন্তু সবসময়, আমি যদিও আপনাকে অ্যাকিউজ করছি না, তারপর আমাদের অনুষ্ঠানের প্যাটার্নের জন্য বলবো যে এখানে যারা অপরাধ করে এসে কনফেস করেন কিংবা যারা ভুল করে এসে কনফেস করেন, তাদের জায়গাটা হচ্ছে কেন আমি অপরাধী হয়েছি, কেন আমি ভুল করেছি। এবং এইটাকে আমরা এত বেশি এমফ্যাসিস দিতে চাই যে প্রত্যেকটি মানুষই সম্ভাবনাময়, প্রত্যেকটি মানুষের দ্বারাই ভালো কাজ সম্ভব। একটা অপরাধের জন্য তার দিকে আঙ্গুল তুলে, কিংবা আরও বেশি অপরাধের জন্য, আরও বেশি ভুলের জন্য তার দিকে আঙ্গুল তুলে তাকে এমনভাবে স্পেসিফাইড করব না যাতে করে তার রেস্ট অফ দ্য লাইফের ভালো করার সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ সেটাই। তখন হয়তো বা আমাকে টিসিও দিয়ে দিত, শুধু দেয়নি, হয়তো বা আমার ফ্যামিলির জন্য মেন্টাল টর্চার তখন থেকে থাকতোই একেবারে সব সময়, খুব বাজে, অনেক আগের থেকে খুব বাজে ভাবে বেড়েছিল, যেটার কারণে আমি একটা টাইমে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম। মাঝখানে আমাদের একটা মডেল সুইসাইড করলো, তখন আমি নিজে আমার এরকম একটা ছোট করে আমার জীবনের কিছু কথা লিখেছিলাম যে আমিও একবার সুইসাইড করতে গিয়েছিলাম। তো তখন দেখলাম ফেসবুকে লিখেছিলাম, তখন দেখলাম কি বেশ কিছু নিউজ পেপার পিয়াও সুইসাইড করতে গিয়েছিল, হ্যান ত্যান দিয়ে একটু। আজকেও বেরোবে, আমরা যখন বিরতিতে ছিলাম তখনও ভাবছিলাম যে আজকে যেসব কন্টেন্ট পাচ্ছে তাতে মোটামুটি 4-5 দিন চলতে পারবে সব নিয়ে। ওকে, সো উই আর গিভিং ইউ দ্য কন্টেন্ট যারা লিখতে চান অনলাইনে। এবং এরপরেও যদি আপনারা চান, বই মেলাতে বই আসছে যেখানে পিয়ার ওপর একটা স্পেশাল এপিসোড থাকবে, সো আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। সুইসাইডের ঘটনাটা আমি একটু ইনডিটেইলি জানতে চাই, কজ এটা একটা বড় লেসন হবে। কি প্ল্যান ছিল আর কিভাবে কি হলো? সুইসাইডের ঘটনাটা ছিল, আমার মনে আছে বাসায় এত হতো, আমার এত সাহস ছিল না বা এত ভীতুও ছিলাম না যে যেটাই বলেন না কেন যে আমি সুইসাইড করব। কিন্তু তখন একটা ব্লেড কিনে আমি হাত কেটে লিখতাম পদার্থ, ফিজিক্স, আমার মনে আছে। আমার পুরো, আমি হয়তো বা এখনো হাত দেখবেন আমার হাতে এখনো বেশ কিছু দাগ আছে। তো যাই হোক, ওখানে হাতে অনেক কিছু লিখতাম, হাত কেটে লিখতাম। আমি এতখানি মেন্টালি আমি মানে ইমব্যালেন্স হয়ে গিয়েছিলাম। আর পড়তাম আর লিখতাম, বিকজ বাসার থেকে বাইরেও বেরোতে দিত না বেশি। যে রাগটা হতো সেটা এক্সপ্রেস করতে পারতেন না, নিজের উপরেই করতাম। একটা টাইমে মনে হলো কি যে সুইসাইড করি। তখন দেখলাম যে সুইসাইড কিভাবে করব আমার রুমে। যাই হোক, আমি এত লম্বা ছিলাম, সুইসাইডও করতে পারতাম না, বিকজ আমার খাটের উপরেই, ঠিক খাটের বক্স খাট সরানো সম্ভব ছিল না, খাটের উপরেই ফ্যান ছিল, ঝুলে পড়লেও লাভ নাই, আবার পড়ে যেতাম। সরি আই এম লাফিং, বাট না হ্যাঁ আসলেই সত্যি কথা, মানে সত্যি। তো তখন আরো কিছু জিনিস জানতাম যে আম্মাকে আমি বলেছিলাম যে আম্মা আমার এরকম টেন্ডেন্সি হচ্ছে। আম্মা আমাকে বললো কি, খবরদার তুমি এগুলো মাথায় আনবাই না, বিকজ প্রথমে তোমাকে বলে রাখি, মরবা তো নাই, প্যারালাইজড হয়ে যাবা, ঘাড়ের একটা রক এটা ছিঁড়ে গেলে মানুষ সবাই মরে না, প্যারালাইজড হয়ে যাবা, সারা জীবন কিন্তু বিছানায় পড়ে থাকবা। ভয় দেখাতো, বাট সত্যি কথাই বলেছিল আমার আম্মা আমাকে। তখন আমি বুঝেছি আচ্ছা ঠিক আছে, সুইসাইড করেও লাভ হবে না। তো ওইসব প্ল্যানও বাদ দিলাম। এবার আসো এসএসসি রেজাল্ট। আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, 400 জনের মধ্যে হয়তো আমার রোল 1 থেকে 10-20-এর মধ্যে না থাকলেও ভালো রোলেই থাকতো। টিচাররা আমাকে কেন যেন খুব পছন্দ করতো, প্রত্যেকটা টিচার আমাকে খুব পছন্দ করতো, স্কুলেও, কলেজেও, ইউনিভার্সিটিতেও। তো পড়তাম, আমি এই কারণে কথাগুলো বলছি, আমি অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিসেও ছিলাম, পড়াশোনাও করতাম, সায়েন্স নিয়েও পড়তাম। এসএসসি পরীক্ষায় দেখলাম আমার গ্রেড আসছে F, ফেল। আমি জানি না এটা আপনাদের জন্য কতখানি মূল্যায়ন করবেন, বাট একটা মেয়ে যাকে বাসা থেকে মানসিক টর্চার করা হতো, বলতো কি যে না তুমি কিছুই লাইফে করতে পারবা না, ছেলেদের সাথে ঘুরে বেড়াও, যার আরো 2টা কাজিন পরীক্ষা দিল, একই কাজিন যারা A+ বা এরকম কিছু পাচ্ছে, সে F পেল, সবচেয়ে মোটামুটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও। তখন ওই ফ্যামিলিতে কিরকম হয় একটা মফস্বলের, এবং রাইট না আমরা পার্সোনাল লাইফেও একটা বড় ধরনের ডিজাস্টার চলে গেছে, পার্সোনাল লাইফেও খুব বড় একটা ডিজাস্টার চলছিল।
আর এই কথাটাও বলি যে ক্লাস 10-এর একটা মেয়ে যখন ফার্স্ট লাইফে সেক্স করবে সেটা কিন্তু তার কখনো প্লেজার হিসেবে আসবে না, সেটা কিন্তু তার জন্য একটা ডিজাস্টার হিসেবেই আসবে লাইফে। সেটা যেভাবে সম্মতিতে করা হলেও অনেক কিছু ডিজাস্টার, সব কিছু মিলে আই ওয়াজ ভেরি নার্ভাস, স্কেয়ার্ড অ্যান্ড অল। যখন এফ আসলো সেদিন আমি আর একদিন ট্রাই করলাম সুইসাইড করার। তো করার পরে আমি কিছুক্ষণ দরজা আটকানোর পরে আমার আম্মা দরজা এত ধাক্কানো স্টার্ট করলো ভেঙে ফেলবে, আমার আবার সরে আসা লাগলো যে আম্মা বুঝতে পারছিল যে কিছু একটা করবো আমি। আম্মু আমাকে নিয়ে বসেছিল সারাক্ষণ। স্বাভাবিকভাবে টর্চার আরও বাড়তে থাকলো সব দিক থেকে, এই দিক থেকে ওই দিক থেকে। আমার মা অনেক কষ্ট করেছে। তখন আমার আসছিল হচ্ছে কেমিস্ট্রিতে এফ আসলো। আমার আম্মু যশোর বোর্ডের পর্যন্ত গিয়েছে, যশোর খুলনাতে বাসা হয়ে বিভিন্ন স্কুলে গিয়েছে যে কেন ওর এফ আসলো, খাতা চেক করার জন্য। ইউনো সামথিং, এটা হয়তো বা 1 লাখ বা 1 কোটির একটা হতে পারে, আমার খাতা খুঁজে পাওয়া যায়নি। যশোর বোর্ডের যে ভাইস চ্যান্সেলর ছিল আমার আম্মাকে বললো যে দেখেন আমাদের এটা কখনোই আমরা গভর্নমেন্ট থেকে স্বীকার করবো না, আমাদের খাতা হারাই গেছে, আপনার মেয়েকে চোখ কান মুখ বন্ধ করে আবার পরীক্ষা দিতে বলেন। আমরা এটা স্বীকার মানে এখান থেকে কখনো স্বীকার করলে বিকজ তাহলে ওদের জেল হয়ে যাবে, নাহলে যে একটা শিক্ষার্থীর খাতা হারাই গেছে। ফার্স্ট টাইম আপনি এটা পাবলিকলি ওপেন করতেছেন মানে এই ঘটনাটা? ইয়া অফ কোর্স, অনেক কিছু ফার্স্ট টাইম। ফাইন, দ্যাটস ওয়াই উই লাভ সিক্রেটস, উই লাভ দিস প্রোগ্রাম এবং উই লাভ পিয়া জান্নাতুল। ও আমি জানি না 12 ইয়ার্স এর লাইফে অনেক সেলিব্রিটির সাথে মিশেছি, ওনার সঙ্গে যারা মিশেছেন তারা হয়তো বলতে পারবেন শি ইজ রিয়েলি ভেরি সিম্পল ম্যান, মানে অ্যাটিটিউডের দিক থেকে। এবং আমার সঙ্গে আসলে ওভাবে কথাও হয়নি, 1-2 বার উনি আমাকে ফার্স্ট নক দিয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, ফেসবুকে কোনো একটা স্টোরি শুনে, একটা মেয়ের স্টোরি শুনে, খুলনার একটা মেয়ের স্টোরি শুনে আমি আর আমার জামাই তখন শুনলাম। আমি না শুনতে আমি ফারুককে বলছি, ফারুক দেখো একটা খুলনার মেয়েটা লাইফে আমি বলবো অনেক ভুল করেছে, আমি একটাও ভুল করিনি। কেন করিনি আমি বলবো, বিকজ আমি আলটিমেটলি, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, আপনার স্ট্রাগল কি কেউ জানতে চাবে না, আপনি যদি এন্ড অফ দি ডে আপনি সাকসেস হন, মানুষ এটাই শুনতে চায়। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি কোন পথে হেঁটে এসেছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি কোথায় এসেছেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, ঠিক আছে। তো সেটা শোনার পরে আপনি আমাকে নক করেছিলেন, তারপরে আপনার সঙ্গে আমার কথোপকথন হয় ফেসবুকে। হ্যাঁ, তারপর আপনার সাথে কথোপকথন হয়। তখন আমি বললাম কি যে আমি বললাম যে আপনাকে আমি একদিন আসতে চাই আপনার প্রোগ্রামে। আমি তখন আপনাকে বললাম, তখন আপনি অন্য একটা রেডিও চ্যানেলে ছিলেন, অন্য একটা প্রোগ্রামের জন্য, তখন জীবন নিয়ে মনে হয় গল্প শুনে। তখন হয়তো আসলে এত কথা বলা হতো না, বিকজ সিক্রেটস আপনি বলেইছেন যে সিক্রেটস যেটা জানে না সেটা নিয়ে কথা বলতে। তা আমিও আসলাম যে না, যখন আসবোই সেইভাবেই আসি যে রাইট। এবং এই অনুষ্ঠানে না সাধারণত যারা সেলিব্রিটি তো ওটা তো অনেক পরের ব্যাপার, যারা সাধারণত আমরা যারা মিডল ক্লাস আছি বা আপার মিডল ক্লাস আছি, তারা কিন্তু সম্মানটাকে অন্যভাবে ডিফাইন করি অলওয়েজ, যে আমার সব চলে যাক, ঘরে আমার 2 বেলা ভাত রান্না না হোক, সম্মান আমি হারাতে চাই না। সো আমাদের এই সোসাইটিতে সম্মানটাকে ডিফাইন করা হয়েছে এমনভাবে যে তোমার নিচে বা তোমার পিছনে যদি কাপড় নাও থাকে নো প্রবলেম, সামনে কিন্তু থাকতে হবে। তো যে কারণে মানুষ এই অনুষ্ঠানগুলোতে আসতে অনেক বেশি ভয় পায়। আমি এই জন্যই বলছিলাম যে পিয়া জান্নাতুল অনেক বেশি মানে অনেস্ট হার্টেড একটা মেয়ে। বাই দ্য ওয়ে, আমরা যে জায়গায় ছিলাম, খাতা হারিয়ে গেল, তো খাতা যখন এখানে হারিয়ে যায় সেখান থেকে কিছু করার নাই। তখন স্কুলে যেতে খুব খারাপ লাগতো, সব জুনিয়রদের সাথে ক্লাস করা লাগবে, এগুলো খুব খারাপ লাগতো তখন। তারপরে করার পর একটা টিচারের কাছে পড়লাম কেমিস্ট্রিতে, না আই গট A+, হোয়াট এভার, A+ পেলাম পরের বার। এতদিন এই যে A+ যে পেলাম, A+-এর আগে অনেক কাহিনী হয়ে গিয়েছে। একদিন আমার মনে আছে, এত খারাপ অবস্থা, আমার আব্বু আমার সাথে এত মিসবিহেভ করতেছিল, খুবই বাজেভাবে কথা বলা, এবং সে আমার আম্মাকে কিছু একটা ছুঁড়ে মারতে যাচ্ছিল, এরকম আমার মনে আছে। আমি আমার ফ্যামিলিতে এরকম কখনো কিছু দেখিনি যে আমার আব্বা আম্মা ঝগড়া করে বা কেউ কারোর গায়ে হাত তুলবে, এটা এরকম কিছু আমি কখনো দেখিনি। আমাকে নিয়ে যে কেন আমার আম্মা আমাকে সাপোর্ট দিচ্ছে, কেন সে আমাকে বুঝাচ্ছে, কেন আমার সাথে সে মিসবিহেভ করছে না, এই কারণে আব্বু রেগে যাচ্ছিল। তো তখন আম্মাকে কিছু একটা প্লেট ছুঁড়ে মারলো, খাবার ভালো হয়নি, রান্না ভালো হয়নি। যখন মারলো তখন সাথে সাথে আমাকে তো গালিগালাজ স্টার্ট করলোই, আমিও কি যেন একটা ছুঁড়ে মারলাম আব্বার গায়ে লাগেনি, বাট যাই হোক। বিকজ দেখেন, আপনি 15, 16, 17 বছরের একটা মেয়ে হয়ে বা ছেলে যেটাই হন না কেন, আপনাকে যতক্ষণ আঘাত করা হবে একটা টাইমে কিন্তু আপনার মুখ খুলবে, আপনি যে হন না কেন, আনলেস অর আনটিল আপনাকে ওইভাবেই মানুষ করা হয়েছে যে আপনি কখনোই মুখে কিছু বলতে পারবেন না, স্বাধীন চেতনা। বাট আমাকে ওরকম করা হয়েছে, আমার আব্বুর গায়ে কিছু একটা করতে যে তখন আমি করলাম যে না, আমি জিনিসটা আরো বাজে দিকে চলে যাচ্ছে, আমি আমার যেটাই হোক না কেন, যত খারাপ দিকেই হোক না কেন, আমি আমার আব্বার গায়ে কিছু ছুঁড়ে মারছি, এটার কোনো এক্সকিউজ হতে পারে না। সে আমাকে যাই বলুক না কেন, এটা অ্যাটলিস্ট আমি বিলিভ করি, বা আমার উপরে কেউ নাই। তখন আমি বললাম কি, আম্মু আমি এখানে থাকবো না, দ্যাট ডে ডিসাইড আই হ্যাভ টু লিভ খুলনা। এটা 2006 বা 2007 ঘটনা হবে। তখন আমার মনে হলো যে না, আমি খুলনায় থাকবো না। ইয়েস, আই থিঙ্ক 2007 ঘটনা, ফার্স্টের দিকের ঘটনা। আমি খুলনায় থাকবো না, আমি চলে যাব। তখন আমার আম্মা করলো কি, সেই দিন সন্ধ্যাবেলা
সেদিন রাত্রের ঘটনা ছিল এটা। আব্বু ডিনারে বসছিল, আমি চলে যাব খুলনায়, তো সেই রাত্রে কোথায় থাকবো, বিকজ খুবই নোংরা পরিবেশ হয়ে গেছিল রাত্রেবেলা বাসায়। আম্মুর স্টুডেন্টের বাসায় নিয়ে গেল আমাকে। আমার মনে আছে রাজু, ছেলেটা কথা বলতে পারে না, ছোট ছেলে, ওর মায়ের বাসায়। ওর মা আমাকে অনেক বুঝালো, অনেকক্ষণ ওখানে রাত্রে বসে থাকার পরে আম্মা বললো কি তুমি তাহলে বাসায় চলো, আমি তোমাকে একটা হোস্টেল খুঁজে দেবো খুলনায়। থাকার পরে আমরা আই থিঙ্ক রাত 12টা বা 11টার দিকে আমরা বাসায় চলে আসছিলাম হোস্টেল খুঁজে দেওয়ার জন্য। পরে হোস্টেল আম্মু খুঁজলো কয়েকদিন, পরে সে চিন্তা করলো যে খুলনায় থেকে যদি আমি হোস্টেলে থাকি সেটা আমার ফ্যামিলির বা অন্যান্য আরো বদনাম হবে, যে কেন নিজেদের বাসা থাকতে তুমি হোস্টেলে আছো। তখন আম্মা চিন্তা করলো কি যে না ঠিক আছে, তাহলে কি করব, আমি বলি ঢাকায় যাবো। তা বল কি না ঢাকায় তুমি কিভাবে যাবা, সবকিছু তো বাদই দিলাম, যে খুবই ডেঞ্জারাস সিটি, তোমার কি হবে না হবে কেউ নাই, তোমার চাচা ফুপুরাকেও তোমাকে দেখতে পারে না, তুমি ওখানেও থাকতে পারবা না, তাহলে তুমি থাকবা কোথায়, আর আমার হাতে এত টাকাও নাই, তোমার বাবা ও বাই দ্য ওয়ে এখানে আমি একটা কথা বলে যাই, ক্লাস 9 থেকে আমার আব্বা আমাকে টাকা দেওয়া বন্ধ করছে, আর সে কিন্তু পরে আমাকে কখনো টাকা দেয়নি। আমার মনে আছে আমার যখন এসএসসি পরীক্ষা, তখন আমি গোশ ছাড়া ভাত খেতে পারতাম না, সে আমি বাসায় গোশ খাবো বলে সে বাসায় গোশ আনা বন্ধ করে দিল। তখন করতে কি তার ছেলেকে নিয়ে অন্য কোথা থেকে খেয়ে আসতো বা দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ this is very bad. I hope this is very very bad cause sorry with due respect your father, আমি ইন জেনারেলি কিছু কথা বলতে চাই এই জায়গাটায়। সেটা হচ্ছে যে অফকোর্স আমি যাই করি না কেন, সন্তান যেহেতু আমার, মানে যেটাই হোক না কেন, সন্তান মন্দ হোক, খারাপ হোক, চোর হোক, বদমাইশ হোক, আমি তার বাবা, এটা আমার রেসপন্সিবিলিটি, এবং এটার জায়গায় কোনো কম্প্রোমাইজ থাকে না। উনি এতক্ষণ ধরে যেটা বলছিল যে জীবনভাবেই হোক, যে গালাগালি করছে, মারামারি করছে, ছোড়াছুরি করছে, ইন জেনারেলি ওকে, বাট ঠান্ডা মাথায় যখন একটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে বাসায় আমি কোনো কিছু আনবো না যাতে করে আমার মেয়ে খেতে না পারে, দিস ইজ ভেরি ইনহিউম্যানিটি, সরি টু সে। আমি উইথ রেসপেক্ট, আমি আপনার বাবাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, বাট আমি ইন জেনারেলি সবাইকে এই জিনিসটা বললাম। যাক, পাশের আমার দাদি ইয়ে ছিল, একই যেহেতু বড় ফ্ল্যাট ছিল, 2টা চুলা আলাদা ছিল শুধু, তখন ওর বোন যে খেয়ে আসতো, বাবু ওখান থেকে খেয়ে আসতো, কিছু একটা হতো, তো খাবারের তাদের কোনো সমস্যা ছিল না। এখন আমাকে তো কেউ দেখতে পারে না, আমি তো যেতে পারতাম না কোথাও খেতে। যাই হোক, আমার আম্মা আমার জন্য ডিম এনে দিত, ওটা দিয়ে খেতাম। এবং ইউ নো হোয়াট পিয়া, আমি আমার লাইফে একটা স্টোরি প্রচার করেছিলাম, আপনার গল্প শুনে আমার মনে হলো, ছেলেটার বয়স ছিল 12 বছর, সে তার বাবাকে খুন করে 12 বছর থাকা অবস্থায়, এবং তার লাইফে এরকম একটা ঘটনা আসে, এবং সে যে খুনের বর্ণনাটা দিয়েছিল সেটা আগের একটা রেডিও অনুষ্ঠানে আমি করেছিলাম, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখনো, বলছে যে আমি, ওই এপিসোডটা অনেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে, যে তুমি খুন করলা কেন, ওর মধ্যে কোনো, ও বলে যে তোমার খারাপ লাগাটা কি, খুন করার পর বাবাকে নিয়ে কোনো খারাপ লাগা নাই, ওর খারাপ লাগাটা হচ্ছে এটা যে আমার মা জায়নামাজে বসে সে প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ আমার স্বামীকে যে খুন করছে তাকে তুমি বিচার করো, আমার মা জানে না যে খুনটা আমি করছি, এবং আজকে রেডিওর মাধ্যমে আমার মা জানবে। এটার পরের পুরো গল্পটা বলে যে কেন এই কাজটা করছিল। সেখানে এরকম একটা পার্ট ছিল যে আমার বাবা পাশের বাসায়, মানে আমার সামনাসামনি, আমার সৎ মায়েরকে নিয়ে বসে থেকে সে খাবার খাচ্ছে, এদিকে আমার মা খেতে পাচ্ছে না, আমি খেতে পাচ্ছি না, তার দিকে আমি তাকায় আছি, সে ফিল করতে পারছে না যে আমি তার সন্তান এবং আমি ক্ষুধার্ত, সেখানে বসে আরাম করে খেয়ে ঠেকুর তুলতে তুলতে আমার সামনে দিয়ে যাচ্ছে। অ্যান্ড উনি এই ছোট বাচ্চাটা যে 18 বছর তখনও হয়নি, ও কিভাবে প্ল্যান করেছিল বাবাকে খুন করার জন্য, এটা যদি আপনি শোনেন, মানে আমি আপনাকে দিব এপিসোডটা। সো দেখুন, এই পিয়া কিন্তু অফকোর্স আপার ক্লাস ফ্যামিলিতে বিলং করে রাইট নাও, এবং শি হ্যাজ দ্যাট কাইন্ড অফ কার্স, শি আর্ন লট, বাট এই পিয়ার লাইফের একটা স্টোরি এবং একেবারে লোয়ার ক্লাস যদি আমরা বলি গ্রাসরুট পিপলের ওই বাচ্চাটার স্টোরি, দিস আর ভেরি সেম, ভেরি ভেরি সেম। সো আমরা একটা সময় পিয়া হলেই হয়তো বা খুব ডেসপারেটলি এটা বলতে পারি যে আমার লাইফে আমি এটা ফেস করেছি, বাট এভরিবডি হ্যাজ দ্যাট কাইন্ড অফ স্টোরি। ওকে, আর একটা কথা বলা হয়নি যে 9-10 আমি আপনাকে বলেছিলাম, হাসছিলেন যে আমার অনেকগুলো টিচার ছিল, ফটোশপের টিচার ছিল, এটা টিচার ছিল, ওটা ছিল, আবৃত্তির টিচার ছিল, মানুষ শুনে হাসতো। ও বাই দ্য ওয়ে, আমি খুলনা বেতারে কিন্তু একসময় আবৃত্তি করতাম, ছোটবেলায় 8, 7, 8, 9 থাকতে। তো তখন আমার আব্বা করলো কি 9 থেকে সব টিচার অফ করে দিল, একটা টিচার সে আমাকে দিল না, কোনো টিচার থাকবে না, কিছু থাকবে না, তুমি আমার কথা না শুনো, আমি তোমাকে কিছু প্রোভাইড করবো না, পড়াশোনার জন্য করবো না। আর আমার খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন থ্রু আউট মাই লাইফ, আমি কখনো পড়াশোনা স্টপ করিনি। যত সমস্যা আসছে ফেল করছি, টাকা নাই, পড়তে পারছি না, কিছু করতে হতে পারছে না, বই কেনার টাকা নাই, বিকজ আমার আম্মা প্রথমে একটা স্কুলের সাথে জড়িত ছিল, পরে সে নিজের স্কুল দিয়েছে কয়েক বছর হলো, 10-12 বছর, মানে আমি যখন যেতে শুরু করি তখনই সে শুরু করলো। সো তারও তখন অত সে আর্ন করতো না যে আমাকে ওইভাবে টাকা দেবে। তখন আমার আম্মা করলো কি, যেটা বলছিলাম যে নিচে আমার কোচিং সেন্টার ছিল, লাকি স্যারও খুলনা বেতারের সাথে আছে,
স্যার আমার কাছ থেকে কোনো টাকা নিত না তখন, আম্মুর জন্য বা যেহেতু আমাদের নিচে ভাড়া থাকতো বাসার নিচে। স্যার করতো কি তখন MCQ বা বই এগুলোর দাম অনেক বেশি ছিল, অনেক দামি ছিল। স্যার করতে কোচিং সেন্টার ফ্রি বই দিত না, ওগুলো আমাকে সব দিয়ে দিত, কিন্তু আমার আব্বা তো আমাকে টাকা দিত না। এইদিকে নিচের ইয়েতে আমার ফুপুর ছেলে থাকতো, ও আমার সাথে পড়তো, ওর জন্য ওই 4-5টা টিচার এক একজনকে 4,000-5,000 টাকা করে দিত। বাবা দিত না, আমার ফুপুই দিত। আচ্ছা, আমার একটা ফুপুর মেয়ে ছিল, ওর সাথে অত ক্লোজ ছিলাম না, বা যেটা আমার ইমিডিয়েট বড় ফুপুর ছেলে ওরা থাকতো, ওরাও পাশের বাসায় থাকতো, ওর জন্য ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল। বাট আমার জন্য তখন দেখলো কি যে একটা টিচার লাগবে, যেহেতু আমার হায়ার ম্যাথ ছিল, হায়ার ম্যাথ শুধু কোচিং সেন্টারে যে সম্ভব না, হায়ার ম্যাথের জন্য একটা টিচার লাগবে। সঞ্জয় স্যার, আমি মানুষের নাম মনে রাখতে পারি না, বাট কিছু কিছু মানুষের নাম কখনো ভোলা যাবে না, সো কিছু কিছু মানুষের নাম সবসময় মনে থাকবে। সো সঞ্জয় স্যার তখন খুলনা ইউনিভার্সিটিতে পড়তো, এখন অনেক খুঁজছি উনাকে পাই না আমি। আম্মা উনাকে ঠিক করলো, উনি 1,000 টাকা নিত আমার আম্মার কাছ থেকে, সবগুলো সাবজেক্টই পড়াতো, শুধু অঙ্কের জন্য রাখা হলেও সবগুলো সাবজেক্ট পড়াতো। আর মনে আছে স্যারের কাছে যখন পড়তাম প্রতিদিন সন্ধ্যাবেলা, আব্বু সন্ধ্যাবেলা বাসায় আসতো, সন্ধ্যাবেলা বাসায় ঢুকে আমাকে গালিগালাজ স্টার্ট করতো। স্যার কিছু হলে আমাকে বলতো কি, ওকে, নো প্রবলেম, টেক ইউর টাইম। পিয়া, আমি একটা ব্রেক নেই। আমি এখানে শুধু একটা কথা বলতে চাই, আপনার ওর ভয়েস শুনছেন, ওকে আমি সামনে থেকে দেখছি। শি ইজ এ ভেরি সাকসেসফুল ম্যান। ওর চোখ দিয়ে যতবার পানি পড়েছে, যতবার পড়ছে এগুলো বলতে গিয়ে, আপনি রেডিওর ভয়েস শুনে সেটা ফিল করতে পারবেন না, বিকজ ও এইটা ওর ভয়েসের মধ্যে আনতে চায় না, এইটাই ও। আব্বু গালাগালি দিচ্ছে স্যারের সামনে, আমাকে শুধু মাথা নিচু করে থাকতো, আমি মাথা নিচু করে থাকতাম, স্যারের সামনে তুমি কিছু ঝগড়াও করতে পারতাম না। স্যার বলতো কি তুমি কিছু তাকাও না, শুধু পড়ো, কান দিও না, শুধু পড়ো, বিকজ উনিও এত লজ্জা পেত। খুব ভদ্র ছেলে ছিল, স্বাভাবিক হিন্দু একটা ছেলে ছিল। তো কিছু কিছু সময় মনে আছে আমার আম্মার যখন টাকা দিতেও সমস্যা হতো, 1,000 টাকা দিতেও সমস্যা হতো, তখন স্যার কিছু বলতো না, চুপ করে থাকতো। স্যার এরকম এত সাপোর্ট দিয়েছে, এদিকে লাকি স্যারও ছিল। তো আমার জন্য তখন, আমি যখন SSC পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, আমার জন্য তখন আমার নিজের থেকে আমার মায়ের জন্য খুব খারাপ লাগছে, বা ওই স্যারের জন্য খুব খারাপ লাগছে, যারা আমার জন্য এত কিছু করলো, তাদেরকে আমি কিছু রিটার্ন করতে পারলাম না। এটা শুধুমাত্রই আমার রিলেশনশিপের কারণে, আমার একটা বয়ফ্রেন্ড ছিল। আমি কিন্তু পড়েছি, আমি বলতে চাই আমি অনেক পড়েছি, পড়তে হতো, বিকজ আমি লুজার হয়ে থাকতে চাই না। আমি জানি আমি যদি সাকসেসফুল না হই, এই মানুষগুলো আরো মজা পেয়ে যাবে। আমি যদি আজকে ভালো রেজাল্ট করি, এই মানুষগুলোর মুখ থেমে যাবে। কিন্তু আমি জানি না, এটাকে অনেকে হয়তো বা লাকে বিশ্বাস করে না, অনেক হয়তো বা বলবেন যে না, কিছু লাক বলে কিছু নাই, কিন্তু সব কিছুই পরিশ্রম। কিন্তু আমি বিশ্বাস করি লাক বলে কিছু আছে, এটা একেবারেই আমার জীবন থেকে বলছি। নাহলে এত পড়ার পরেও এরকম ভাগ্য খারাপ করার হতে পারে না। ফাইন, পরীক্ষা তো পরবর্তীতে দিলেন এবং রেজাল্টও চলে আসলো, কিন্তু আপনি একটা সময় সিদ্ধান্ত নিলেন কোনো একটা কারণে বাবাকে এটার কারণে বাসাটা ছেড়ে দেবেন বা অন্য কোথাও থাকবেন। দ্যাট মোমেন্টে আপনি জায়গা খুঁজছেন, আসলে কোথায় থাকবেন? হ্যাঁ, তখন জায়গা খুঁজছি। হ্যাঁ, আমি একটা জায়গায় একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি মনে করতে পারছিলাম না ছেলেটার সাথে আমার কবে ব্রেকআপ হলো হচ্ছে আমার যখন প্রথমবার রেজাল্ট দেয়, যখন এফ পেলাম, তখন ও আমার ফোন ধরে না। ও তো ভয়ে থাকলো যে আল্লাহ কি হবে, ও তো আমার জন্যই মনে হয় ফেল করছে, এটা তো এখন আমার উপর ছাড়বে, বা যাই হোক ফেল করছে না, ফ্রেন্ডদের মধ্যে ফেল করছে, জাস্ট আমার 1 বছরের বড় ছিল। সো ও খুব লজ্জা পাচ্ছে, তুই ফেল করছো এটা। ও আমার কিছুদিন ফোন তুললো না, কিছুদিন, বেশি এটা যে বড় রিজন তা না। তারপরের ঘটনা ছিল রূপসা ব্রিজ, এটার পরের ঘটনা। নো প্রবলেম। সো রূপসা ব্রিজের ছেলেটার কাছ থেকে যখন ওরকম খুব একটা ধাক্কা খেলাম, পাশাপাশি একটা রিজন তো ছিল আমার ভাই, আর এই ছেলেটার কারণে, দুইটা মিশে কম্বিনেশন, যে আমার ফ্যামিলির কাছ থেকে আমি এত কথা শুনছি, আর এই ছেলেটা এসে আমার সাথে এরকম উল্টাপাল্টা ডিচ করলো, আর এদিকে ফ্যামিলির তো সমস্যা আছেই। তখন আমি ঢাকায় চলে আসি। ঢাকায় প্রথমে আসি আমার ফুপুর কাছে 1 মাসের জন্য। আমার কাজিনের সাথে খুব ঘোরাঘুরি করার পরে একটা টাইমে তো আমার ব্যাক করতেই হবে খুলনায়, কিছু করার নেই। তখন আমি আম্মুকে খুলনায় আসলাম, আম্মুকে আমি বললাম যে আম্মু আমি ঢাকায় যাবো, আমি একবার থাকবো। বলি না, ঢাকায় আমি তোমাকে রাখবো কিভাবে কি করবো? আমি পারবো আম্মা, আমি হয়তো বা পড়াশোনা করাবো, টিউশনি করবো, বা ছোট বাচ্চাদের পড়াবো, আমি কোনো না কোনোভাবে আমি করে নিতে পারবো, অসুবিধা হবে না। তো একটা টাইমে তখন হাই-ফাইভ ছিল, ফেসবুকের আগে খুব পপুলার ছিল এটা, রাইট? তখন হাই-ফাইভ ছিল। সো বুঝতেই পারছেন যে আমার বাবা যখন আমার পড়াশোনার টাকা দেবে না, অবশ্যই সে আমার ইন্টারনেটেরও টাকা দেবে না। মাঝে মাঝে আমি 100-200 টাকা জোগাড় করতে পারলে হয়তো, বা এখন 100-200 টাকার কার্ড কিনতে পাওয়া যেত, বেশিক্ষণ চলতো না, ওইটা কিনতাম, কিংবা সাইবার ক্যাফেতে যেতাম, কিছু একটা করতাম। তো সাইবার ক্যাফেতে বা কিছু একটা করে হাই-ফাইভে কথা বলতাম। তো আমাদের একটা ফটোগ্রাফার ছিল, আমি জানি না আপনি জানেন কিনা, ফটোগ্রাফার তখনও হিট। তো আমাকে বললো কি যে তোমার হাইট কত? সো দ্যাট টাইম I was 5'8".
ওকে রাইট নাও এখন 5'10" তখন 5 ফিট 8 ইঞ্চি ছিলাম, অনেক লম্বা ছিলাম ওই হিসাবে খুলনার মধ্যে। তো তখন মনে আছে আপনাদের যারা লিসেনার মনে আছে কিনা জানি না, ASL 8 সেক্স লোকেশন, তখন আমরা বলতাম ASL হাই ফাই। ASL কথা মানে ইয়াহু মেসেঞ্জারও তো ফার্স্ট হাই বলার পরেই বলা হতো ASL এক্স্যাক্টলি। দেখবেন কি ফটোগ্রাফার বা মিডিয়া ইন্ডাস্ট্রি এরা হাই জিজ্ঞাসা করে 5'8", বলে কি তুমি কি হিল পরে না হিল ছাড়া চাওয়াবাজি করছো, এরকম অনেক কথা বলছো। না আমি তো এরকমই। তখন আমাকে বললো তাহলে তুমি ঢাকায় আসো, ঢাকায় এসে তুমি মডেলিং করো। আমি বললাম কি যে না, আমার যে ফ্যামিলি একটা ফতুয়া পড়লে ঢাকায় থাকে, মডেলিং করবো মানে। ও আমার গানের টিচারও ছিল, গান আমাকে বন্ধ করে দিতে হলো যে গান তো বেশি দিন গেতেও পারবো না, পরীক্ষাও, আবার মুসলমান ধর্মে গান গাওয়া উচিত না, এইগুলো আমার গানটা বন্ধ করে দিল তখন। যেই ফ্যামিলি এরকম ফ্যামিলি থেকে আমি আজকে ভোগের মডেল, সো হোয়াট এভার। তো সে আমাকে যখন বললো তখন বললাম যে না দেখেন এটা তো কোনোভাবে সম্ভব না, আমাকে দেবে না, করতে দেবেই না, আমাকে মেরেই ফেলবে, মানে দে উইল মেক শিওর যে। তখন বললো কি যে না তাহলে আমি আসি খুলনায়। আপনি আসবেন আমার জন্য খুলনা পর্যন্ত আসবেন? হ্যাঁ আসি, সমস্যা কি। তো আসলো, সেটা আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসলো, এসে আমার মার সাথে কথা বললো, বাবা পর্যন্ত যাওয়ার সাহসই নাই। আম্মাকে কোনো মতে কনভিন্স করলো যে ঢাকায় যাব, ঢাকায় যেয়ে মনে হয় বয়স কম ছিল, ভাবছে কি ইয়াং একটা মেয়ে দেখে আসি, নাহলে কোনো কাউকে মডেল বানানোর জন্য তো আর কেউ আসবে না, এটা তো খুবই লজিকের কথা। তো ও আমাকে দেখে খুব ইমপ্রেস যে লম্বা একটা মেয়ে আছে, খুবই ছোট একটা মেয়ে, কিছু একটা করতে পারবে। তো আমাকে বললো আপনারা ঢাকায় আসেন। তা আমি তো খুব ভয় ছিলাম যে কত টাকা নেবে ফটোশুট করতে, এটা করতে। টিভিসি খুব হিট ছিল তখনকার, মোনালিসা, বাঙালি, তখন এগুলো খুব হিট ছিল। তো তখন একটা টাইম আম্মাকে নিয়ে গেলাম আমি ঢাকায়। আম্মাও কিন্তু আমার আম্মা কিন্তু এরকম না, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন পড়ে তাকেও একটা ডিসিশন নিতে তারও নিজেকে বাধ্য করা লাগছিল, যাচ্ছে ঢাকায় নিয়ে যায়। আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি, উই আর সো গ্রেটফুল, বিকজ আমাকে টাকা দেওয়ার মতো ফটোশুটের জন্য আমারও এত অবস্থা ছিল না, বা আম্মাকে আমি খুব বুঝিয়ে টুঝিয়ে কিছু টাকা নিয়ে গেছিলাম, আম্মা কিছু একটা দিও তুমি। আচ্ছা আচ্ছা, কোথায় শুট করলেন ফার্স্ট শুটটা মনে আছে? কত সালে? বনানী, এখন যেখানে 12 নম্বর রোড বনানীতে, ওখানে একটা স্টুডিও ছিল অপূর্ব। সো অ্যানাদার লাইফ স্টার্টেড। আমার ভাইকে নিয়ে গিয়েছিল, আমাদের 3 জনের একটা ছবি এখনো আমার কাছে আছে, আমার বাসায় ঝোলানো আছে, প্রথম শুট। আমার মনে আছে আমাকে যখন বললো যে আমার একটা ড্রেস ছিল, তো একটা স্লিভলেস ড্রেস, তার উপর একটা কোটি পরা লাগে, স্লিভলেস তো পরতামই না, ভয় লাগতো অনেক। তো যখন আমাকে বললো কি যে তুমি কোটিটা ছাড়া পরো, আমি তো বললাম কি লোকের নিশ্চয়ই মতলব খারাপ, আমাকে স্লিভলেস ড্রেস পরতে বলছে, মতলব অবশ্যই খারাপ। কিন্তু কাউকে কিছু একটা কথা বলবো সেটাও বলতে পারছি না, কাকে কি বলবো। তুললাম ছবি, স্লিভলেস পরে টোরে, জাস্ট শার্ট প্যান্টেরও খুব একটা ছবি ছিল না, বিকজ আমার শার্ট প্যান্ট তখন সেরকম খুব একটা ছিল না, ফতুয়া ছিল, ওগুলো দিয়ে বলো কি না ফতুয়া পরার থেকে তুমি এই কামিজ বা এই শাড়িগুলো পরেই তোলো, তোমাকে এগুলোতেই ভালো লাগলো, এইগুলো ড্রেসগুলো পরার থেকে। তখন একটা মেকআপ আর্টিস্ট ছিল, নাম আমার ভুলে নাই। আমি বুঝতেছি লোকটা মেকআপ দিচ্ছে, এখানে গায়ে হাত দিচ্ছে, এখানে গায়ে হাত দিচ্ছে, একটু গলায় হাত দিচ্ছে, মানে প্রয়োজন ছাড়া। এগুলো আমি এই কারণেই বলছি, আজকে যদি আপনার লিসেনার যদি শুনে থাকেন এগুলো খুঁটিনাটি বিষয়গুলা, এগুলো ওভারকাম করেও যে অনেক জায়গায় আসা যায়। আমি একটা বই পড়ি, 7 effective thing of successful people, 7 cover, ওখানে দেয়া আছে যে কোনো কিছুকে ওইটাকে আপনি সেন্টার, আপনি যদি ধরেন এইটাকেই সেন্টার, এই লোকটা আমার একটু গলায় হাত দিছে, আমি আজকে মিডিয়ায় খারাপ পুরা, তাহলে কিন্তু আপনি ওখানে হেরে গেলেন। ইউ লুজ ইয়োরসেলফ। আপনার ওইটা থেকে ওভারকাম করে আপনার আরো বড় কিছু অ্যাচিভ করতে হবে। হয়তো আমার তখন সাহস ছিল, এই কারণে আমার ব্যাক করার কোনো ওয়ে ছিল না। আমি জানি ওখানে আরো খারাপ অবস্থা হবে আমার, যদি খুলনার দিকে। আমার আম্মা আমাকে লাইফে একবারই ছেলে দেখতে আসছিল ক্লাস 10-এ পড়ার সময়, বিকজ আম্মা এটাও ট্রাই করছে মেয়েকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, কেন ওর বাসায় এত সমস্যা হচ্ছে। তো ছেলে কি হয়েছে পরবর্তীতে? দোয়া পড়তে বাড়ি থেকে না ছেলে 2টা বোন আসছিল আমাকে দেখতে, খুলনার সেফ অ্যান্ড সেফ একটা জায়গা আছে ফুড কোর্টে, আমার বড় বোনের নাম কি, আমার নাম পিয়া, সো ওরা 2 বোন পিয়া আসছে দেখতে। ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, তখন তো খুব হিট ছিল যে ছেলে বিদেশি মানেই বেস্ট জামাই, এখনো আছে তাই না? আচ্ছা, তো যখন আমাকে বললো, তো যাই হোক ছেলেটার নাম্বার আমাকে দিয়েছিল, বলে কি আমাকে ওর বোনরা এসে বললো, ছেলেটাও আসছিল, তখন ছেলেটা আমাকে ফোন নাম্বার দিল, কথা বললো, আমাকে ফোন দিয়েছিল। তো আমি বললাম কি দেখেন আমার বয়ফ্রেন্ড আছে, ডোন্ট কল মি এগেন। তখন আমার তো বয়ফ্রেন্ড ছিল ওই ছেলেটা, তো ওকে আমি বলে দিয়েছি, ওরা আর আমার দিকে আর ঘুরেই তাকায়নি আর কখনো। আর তো এরকম বেশ কিছু, মানে আমার আম্মা মোটামুটি সব ট্রাই করা শেষ। সো আপনি গল্পটা বলছিলেন এই কারণেই যে এই ছোট একটা ঘটনা কেন্দ্র করে ঠিক আছে আমি করবো না মডেলিং, বাসায় ফিরে যাবো, সেই রাস্তাটা ছিল না। হ্যাঁ, যে ওইটাও ছিল না আমার। যাই হোক, অপূর্ব যখন ফটোশুট করার পরে ইন দ্য মিন টাইম আমি চেষ্টা করছিলাম, যখন রেজাল্ট দেয়নি কিন্তু আমার
Okay. সেকেন্ড পরীক্ষার রেজাল্ট দেয়নি রাইট, আমাকে, এক বছর পরে যেটা দিলেন এক এসএসসি। বছর পরে কখনো রেজাল্ট দেয়নি। তারপরও চেষ্টা করছিলাম যে ঢাকায় যদি পাশ করে যায় ঢাকায় কোন কলেজে পড়বো না পড়বো চেষ্টা করার জন্য। ছবি তুলো করলো কি তখন লাক্সে আমার না ছবি দিল, আর সবাই কিন্তু জানেন আমি লাক্সে একটা টাইমে ছিলাম। লাক্সে ছবি দিল, লাক্সে থাকার পরে এইদিকে আমি জানি না হয়তো বা শুনলে আজকে দেখো আমার খুব ভালো ফ্রেন্ডশিপ, খুবই ভালো ফ্রেন্ডশিপ, বাট ও আমাকে খুব জ্বালাইছে, মাইন্ড করো না প্লিজ, বিকজ ও দেখছে কি ইয়াং একটা মেয়ে প্রেম করবে, বাট আমার প্রেম করার কোনো মন মানসিকতা ছিল না। ওকে, আর আমাকে বলতো যে তুমি খুবই স্নবিশ একটা মেয়ে। আজকে দেখো আমি স্নবিশ না, আমি খুব সেলফ রেসপেক্ট আলা একটা মেয়ে। আর আমি জানি আর বউ ছিল, বাচ্চা ছিল, মানে ডিভোর্স বা সেপারেটেড কিছু একটা তখন ছিল, বাট আমি পছন্দ করলে মানে হয় না আমি পছন্দ কখনো করিনি, সো ওর সাথে আমার কখনো কিছু হয়নি। তো ওর সাথে আমার এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম লাগতো। অন্য কোনো কাজ করতে গেলে বলতো কেন তুমি এই কাজ করবা, তোমাকে আমি নিয়ে আসছি এটা করছি। আজকে না তুমি আমাকে নিয়ে এক আসছো ধরনের অধিকার চর্চা করতো। হ্যাঁ, আমি কিন্তু তখন সবাইকে আপনি করে বলতাম, আমাকে জোর করতো তুমি আমাকে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে তুমি করে, তখন বলতে বলতে সবাই যারা আপনি করে অভ্যস্ত তারা কিন্তু একবারে তুমি করে বলতে পারে। রাইট, যাই হোক ও ভাবতো কি কিছু একটা হবে, ওটা হয়নি, মাইন্ড করবে, বাট কিছু করার নাই, আমি সিক্রেট বলতে আসছি, সিক্রেট বলতেছি। সো লাক্সে নাম দিল, লাক্সে গেলাম, তো ওকে বলছিল যে তুমি লাক্সে আসলেই আমার কাছ থেকে সবাই দূরে সরে যায়। মানে কি তার মানে তুমি আরো কোনগুলোর সাথে প্রেম করছো, সবাই তোমার সাথে দূরে চলে গেছে। আমি হাসতে হাসতে এরকম করে বলছিলাম। ইন দ্য মিন ওয়াইল আমার কিন্তু আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, বিকজ ও আমাকে ফোন করে করে আমি সুইসাইড করবো, সুইসাইড করেন সমস্যা নাই, করলে আমাকে বলেন যে সুইসাইড করছেন করেন, আমাকে এরকম করে ভয় টয় দেখাতো। বাট আমার একটা খুব ভালো জিনিস আমি বলবো, আমি যেখান থেকে মুখ ফিরে আসছি আমি সেটা কখনো আমি একেবারে তাকাই না। কথা বলি, প্রত্যেকের সাথে কথা বলি। আমাদের খুব বড় জয়েন্ট ফ্যামিলি, অনেক বড়। কেউ আমার সাথে কথা বলতো না, যারা বিদেশে থাকতো তারা তো কথা বলতোই না। তো এখন সবার সাথে সেলফি দিই, সবাই বিদেশ থেকে আসে, আমিও বিদেশে যাই, সবার সাথে কথা বলি, বাট ওটা আগের মতো নাই। বিকজ আমার ভিতরে আমি জানি না কি ভাই আপনি আজকে কি মনে হচ্ছে, আমি আপনাকে সবই বলছি যে অপরাধ করেছি কিনা। আমার মনে হয় আমি কোনো অপরাধ করিনি এখন পর্যন্ত, যতক্ষণ আপনাকে স্টেপগুলো বললাম আমি। বিকজ আমার মনে হয়েছে ওই পরিস্থিতিতে আমি একটা ছেলেকে পছন্দ করতেই পারি, একটা সম্পর্ক হতেই পারে একটা মানুষের সাথে, তাই না? আমি যদি আজকে বলি, আমি যদি ওর সাথে সম্পর্ক করতাম যার বউ বাচ্চা আছে, সেটা অন্যায় আমি বলবো, কারণ আমি একটা ফ্যামিলি নষ্ট করে করছি। একটা ইয়াং ছেলে আমার থেকে 1 বছরের বড়, তার সাথে প্রেম করে আমি কোনো একেবারে সমাজকে নষ্ট করে দিইনি। তো ওখান থেকে এসে আমি কলেজে ভর্তি হলাম। বাই দ্য ওয়ে আমার রেজাল্ট দিল, A+ পেলাম, যেটা বললাম, ভর্তি হলাম মাইলস্টোন কলেজে ভর্তি হলাম। আরেক স্ট্রাগল শুরু হলো, এত টাকা কোত্থেকে আসবে, বিকজ মাইলস্টোন প্রিটি এক্সপেন্সিভ। কোথায় ভর্তি হব, কোথায় কি করব না করব, কলেজের হোস্টেলের ব্যাপার অনেক কিছু আছে, কোথায় থাকবো, চাচা ফুফুদের সাথে থাকা যাবে না। ও আচ্ছা, যখন আমি মিনওয়াইল আমার কিন্তু মডেলিংও চলছে, আচ্ছা, টুকটাক করে আমি যখন রুমিং এর জন্য মাঝে মাঝে যেতাম, আমার ছোট চাচা হচ্ছে আর্মিতে, ব্রিগেডিয়ার জেনারেল, সে চলে আসছে তখন স্টুডিওতে, আমাকে ওখান থেকে নিয়ে খুলনায় পাঠিয়ে দেবে। সে এক গেট দিয়ে ঢুকছে, আমি পেছনের গেট দিয়ে বের হয়ে গেছি যে না আমি তো যাবো না। এই লোকগুলা যখন দেখছে, খুবই ভালো একটা মানুষ, আর্মিতে আছে, সেন্সিবল একটা মানুষ, সে যখন দেখছে আমি ঢাকায় চলে আসছি, সে আমাকে রেস্কিউ করার জন্য ঢাকা থেকে নিয়ে যে আমাকে উদ্ধার করে খুলনায় পাঠিয়ে দেবে। বাট সে যখন এটাও তো জানতো, সে আমার পুরো ফ্যামিলি আমার সাথে মিসবিহেভ করতো, তখন তো সে কোনো কথা বলেনি। আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি, একটা মানুষকে, যেটা আমার হেডমিস্ট্রেসের বেলায়ও আমি বলছিলাম, যে একটা মানুষকে যখন কোন জায়গা থেকে উদ্ধার করা হবে সেটা না করে আপাত দৃষ্টিতে যেটা আমরা নোংরা মনে করি, খারাপ মনে করি, মডেলিং করলেই মেয়ে খারাপ হয়ে যাবে, ইনস্ট্যান্টলি ডিসিশন আপনি নিয়ে নিলেন। বাট ওখানে থেকে, খুলনায় থেকে একটা মেয়ে, আমি সুইসাইড করতে যাচ্ছি, আমার ফ্যামিলি আমার সাথে খারাপ বিহেভ করছে, ওইটার এগেইনস্টে আপনি কিছু বলেন। আপনি আমার বাবা মাকে বুঝাতে পারতেন, আপনি আমার ফ্যামিলিকে বুঝাতে পারতেন ওর সাথে ভালো বিহেভ করো, সেটা তো আপনি করেননি, ভালো হিসেবে করেননি। নাহলে আমার আজকে খুলনায় থাকার লাগতো, একদিন হয়তো বা কোনো একটা ব্যাংকারকে বিয়ে করে বসে থাকতাম, 3টা বাচ্চা থাকতো। উইথ ডিউ রেসপেক্ট ফর ব্যাংকার, আমি কোনো ছোট করতে চাচ্ছি না। আমার জামাইও কিন্তু জবই করে, আমার জামাইও জব করে। আমি ব্যাংকার এই কারণে বলছি, আমি আপনাদের কমপ্লিমেন্ট দিচ্ছি, বিকজ তারা ভাবতো কি যে না, আমার ফ্যামিলি এখনো কিছু ফ্যামিলির মেম্বাররা মনে করে 9 to 5 যারা জব করে তারাই বেস্ট। আপনাদের এটার জন্য একটা কমপ্লিমেন্ট, বিকজ তারা ভাবে যে খুব বড় লোকের ছেলেরা খারাপ, বিজনেস যারা করে তারাও মোটামুটি ভালো না, বেশি বড় লোকদের কাছে তো বিয়ে দেওয়া যাবেই না, মেয়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা মোটামুটি ব্যাংকার একটা বিয়ে করে একটা বাড়ি করতে পারবে, তারাই হচ্ছে মেয়ের জন্য সুপাত্র। সো ওরকম একটা সুপাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হতো, আমি এটা বলতে চাচ্ছি। সোসাইটির পারসেপশন, সোসাইটির পারসেপশন সেটাই। আপনি এক দরজাতে বের হয়ে গেলেন, এক দরজা থেকে বের হয়ে গেলাম। তখন কলেজেও পড়ি, এদিকে কিন্তু কলেজে পড়ি, তখন সে কি হবে না হবে তাও কিন্তু ভাবে নেই, যে কলেজ থেকে নিয়ে আসা লাগবে। এদিকে স্ট্রাগল চলছে আমার আমার মনে আছে আমার আম্মা কিছু তার পুরানো গয়না বিক্রি করে দিল, বিকজ কলেজে অ্যাট এ টাইম ভর্তি হতে একটু টাকা বেশি দেওয়া লাগে একসাথে।
তখন আমি চিন্তা করলাম, আমার খুব সেদিন খুব খারাপ লেগেছে, আমার আম্মা আমার জন্য গয়না বিক্রি করে দিল, বিকজ আমার আব্বা তো কোনো টাকা দেবে না। মডেলিং টুকটাক করে স্টার্ট করা শুরু করলাম, কিন্তু তখন টাকা পাওয়া তো দূরে থাক, আপনার যে যাতায়াত খরচটাও আপনার। ওকে, কোনো প্রথম মডেলিং এ করলে কোনো টাকাই নাই। কোথায় আসলো প্রথম ছবিটা, কোথায় আসলো বা কোথায় কাজ করলেন? ওখানে ম্যাক্সিমাম কাজ আমাকে বই দিত। কিন্তু থাকে না মানে কোন প্রোডাক্টের মডেলিং করা? হ্যাঁ, এবি ফ্যাশন, এবি ফ্যাশনটা ফার্স্ট। ফ্যাশন বাবুল ভাই হচ্ছে এবি ফ্যাশনের উদ্যোক্তা। বাবুল ভাইয়ের সাথে আমার এখনো পরিচয় আছে, আমি এখনো বলি বাবুল ভাই এবি ফ্যাশন দিয়ে কিন্তু আমার কাজ শুরু। আমি কক্সবাজার একবার কাজ করতে গেছি, আমার খুব খুশি ছিল, আমি আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম। নর্মালি আমার আম্মাকে আমি নিয়ে যেতাম না কোনো খুব একটা জায়গায়, কিন্তু কক্সবাজার যেহেতু ঢাকার বাইরে যাব, আম্মুকে চিন্তা করলাম আম্মু তুমি চলো আমার সাথে, বিকজ আম্মুকে নিয়ে আমার ভয় লাগতো সত্যি কথা তখন ওই টাইমটাতে। প্রিয় শ্রোতা, যে নামটা আমরা এখানে মেনশন করেছি, হি ইজ এ ভেরি রিনাউন্ড ফটোগ্রাফার। এই নামটা এখানে আমরা মিউট শব্দ ব্যবহার করছি, বাট ইটস আ ফ্যাক্ট অফ পিয়াস লাইফ। হ্যাঁ, ওকে, রাইট। সো মাইলস্টোনে যখন পড়তাম, মাইলস্টোনে আরেকটা সমস্যা হতো, মাইলস্টোনে আমাদের নূর নবী স্যার ছিল আমাদের প্রিন্সিপাল, খুবই কড়া, এবং প্রত্যেকটা টিচার খুব কড়া ছিল। সে একদিন না আসলে আমি যে কিরকম টাইম পার করেছি আমি আপনাকে বোঝাতে পারবো না। আমার থেকে ব্যাড টাইমে গিয়েছে আমার মা, আমার আম্মাকে ডাক দিত। একদিন না আসলে আমার আম্মা অল দা ওয়ে খুলনা থেকে ঢাকা আসতো দেখা করতে। তখন তো বাসেই আসতো, এত তো টাকা ছিল না যে ফ্লাই করে আসতো। আমার ছোট ভাই ছিল, ভাইকে মাঝে মাঝে রেখে আসা লাগতো, খুব ঝামেলা হতো। একদিন আসলে, আর আমার যেহেতু খুলনা থেকে জাস্ট ঢাকায় আসছি, পলিউশন অ্যান্ড অল, আমি একটু কিছুদিন হলে সিক হয়ে যেতাম, এত লো প্রেশার ছিল, আমি কয়েকবার আমি সেন্সলেস হয়ে গেছি এরকম। তো তখন আমার প্রথমে আমি ভর্তি হই হচ্ছে আর বনানীতে একটা হোস্টেলে। দেখলাম কি বনানী থেকে উত্তরা যেতে খুব কষ্ট হয়ে যেত, তখন উত্তরাতে একটা হোস্টেলে ভর্তি হই, এবং ওই হোস্টেলে কোনো একটা মাদ্রাসার একটা হোস্টেলের টাইপের ছিল। যেই দিন ভর্তি হই পরের দিনই আমি ফতুয়া প্যান্ট আর একটা ওড়না পরে আমি বের হয়েছি। সেই দিনই আম্মা মানে ভর্তি করে দিয়ে চলে গেল, সকাল থেকে আমাকে ভর্তি করে দিয়ে দুপুরবেলা থেকে সে দুপুরবেলা চলে গেল, রাত্রে পৌঁছালো। রাত্রেবেলা পৌঁছানোর পরে সাপোজ সে 11টায় পৌঁছেছে, 11:30-11টার দিকে আবার সে কল পাইছে, আপনার মেয়ে এখানে থেকে আমরা রাখতে পারবো না, আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমার আম্মা ওই 11টার সময় পৌঁছে 12টার দিকে আবার বাসে করে আসলো। ওই দিনই আমার খালার দুঃসম্পর্কে একটা আত্মীয়র বাসায় পেইং গেস্ট হিসাবে থাকা আমি শুরু করলাম। তখন থেকে আরো কিছু সমস্যা দিতে পড়তাম, যে যখন কলেজে ভর্তি হলাম তখন আমাদের একটা টিচার ছিল, ক্লাস টিচার টাইপের, যে সবকিছু দেখতো। আমি জানি না লাইফে কত সমস্যার মধ্যে একটা মেয়ের যেতে হয়। সেই মহিলা কোনো একটা কারণে আমাকে জেলাস করতো বা কিছু একটা করতো, কিছু হলে আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করতো, এবং সে আমাকে এরকমও বলতো যে তুমি কিন্তু আমার সাথে এরকম করলে, তুমি যেহেতু তোমার এত তেজ, মানে আমি রাগে ফুলতাম, কথা তো বলতে পারতাম না, ওনার সাথে তো আর কথা ঝগড়া করতে পারবো না, আমি তো জানি টিসি দিয়ে বের করে দেবে স্কুল থেকে, কলেজ থেকে। তখন আমাকে বলতো কি তোমাকে কিন্তু আমি এইচএসসি পরীক্ষায় বসতে দেবো না, ইউ ডোন্ট নো মি, এরকম করে আমাকে থ্রেট দিত। তখন এদিকে বাসা নিয়ে সমস্যা, কোথায় থাকবো না থাকবো। মিনওয়াইল আমি অনেক জব খোঁজা স্টার্ট করলাম। যাই হোক, আমার আব্বার কিছু কাজে আসছে, অ্যাবোট ফটোশপের একটা কাজ করা শুরু করলাম একটা জার্মান কোম্পানিতে। ওদের গার্মেন্টস ছিল, গার্মেন্টসের ছবিগুলো কাপড়ের ছবিগুলো তুলতো, ওগুলো আমার ক্রপ করে সুন্দর করে নিয়ে একটু কালার কারেকশন করে রাখা লাগতো। এরকম একটা পার্ট টাইম একটা জব করলাম। পর দেখলাম দ্যাটস নট সাফিসিয়েন্ট, 4,000-5,000 টাকা দিত, যে এসে সম্ভব হতো না। তারপরে চিন্তা করলাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জন্য একটা কাজ করব ব্র্যান্ড অ্যাডমায়ার হিসাবে। বিভিন্ন রেস্টুরেন্টে যে আমার যারা সিগারেট খায় তাদের সাথে কথা বলা লাগবে, তাদের ইন্টারেস্ট কি না কি। তখন আমাকে প্রথম আইপ্যাড একটা দিল হাতে, তখন আইপ্যাড সেরকম আসেনি। তখন আইপ্যাড যে মানে ব্যাটের মতো বড় বড় কোম্পানিরা নিয়ে আসছে, যে আপনি এগুলোতে টিকটিক দিয়ে মানে খুবই স্যুট পরে যাবেন। আমার মনে আছে আমাকে 15,000 টাকা করে দিত তখন। তো আমি আম্মুকে বললাম, আম্মু এখন আমার আর পড়তে সমস্যা হবে না, আমি বা পেইং গেস্ট। আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সেই সময়তে জব করছেন। তো এই জবটা কিভাবে পেয়েছি এটাও বলি। তো আমি যখন টুকটাক মডেলিং করা স্টার্ট করেছি, তখন আরেকটা মডেল তখন ওর সাথে সে পড়তো, একটা ভাইয়া ছিল খুবই ভালো একটা ফ্যামিলি থেকে। তো ও আমাকে বললো, আমাকে না, ও বেশ কিছু মডেলদেরকে অ্যাপ্রোচ করলো যে এরকম ব্রিটিশ আমেরিকান টোবাকো ভালো একটা করছে, সপ্তাহে 3 দিন ওরা তোমাকে বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবে, গাড়ি দিয়ে নিয়ে আসবে, কিন্তু এরকম করে তোমার কাজ করা লাগবে। সো অ্যাজ ইউজুয়াল তখন তো আমি কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ি, জাস্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে। প্রত্যেকটা মডেল রিজেক্ট করে দিল, বলি না আমরা যে বিভিন্ন রেস্টুরেন্টে যে মানুষের সাথে কথা বলবো প্রশ্নই ওঠে না। তো আমি ওটাকে একটা জব হিসাবে নিলাম। এটা কিন্তু একটা শাইনেস কাজ করে, কিন্তু আপনার একটা স্ট্রেঞ্জারকে যে আপনার অ্যাপ্রোচ করা লাগছে, অবশ্যই শাইনেস, এবং একটা মেয়ের পক্ষে আমাদের সোসাইটিতে আরো ডিফিকাল্ট। হ্যাঁ, আরো ডিফিকাল্ট। আর যারা একটু মডেল দেখা যায় তারা একটু স্নবিশ হয়, একটু না আমি কেন একটা ছেলের সাথে যে কথা বলবো। তো প্রত্যেকে রিজেক্ট করে দিল এক্সেপ্ট মি।
আমি বললাম কি না, আমার জন্য অ্যাটলিস্ট একটা জব তো পাচ্ছি, আর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো একটা ভালো কোম্পানি, কি হবে করলে, কিছুই তো হবে না। অ্যাটলিস্ট আমার আম্মাকে আমি মানে আমার জন্য ইজি হয়ে যাবে কাজ করা, পড়ালেখা করা। তখন আমি খুব লজ্জা লাগতো, আমার মনে আছে আমার খুব লজ্জা লাগতো, বিকজ আমি নিজে স্মোক করি না। তো তখন তো মানে প্রশ্নই ওঠে না। তো যারা সিগারেট খাচ্ছে তাদেরকে যেই অ্যাপ্রোচ করা লাগবে, নর্মাল অন্য কাউকে অ্যাপ্রোচ করতে পারবো না, খুব লজ্জা লাগতো। তারপরেও করতাম। করার পরে একটা সময় যাই হোক, এইভাবে এই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পর আমার মনে আছে এরকম করে আমি বেশ কিছু মানে তখন জব অফারগুলো, মানে একটা ভালো কাজ করলে অনেক জব অফারগুলো আসা শুরু করে। তো আপনি যেটা বলছিলেন কোনো নেগেটিভ বাজে প্রপোজাল আমি কখনোই পাইনি, বিকজ আমাকে বাসা থেকে নিয়ে যেত একটা গাড়ি, একটা জাস্ট কর্পোরেট একটা অ্যাম্বিয়েন্স ছিল। আমি ওখানে যেতাম, ওখান থেকে আবার আমাদের একটা সুপারভাইজার ছিল। তো বাজে কখনো কিছু আমি পাইনি। এবার আসছি যখন মডেলিং, আমি মেইন টার্মে আমি যখন মডেলিং কাজ করা স্টার্ট করি, তো আমি যখন আসি তখন হ্যাঁ অফকোর্স অনেক জায়গা থেকে অনেক উল্টাপাল্টা প্রপোজাল পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা বলি, কেউ মিডিয়া থেকে বিলং করে না। এরা হচ্ছে প্রত্যেকে কিছু ভায়া থার্ড পার্সন, যারা কোনো একটা ডিরেক্টরকে চেনে, বলে কি যে আমি আপনাদেরকে নতুন একটা মেয়ে এনে দেবো, খুব সুন্দর একটা মেয়ে, ওকে দিয়ে আপনি অভিনয় করাতে পারেন। এরা অ্যাডভান্টেজগুলো নেওয়ার চেষ্টা করে। এরা তখন নোংরা প্রপোজাল দেওয়া স্টার্ট শুরু করলো। আমার মনে আছে আমি যখন একটা শো করতে যাই চিটাগাংয়ে, ফ্যাশন শো, ওই টাইমটাতেই তখন একটা খুব বড় একটা কোনো একটা হোটেলে চিটাগাংয়ের একটা ফ্যাশন শো হচ্ছে, কোনো একটা আমরা সব মডেলার সবাই গিয়েছিলাম। তো আমি লিফট থেকে কোনো একটা কারণে নিচে থেকে উপরে উঠছিলাম, শো এর ইয়েতে যাবো, সব মডেল মনে চলে গেছে, আমি মনে হয় লাস্ট পার্সন লিফটের মধ্যে ঢুকছি। তখন একটা লোক দেখলাম কি ঢুকলো। ওকে, অ্যাজ ইউজুয়াল মেকআপ টেকআপ করে আসছি, বিকজ আমরা মেকআপ করে আমরা জাস্ট এখন ভেন্যুতে আসছি। তখন একটা লোক আমাকে দেখে খুব হাসছে। আমার বয়স কিন্তু তখনও 16 বা 17, জাস্ট 17 হয়তো বা হবে, এরকম 17তে পা দিয়েছি। বুঝি না তখন ভালো করে যে একটা চোখের দৃষ্টি কতখানি খারাপ হতে পারে মানুষের। লোকটা করলো কি, আমাকে বললো কি আপনি কি মডেল? আমি আজকে হ্যাঁ, মানে তখন আমাকে কেউ মডেল হিসাবে বলছে, এটা যে কত বড় পাওয়া আপনি বুঝতে পারবেন না একটা মেয়ের জন্য। মানে আমাকে মডেল হিসাবে কেউ রিকগনাইজ করছে, অবশ্যই আমার লুক দেখে হয়তো বুঝতে পেরেছে। হ্যাঁ, খুব খুশি হয়ে গিয়েছিলাম, এত খুশি ছিলাম। লোকটা আমাকে বললো কি এইটা আমার কার্ড, আমি এত নম্বর রুমে আছি, আপনি চলে আসেন। হ্যাঁ, আমি খুবই খুশি ছিলাম। সে আমাকে মডেল, আমি পরে কি লোকটা কি বলছে আমি কোনো আজকে আচ্ছা ঠিক আছে আসবো, কার্ডটা নিলাম। আমি আজকে শোটা শেষ করলাম, কি ভাই দেবো লোকটা আমাকে রুমে কেন যেতে বললো? এক্স্যাক্টলি, আপনি তখন চিন্তাই করেনি? আমি তখন চিন্তাই করিনি। আমি সেই দিন রাত্রে এত কাঁদছি যে জাস্ট বিকজ আমি মডেলিংয়ে আসলাম। এর আগে কিন্তু আমার এত নোংরা, হয়তো বা হ্যাঁ আমার বাবা গালি দিয়েছে, আমার একটা বয়ফ্রেন্ডের সাথে আমি থাকছি, বাট আমার এত নোংরা কথা শুনতে হয়নি কিন্তু কখনো। মানে he was treating me like a prostitute, এবং এটা সে ট্রিট করে না, পুরো সোসাইটিকে ট্রিট করে না, সোসাইটি এইভাবে ট্রিট করে। আমি এত কাঁদছিলাম, আমার মনে আছে। তারপর আস্তে আস্তে যখন বাজে অফার, নোংরা অফারগুলো কিছু কিছু ক্ষেত্রে পেতাম, গালি দিতাম। এবার আমি আমার আব্বার কাছ থেকে পাওয়ার তো জিনিস, আমিও গালি দেওয়া স্টার্ট করলাম মানুষজনদেরকে, দিতাম গালি। এরকম আমি আরো কিছু ইয়ের কথা বলি। মনে করেন আমি গিয়েছি, সাপোজ আমাকে বলছে তুমি এখানকার লিড ক্যারেক্টার একটা টিভিসির জন্য, ওখানে যে দেখি আমাকে একটা সাইড একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে। সে আমি বলছি না সাইড ক্যারেক্টার খারাপ, কিন্তু আমি ওটা করতে চাইনি। আমি চেয়েছি আমি 2টা কাজ করবো, 2টা ভালো কাজ করবো, বা যেটাকে আমাকে দেখা যাবে। আমার তো এখানে আসা দরকার ছিল না, আমি যদি শুধু টাকার জন্যই আসতাম। রাইট, তখন আমার এরকম হয়েছে, আমি এরকম 2-3টা অন স্পট শুটিং শুরু হয়ে গেছে, আমি ওখান থেকে চলে আসছি। এরকম চলে আসার পর থেকে একটা ব্যাড রেকর্ড, না এই মেয়েটাকে তো নেওয়া যাবে না, ও তো শুটিং স্পট থেকে চলে যায়। একটা নাটকে গিয়েছি, নাটকে তো আমার তো সবসময় পড়ালেখা করা লাগতো, বিকজ মাইলস্টোন একটা প্রেশার তো ছিল। এত কিছুর মধ্যে তো পড়াশোনাও করতাম, ক্লাসেও যেতাম, ম্যাক্সিমাম রিহার্সালে যেতাম হচ্ছে 2টা ফিতা চুরি করে, একটা ব্লু ড্রেস পরে, কলেজের ড্রেস পরে। সবাই তো ভাবতে স্কুল থেকে আসতেছে ছোট একটা মেয়ে। তো তখন যখন আমি কলেজে এরকম ড্রেস আপে যাওয়া শুরু করলাম, সবাই মানে হয় না, দেখবেন কি ছোট মেয়ে বা যারা বোঝে না তাদের উপর টার্গেট আরো বেশি থাকে। এবং আমি আরেকটা জিনিস দেখছি, যারা দেখে আমার এগুলো এখন ফেস করা তো লাগেই না, বাট প্রথম একটু ফেস করছি, যে যারা দেখে যে কিছু কিছু নোংরা শ্রেণী আছে, যে সবাই কিন্তু আমি বলবো না ভালো, বা যে মেয়েটা জাস্ট বিকজ টাকার বিনিময়ে থাকছে কারোর সাথে, আমি তাকেও খারাপ হিসেবে জাজ করার মতো আমি কেউ না। হয়তো বা আমার এতটুকু অ্যাবিলিটি বা কোয়ালিটি ছিল, আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো একটা জায়গায় কাজ করে 15,000 টাকা পেয়েছি। হয়তো বা ওই মেয়েটার পুরো ফ্যামিলি চালানো লাগে, আমার তার ফ্যামিলি চালানো লাগে, সে হয়তো 15,000 টাকা দিয়ে তার ফ্যামিলি চালিয়েছে, আমি তাকে জাজ করার মতো কেউ না। তো আমি ওই মেয়েটাকেও খারাপ বলতে চাচ্ছি না, কিন্তু কিছু কিছু নোংরা মানুষ থাকে যারা চায় এরা টাকার বিনিময়ে কারোর সাথে থাকে না, তাদেরকে আমরা পোক করবো। মানে একটা ভালো মেয়েকে বা যে এই কাজটা কখনো করেনি তাকে আমরা কিভাবে কাছে আনতে পারবো, এরকম আমি কিছু কিছু পাবলিক পেয়েছি। ওরকম
সো আপনি কতক্ষণ একা আপনি ফাইট করবেন, আপনার বাবা নাই, আপনার মা নাই পাশে। মেন টাইম ওই ফটোগ্রাফার আমাকে ডিস্টার্ব করতো। তখন আমি চিন্তা করতাম, তখন আমার একটা ছেলের সাথে কথা হচ্ছে আস্তে আস্তে, আমার একটা কাজিনের মাধ্যমে পরিচয়, যেই কাজিনটার বাসায় আমি 1 মাসের জন্য ছিলাম পরীক্ষার পর, ওই কাজিনটার মাধ্যমে পরিচয় ফারুকের সাথে, যে এখন আমার জামাই। ও কিন্তু আমার স্ট্রাগলের প্রথম থেকে আছে, ও কিন্তু জানে পুরাটা। তো যখন ফারুকের সাথে ফারুকের সাথে আস্তে আস্তে কথা বলা স্টার্ট করছি, এদিকে মিডিয়ার কাজ, মিডিয়া থেকে টাকা তো আসেই না, উল্টাপাল্টা প্রপোজাল। কিন্তু আমি বারবার বলছি, দেখেন এই প্রপোজালগুলো যারা আসে, আমি এই পর্যন্ত ডিরেক্টলি কোনো মিডিয়ার মানুষের কাছ থেকে পাইনি। প্রত্যেকে থার্ড পার্সন যারা মিডিয়াতে কোনো না কোনোভাবে কাজ করতে চায়, তারা বিভিন্ন মেয়েদেরকে দিয়ে বিজনেস করা তাদের উদ্দেশ্য। কোনো মিডিয়ার মানুষ এখন পর্যন্ত আমি কোনো বাজে প্রপোজাল পাইনি এখন পর্যন্ত। হয়তো আমি লাকি, বা আপনি যেটাই বলতে পারেন না কেন, বা যারাও করেছে তারা হয়তোবা শখে একটা নাটক প্রডিউস করেছে, শখে একটা শোতে হয়তোবা 2-3 লাখ টাকা স্পন্সর, টার্গেটই ছিল ওটা। আমি এই কারণে বলছি, যারা ব্যবসা করে খাবে তারা একটা মেয়ের জন্য তাদের পুরো ব্যবসাটা নষ্ট করার মতো পাগল খুব কম আছে, বাট খুবই কম। আচ্ছা, তো প্রস্তাব পাচ্ছিলেন ফারুকের সঙ্গে পরিচয়? হ্যাঁ, তো ফারুকের সাথে তখন পরিচয় হলো। এদিকে 2008 সাল চলে আসছে, তখন 2008 সাল অলরেডি। পড়ালেখা, ফারুক, ফ্যামিলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই এত দিনে আমার আব্বা কিন্তু আমার সাথে একবারও কথা বলেনি, যোগাযোগ করেনি। ঈদে হয়তো বা গিয়েছি কয়েকদিনের জন্য, আমি খুলনায় গিয়েছি, আমার সাথে কেউ কথা বলে না। আমার আম্মা শুধু আমার সাথে কথা বলে, আমার সাথে বাকি সব কেউ কথা বলে না। ঈদের জামাও দেয় না। না, ঈদের জামা তো দেয়ই না, প্রশ্নই ওঠে না। আমি কিন্তু ছোটবেলা থেকে আমার আব্বা কিন্তু আমাদেরকে, আমি যেহেতু প্রথমেই বলেছিলাম, অসাধারণ ভাবে মানে সাপোর্ট ভাবে বড় করেছে। ঈদের জামাও তো দিত না, আর আম্মার তখন অত টাকা নাই, কলেজের ফি দিয়ে ঈদের ড্রেস দেবে, তাহলে পরের মাসে কলেজের ফি দিতে পারবে না সে। আর এরকম সিচুয়েশনে বাড়ি যেতে ইচ্ছে করতো, কি করবো, ঢাকায় তো কেউ নাই আপনার তখন। আর তখন আমাকে একটা ফটোগ্রাফার এদিকে ডিস্টার্ব করতেছে, এইদিকে আমার ফারুকের সাথে তখন নতুন পরিচয়, ফারুকও তখন বিদেশ থাকতো। এদিকে উল্টাপাল্টা মাঝে মাঝে প্রপোজাল, মিডিয়াতে তো কাজও নাই সেরকম, আর কাজ থাকলেও ফ্রি কাজ। সো কি করব আমি, পেইং গেস্ট হিসাবে একটা বাসায় আমি থাকতাম, তারাও চলে যাবে, আমার তো বাসায় যাওয়াই লাগবে, আই ডোন্ট হ্যাভ এনি অপশন। বাসায় যখন যেতাম কেউ কথা বলতো না, সবাই সালাম করতো। আমি সালাম করতে লজ্জা পেত, সালাম করলে আমার সাথে কথা বলে না। আমি সালাম করলে জাস্ট অন্যদিকে তাকায় থাকবে, বা এরকম কিছু একটা করতো সবার সাথে, যেটা হতো। আমার বড় বোন কথা বলতে পারে না, বাট অতিরিক্ত আমার থেকে মাথায় বুদ্ধি রাখে। সেও আমার আব্বা বা সবার মতো ওরকম ইয়েতে, সেও আমার সাথে খুব একটা কোনো কিছু না, এক্সেপ্ট মাই মাদার। এভরি টাইম আই মেনশনড, আম্মা ছাড়া। পুরানো জামা পরে থাকতাম, একটা জামা পরে ঘুরে বেড়াতাম, মানে কিছু তো একটা করা লাগবে না। আমিও তো ছোট ছিলাম তখন। কয়েকদিন পর আবার চলে আসলাম কলেজে, আবার ফিরলাম, ব্যাক করার পরে এইদিকে আরো কিছু মেন্টাল প্রেশার, তখন একটু একটু করে মডেলিংয়ে কাজ করা স্টার্ট করলাম, র্যাম্পে কাজ করা স্টার্ট করলাম। র্যাম্পে কেন কাজ করা স্টার্ট করলাম, বিকজ র্যাম্প নিয়ে কিন্তু বুঝতামও না, খুলনা থেকে এসে র্যাম্প কি জিনিস বা এরকম কিছু। লম্বা ছিলাম, নাটকের প্রপোজাল যারা দিত তারা দেখা যেত কি ম্যাক্সিমাম ওই থার্ড পার্টি এসে প্রত্যেকে নোংরা কথা বলতো, প্রত্যেকে থার্ড পার্টি, বিকজ আমি তো কাউকে চিনি না। একটা ভালো ডিরেক্টর, একটা প্রডিউসারের সাথে আমার পরিচয় হওয়ার কোনো আমি যদি একটু স্পেসিফিকলি যাই আমাদের লিসনারদের বোঝার জন্য, অফারটা কিভাবে আসতো, মানে একদম একটা এক্সাম্পল দিয়ে যদি আপনি বুঝাই দেন। আমি আপনাকে বলি, মনে করেন আমাকে বলতো কি যে আপনি কাজ করবেন, আপনি একটা নাটক আছে কাজ করবেন। আমি বলি হ্যাঁ করবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের এরকম একটা যে প্রডিউসার বা যে ডিরেক্টর, তার সাথে একটু থাকা লাগবে, আপনার আসেন। আপনি প্রথমে কিন্তু বুঝতামও না থাকা লাগবে মানুষটা মানেটা কি। থাকা লাগবে মনে করেন আপনি আমার সাথে আসবেন বা কিছু একটা করবেন, থাকা লাগবে মানেটা কি, এরকম করে কথা স্টার্ট করতো। পরের দিকে আমি বলতাম, পরের দিকে ঘাটতারা হয়ে গেলাম, কি থাকা লাগবে মানে কি বলেন, আপনি এক্সপ্লেন করেন, আপনার মুখ থেকে আমি শুনতে চাই, কি বলবেন। তখন গালিটা দিতাম। মানে মাঝে মাঝে হতো কি, যারা একটু স্মার্ট তারা বলতো যে না থাকা লাগবে মানে তো তা না, থাকা লাগবে মানে আপনি আসবেন, কথা বলবেন। যখন এই লোকটার সঙ্গে কি আদৌ প্রোডিউসারের কোনো যোগাযোগ আছে, নাকি উনি আসলে জাস্ট একটা মানে গল্প ফেলেছে? না, যোগাযোগ আছে। কিরকম যোগাযোগ আমি আপনাকে বলি। মনে করেন আজকে আপনার শোতে আপনি খুবই ফেমাস একটা মানুষ, আপনার এখানে ফেসবুকে ফলোয়ার অনেক, একটা লোক হয়তো বা এসে বললো একটা মেয়েকে, আপনাকে একটা চেনে, কোনো না কোনো ভাবে আপনাকে একটা লোক চেনে, আপনার বাসার পাশে থাকে, আপনিও তাকে চেনেন। আপনাকে এসে বললো ভাই আমি তো একটা মেয়ে আরজে পাইছি, একটা মেয়ে ভালো কথা বলতে পারে, আরজে মনে হয় ভালো হতে পারবে। আপনি কিন্তু অবশ্যই তাকে বলবেন যে আচ্ছা ঠিক আছে আমার অফিসে নিয়ে আসো, দেখি যদি ভালো হয় তাহলে আমি হয়তো একটা জব দিতে পারি প্রথম। তখন লোকটা তখন মেয়েটাকে বলে এটাকে ক্যাপিটালাইজ করে ফেলে এরকম। ওই লোকটা কিন্তু আদেও রেডিও বা আপনার সাথে কোন ডিরেক্টলি কোনো লিংক নাই। বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, এইভাবে মানে ব্রোকার হিসেবে কাজ করে, লাইক দালাল হিসেবে কাজ করে, মাঝখানে হচ্ছে ফায়দাটা নেওয়ার চেষ্টা করে। ওকে, তখন আমি নাটকে র্যাম্পে যাওয়া স্টার্ট করলাম এই কারণে, বিকজ তখন আমাদের র্যাম্পে একটা এখনো কোরিওগ্রাফার আছে লুনা আপু,
তো মনে করেন 15টা মেয়ের মধ্যে র্যাম্প নিয়ে মানুষের এত একটা খারাপ ধারণা, তাদের উদ্দেশ্যে বলতে চাই 15টা মেয়ের জন্য 15টা মেয়েকেই যখন কাজ করাবে বা একটা র্যাম্পের জন্য আনাবে, তখন এরকম কোনো নাই যে 15টা মেয়েকে থাকা লাগবে বা এরকম, তখন র্যাম্প থেকে আমি কোনো নোংরা অফার পাইনি। তো তখন আমার র্যাম্পে চলে আসা হয় এইভাবেই চলে আসা। নাটকে ফার্স্টে দেখলাম, এসকেপ করলেন, দেন আপনি র্যাম্পে বেটার মনে করলেন, ওখানে গেলেন। থার্ড পার্টির জন্য আমার এসকেপ করা লাগলো। আমি থার্ড পার্টি আমার বলতে হচ্ছে, নাহলে এটা হয়তো বা শুনে অনেকে হয়তো বা ভাববে কি পিয়াও মিডিয়াকে নিয়ে, বাট মিডিয়া কি এটাই কিন্তু আমি আপনাকে বলছি পুরো আমার লাইফ স্টোরি দিয়ে। তখন র্যাম্পের হচ্ছে এরকম যে একটা কোরিওগ্রাফার থাকে মহিলা, সে যাদেরকে পছন্দ করে তাদেরকেই সে শুধু মডেল নেয়। সে লম্বা ফর্সা, সে আবার ফর্সা মেয়ে, লম্বা ফর্সা সুন্দর এরকম না হলে সে নেয় না। তো যাই হোক আমার সাথে মিলে গেল, তখন সে আমাকে বিভিন্ন শোতে নিয়ে স্টার্ট করলো। এগেইন শোতে যখন স্টার্ট করলো, সো আমি খুব স্বাভাবিক, আমি লম্বা যেহেতু আমি অ্যাটেনশন এমনিতেই পেয়েছি ছোটবেলা থেকে। মনে করেন 5টা আমি হেঁটে যাচ্ছে, সাপোজ আমার বয়ফ্রেন্ডের মতো, আগের বয়ফ্রেন্ডের মতো কাহিনী, 3 জন বসে আছি, আমাকেই চোখে পড়েছে। লম্বা বলে হয়তো এটা একটু চোখে পড়ার মতো ছিল সবসময়। তো আমি যখন আসলাম তখন দেখলাম কি এখানে আমাকে ম্যাক্সিমাম মডেলরা দেখতে পারে না। কেন দেখতে পারে না? জেলাস ফিল করে। ইয়েস, লম্বা একটা মেয়ে, খুব লম্বা, আমি সবচেয়ে টল। আমি এতদিন জানি টল মানে দ্যাটস ইউর উইকনেস, বিকজ খুলনায় লম্বা মানে কর্নেশন স্কুলের যত আগেই সকাল 7টায় তুমি আসো না কেন মর্নিং শিফটে, তোমাকে সবার লাস্টে লাইনে দেবে। আমি যে কি কষ্টটা পেতাম আমি জানি টল মানে উইকনেস, টল মানে যে স্ট্রংগেস্ট পয়েন্ট হতে পারে, এটা আমার ধারণাতেই ছিল না। আমি চিন্তা করতাম এই মেয়েগুলো আমাকে দেখতে পারে না কেন। আর আমি সুন্দর করে কথা বলতাম, কিন্তু আমার ড্রেস আপ ওদের মতো অত ভালো ছিল না। স্বাভাবিকভাবে টাকাও নাই কেনার, খুলনা থেকে আসছি, বুঝিও না কি করা লাগবে। তখন করতো কি, এই মেয়েগুলোকে কিছু কিছু সিনিয়র মডেল ছিল, কিছু আমার সাথে বাজে বিহেভ করতো, প্লাস ওরা প্রায়োরিটি পেত। মানে ওই কোরিওগ্রাফারই করতো কি, একে শো স্টপার, একে এরকম করতে দিত। তো আমার খুব খারাপ লাগতো, ভাই আমি তো লম্বা। পরে বুঝলাম যে লম্বা মানে হচ্ছে তোমার আমার একটা স্ট্রং পয়েন্ট, প্লাস পয়েন্ট আমার, কিন্তু আমাকে আগে দেবে না, আমাকে সবসময় মাঝখানে টাচখানে দেবে, যেটাতে অ্যাটেনশন যেন না পাই। আচ্ছা, না কাছের মডেলদের সে আগে প্রায়োরিটি দিত। বাট এগুলোতে আমি খুব আপসেট হয়ে যেতাম যে কেন, মানে আমার কোনো একটা প্লাস পয়েন্ট আছে, কেন আপনি আমাকে দিচ্ছেন না, কেন আপনি একটা শর্ট গার্লকে দিচ্ছেন। আমার এগুলো নিয়ে খুব সবসময় ছিল তখন থেকে। তো আপনি দেখেন কত জায়গা থেকে আমি জাস্ট বাধা। আমার এসএসসি পরীক্ষায় বাধা, আমি যখন কলেজে আসি টাকা নাই, কলেজে আসার পরে আমার টিচার সে আমাকে থ্রেট দেয় সারাক্ষণ, আমার কিছু আমার আম্মাকে নিয়ে আসে, যেখানে থাকবো থাকার জায়গা ঠিক নাই, মডেলিং করবো, মডেলিং থেকে আমার চাচা আমাকে ধরে নিয়ে যাবে, যার মাধ্যমে করব সে বাজে প্রপোজাল দিচ্ছে। মানে আমার প্রত্যেকটা স্টেপে থার্ড পার্টির সমস্যা, মানে একটা জায়গা আমার স্মুথ ছিল না, ট্রাস্ট মি, একটা জায়গায় স্মুথ ছিল না। আমি বললাম কি এই কি প্রত্যেকটা জায়গায় সমস্যা। তখন আমার মনে হলো আমি কি খুলনায় ঠিক ছিলাম, আমার অনেকবার মনে হচ্ছে। ফাইন, একটা কথা আছে, নেভার এভার গিভ আপ করা কোনো লাইফ না। একটা মানুষ যখন গিভ আপ করে না, সৃষ্টিকর্তা তার দিকে হাত বাড়িয়ে দেন। আমরা শুধু বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে থাকি এবং নিজেকে হালের মধ্যে ধরে রাখাটাই হচ্ছে জীবন। আজকের এই সিক্রেটস থেকে অসম্ভব ভালো কিছু পাচ্ছে বাংলাদেশ, পুরো দেশ আমি বলবো। এবং যেই পিয়াকে আপনারা দেখছেন, মডেলেরদের প্রতি আপনাদের যে, আমি বলছি সবাই না, আমাদের সোসাইটি সমস্যা ফেস করলেন যে আপনাকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে কম। তারপর আচ্ছা, প্রিভিলেজ দেওয়া হচ্ছে কম, এটারই মধ্যে মানে আমি সব একই টাইমের কথা বলছি, 2008 সালের কথা বলছি। তার মধ্যে মিস বাংলাদেশে নাম দিই, আমাদের একটা ফটোগ্রাফি আমার নাম দিয়ে দেয়, দেওয়ার পরে বাই দ্য ওয়ে আমি মিস বাংলাদেশ, তখন মিস বাংলাদেশ হই, আমরা তখন সারা বাংলাদেশের মানুষ জানতে পারি। তখন একেবারেই অসম্ভব একটা জিনিস আমার কাছে মনে হয়েছিল যে আপনি বুঝছেন এত স্ট্রাগলের পরে যে মিস বাংলাদেশ কিভাবে হলাম, এবং এই মিস বাংলাদেশের মধ্যেও সমস্যা আছে। আমি যখন আসি, হয় না আপনি লাস্টের এপিসোডে এসে আপনি গেস করতে পারবেন প্রত্যেকটা ইয়েতে কে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারে। আমি আরো কতগুলো কন্টেস্টে গিয়েছি, তো ওখান থেকে বোঝা যায়, মানুষ ধরে ফেলে। তো মিস বাংলাদেশে যখন লাস্টে এসে বোঝা যায় কে হতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কে থাকতে পারে। তো আমাদের একটা কন্টেস্টেন্ট ছিল, পার্টিসিপেন্ট ছিল, সে আমার থেকে ছোট ছিল, সে মেয়েটার পাশে আরো কম ছিল, তখন মনে হয় 13-14 হবে, বাট একটু লম্বা চওড়া ছিল বলে ওকে একটু মনে হতো বড়। তখন মেয়েটাকে খুব নাম করা একটা ফুটবলারের মেয়ে, তার মা তো তাকে মানাবেই, মিস বাংলাদেশ তাকে মানাই ছাড়বে। কিছু হলে আমার মনে আছে, আমি এতটুকু বাড়িয়ে বলছি না, আমাদের যখন মেকআপ রুম ছিল, মেকআপ রুমে এসে মহিলা আমার সাথে ঝগড়া করা স্টার্ট করলো, মানে যা তা কথা, এই তুমি বলে এটা করছো, তুমি বলে এটা করছো, তোমার মেকআপ এটা ছিল, এরকম কেন করছো, তোমার তো এরকম করার কথা না। আমার মনে আছে যে মেকআপের যে আন্টিটা ছিল, আরশি পার্লারের একটা আন্টি ছিল, আন্টি বলে কি যে তুমি একেবারে কান মানা, আমার চোখ থেকে আবার পানি পড়ছিল, তুমি কান মানা, মানে উনি না তখন একটু পরে যে আমার কোশ্চেন অ্যান্সার রাউন্ড, জাস্ট আমাকে মেন্টালি
ডাউন করার চেষ্টা করছিল যে ও যেন না পারে এভাবে করতে। আমাকে বুঝাচ্ছে তুমি একেবারে এরকম করো না, উনি কিন্তু তোমাকে এরকম জন্য চেষ্টা করছে। বলকে যে আমরা তো জানি কে হবে, আর তুমি তো হচ্ছই না, তুমি আবার এত সাজগোজ করে কি হবে, মানে সারাক্ষণ কথা বলে যাচ্ছে এরকম উল্টাপাল্টা কথা। তো যাই হোক না কেন এরকম কিছু এখানেও এরকম ঝামেলা ছিল। বললাম কি এই ঝামেলাটা ছিল যখন আমি মিস বাংলাদেশ হই, আমার তো ধারণাতেই নাই, বিকজ আমি ভেবেই নিছি উনি আমাকে যেহেতু বলে ফেলছে যে আমি হব না, অন্য কোনো কেউ হবে। আমি তখন স্টেজে আমি কি খুশি হব, আমি যেহেতু আমি খুব স্বাধীন চেতা আবার খুব বেশি কথা বলি, আমি তখন বললাম যে আমাকে একজন বলেছিল যে আমি হয় না মিস বাংলাদেশ হওয়ার পরে তুমি কিছু বলো, তোমার অনুভূতি ব্যক্ত করো। তখন আমি বলেছিলাম যে আমাকে একটু আগে একজন বলেছে আমি হতে পারবো না, তার উদ্দেশ্যে বলতে চাই যে আমি মিস বাংলাদেশ নাও। সো আমার প্রথম কথাটা এরকম ছিল। এই সাকসেসের আমার মনে হয় প্রথম সাকসেস আমি এটা দিয়ে পাওয়া স্টার্ট করি। তারপর আমি বিভিন্ন র্যাম্পে যাই। চিন্তা করেন আমি মিস বাংলাদেশ হয়ে গিয়েছি, তারপরেও আমার এত প্রবলেম, আমাকে উল্টাপাল্টা কথা বা আমাকে কোরিওগ্রাফার লাইমলাইটে আনবে না, মডেলরা উল্টাপাল্টা বিহেভ করছে, তারপরেও এত সমস্যা। আচ্ছা মিস বাংলাদেশের সাকসেস না, সাকসেসের জাস্ট ট্রাভেলের শুরু, মেন ট্রাভেলের শুরু। এতদিন ট্রাভেল দেখেছি ঘরের মধ্যে, আমার বাবা আমার ফ্যামিলির মধ্যে, বাইরের জগৎ যে কত খারাপ হতে পারে এটা আসলে ধারণা করার মতো ছিল না। তখন কাজ করা স্টার্ট করি। কিছু কিছু মডেলের সাথে আমার মনে হয় সিনিয়র মডেলের সাথে বেশি কথা বলা যায় না, উল্টাপাল্টা কথা বলে বসে। আমি তো ঝগড়া লেগে যেত আমার সাথে, কারণ আমি যতক্ষণ ভেবেছি যে আমি রং না, আমি কোথাও থামিনি। আমাকে যখন মনে হয়েছে যে আমার এই জায়গাটা করা উচিত হবে না, আমি নিজেই সরে আসছি। আমার মনে আছে যখন আমি আরেকটু আমার পাস্টে যাই, যখন আমি এসএসসি পরীক্ষা ক্লাস 9-10 পড়ি, আমার একটা কাজিন ছিল, সে বাসা থেকে পালায় যায় একটা ছেলের সাথে, আমার সাথেই পড়তো কিন্তু বাসা থেকে পালায় যায় একটা ছেলের সাথে। তখন আমাকে আমার বয়ফ্রেন্ডটা বলে চল আমরাও পালাই, যে আমার কাছে 1 লাখ টাকা আছে। আমি বললাম কি আমরা 1 লাখ টাকা নিয়ে কদিন থাকবো, তো তারপরে কি করবো? বলে তারপরটা পরে দেখা যাবে। বলে কি না পরেরটা কি হবে, তাহলে আপনার কলেজ কি হবে, আমার কলেজ কি হবে? বলে কি না ওটা হয়ে যাবে। বলে না আমার তো এসএসসি পরীক্ষাও সামনে, তখন তো পড়তে পারবো না অনেকদিন। মানে আমি না ছোটবেলা থেকে তো প্র্যাকটিক্যাল, আমি পরেরটা চিন্তা করছি না। আচ্ছা ঠিক আছে পালানোর পরেরটা কি হবে, তখন আমি আর কিন্তু পালাইনি। কারণ আমার কথা হচ্ছে যখন আমি দেখেছি যে এটা প্র্যাকটিক্যালি আমার জন্য ঠিক হবে না, প্লাস আমার আব্বা আম্মা কী করবে, আব্বা আম্মার ঝামেলা হবে। বিকজ ওই ছেলেটাও আমাকে এই কারণে বলছিল যে তোমার ফ্যামিলি থেকে তোমার এত প্রবলেম হচ্ছে, তুমি চলে আসো। আমি কি আপনার ফ্যামিলি তো মিন ওয়াইল, আমি আরেকটু একটা কথা মেনশন করি, এই ছেলেটার মা আমার বাসায় চলে আসে। আমার বাসায় এসে আমার আম্মাকে উল্টাপাল্টা অনেক কথা বলে যে আপনার মেয়ে এটা করে, এবং এই ছেলেটার মাকে আমার ফুপু ফোন করে আনাইছিল, ইচ্ছা করে যাতে আমার মাকে আরো বেশি হ্যারাস করা যায়। যাই হোক, কয়েক বছর আগে প্রথম আলোতে যখন আমার কি একটা ইন্টারভিউ যাচ্ছে, একান্ত সাক্ষাৎকার এরকম টাইপের কিছু একটা, তখন আমি আই এম আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গার্ল। আমাকে বলেছে প্রথম প্রেম কোনটা, প্রথম সবকিছু এরকম নিয়ে কথা। তাই আমি বলেছিলাম প্রথম প্রেম ছিল এটা। তো তখন সেই দিন দেখার পর কতটুকু চেপেছিল, মানে আমার অনুষ্ঠানে বেশি নাকি ওখানে বেশি? না শুধু প্রথম মানে প্রথম ভালো লাগা কি, প্রথম র্যাম্প কি, প্রথম কাজ কি। ওকে বুঝতে পেরেছি। সো ওখানে ডেসক্রিপটিভ হওয়ার কোনো সুযোগ ছিল না। ডেসক্রিপশন তো প্রশ্নে ওঠে না। আজকে যাই হোক হয়ে গেল। ওকে, ছেলেটার মা আমাকে ফোন দিয়েছিল সেদিন। শি ওয়াজ ভেরি হ্যাপি যে তার ছেলেকে নিয়ে কথা হচ্ছে, প্রথম আলোর মতো পেপারে আসছে এরকম একটা। পিয়া তখন আমার বিয়ে হয়ে গেছে অলরেডি। আমাকে বলছে পিয়া তুমি এরকম মিমোর কথা বলছো দেখলাম। বাই দ্য ওয়ে ছেলেটা কিন্তু আমাকে এখনো মাঝে মাঝে কল দেয়। আচ্ছা, এখন পর্যন্ত মাঝে মাঝে কল দেয়, হঠাৎ করে মনে করেন 6 মাস বা 1 বছর পর হঠাৎ করে 2বার কল দেবে। ওই ফার্স্ট লাভ। এখন পর্যন্ত বেচারার সেরা মিস্টেক ছিল অন্য মেয়েদের সাথে দেখা করা। এখন পর্যন্ত আমি শুনলাম ও পড়ালেখাও কিন্তু কন্টিনিউ করেনি ছেলেটার। ওকে, বাই দ্য ওয়ে আই এম লয়ার নাও। আমরা সেটা জানি। হ্যাঁ, সো ছেলেটার মা যখন আমাকে বলে, আমি শুধু চিন্তা করছি না আমার আম্মাকে এই মহিলা আমার বাসায় এসে কি অপমানটাই না করছে। আম্মু আমাকে বলে তুমি আমার নাম্বার দাও, আমি মহিলাকে আমি কথা শোনাবো। আমি বলি না আম্মা কুল ডাউন, ইউ আর দ্য আলটিমেট সাকসেসফুল ওম্যান, তোমার মেয়ে আজকে তুমি যা যা চাইছো হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি যদি আরেকটু সামনের দিকে আগাতে চাই যে জায়গাটা থেকে, কারণ ভোগ ম্যাগাজিনে আসার আগ পর্যন্ত আরও বেশ কয়েকটা সাকসেস আছে আমরা যেটা জানি, যে আপনি র্যাম্পেও একটা সময় খুব ভালো করলেন, এবং তারপরের স্টেপগুলো আসলে কি আপনার মুখ থেকে একটু শুনি। আমি এটা একবার বলে যাই, আমার সাকসেস বেশ কিছু আছে। মিস বাংলাদেশ হই, টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ডে যাই ইজিপ্টে, মিস ইন্ডিয়ান প্রিন্স ইন্টারন্যাশনাল হই বম্বেতে। ওই সময়টাতে একটা ছবি নিয়ে মোটামুটি শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশে। ওইটা নিয়ে আসবো আমি, ভেরি ডেসপারেট একটা পিকচার, এবং রাইট ওইটা নিয়ে আমার মনে হয় আপনার খোলামেলা কথাই বলা উচিত। ওইটা নিয়ে আমি কথা বলবো। আমি জাস্ট 2008 পর্যন্ত আছি, তো ওইটা হচ্ছে 2013-র কথা। রাইট। সো 2008-এ যখন এরকম সমস্যা হলো, এরকম অনেক সমস্যা হওয়ার পরে মিস বাংলাদেশও হয়ে যায়। 2009-এ এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে চলতে আছে 9-এ
তারপরে 9-এর দিকে তখন আমার ফারুকের সাথে খুব ভালো রিলেশন। তখন কোনো একটা লোক, কোনো একটা খুবই পাওয়ারফুল লোক কোথায় আমাকে দেখছে আমি জানি না, ফোন দেওয়া স্টার্ট করলো। কোথায় যায় না যায়, আমার 2বার দেখা হয়েছে এগেইন কাজের কথা বলে, আমি আপনাকে একটা জব দেবো, আপনি জবের জন্য আমার অফিসে আসেন। খুবই পাওয়ারফুল লোক, মানে আমি নাম তো বলতেই পারবো না, বাট খুবই পাওয়ারফুল লোক। সো সেই লোক আমি যেখানেই যাই বলে কি যে আপনি তো এখানে আছেন, মানে আমি জানি আমার কন্টিনিউসলি আমার আশেপাশে লোকজন ঘোরাফেরা করছে, আমি বুঝতে পারি। দেখা না করতে চলে বলো কি যে আপনার বয়ফ্রেন্ড আছে না, তাকে কিন্তু দেখে নেবো। আবার ভয় পেয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে কি সমস্যা, আমার বয়ফ্রেন্ডের ক্ষতি করবেন মানে, দেখা করলাম আবার। তো কিছু আপনারা কেউ একটা মুভি দেখছেন ডার, শাহরুখ খানের? ঠিক আমার ডার দেখলে ওই মুভিটার মানে আমি লোকটার কথা হলে আমার এইটা মনে পড়ে ছিল। হ্যাঁ, এত অবসেসড হয় না, উল্টাপাল্টা কিছু না, কিন্তু এরকমও না যে আমাকে উল্টাপাল্টা কোনো কিছু করার জন্য ডাকতেছে। সে জাস্ট আমার সাথে কথা বলবে, পরে এসে বলে কি আমাকে বিয়ে করবে, একটা ম্যারিড লোক, বলে কি যে আমার প্রথম বউ থাকবে, আপনিও থাকবেন, কি হবে। মানে আমি আরো বলি, তার ওয়াইফও আমাকে ফোন করে, বলে কি যে না আমরা 2জন একই সাথে থাকবো, সমস্যা কি, কোনো সমস্যা হবে না। তার বউ আমাকে ফোন করেছে, বিকজ তার বউ হয়তো ভাবছে যে তার বউকে দিয়ে বলালে হয়তো আমি মানবো, এবং তার বউ বাধ্য হয়েছে, মানে বউ আমাকে ফোন করতে বাধ্য হয়েছিল। তখন এইটা আমি খুব ইজিলি 30 সেকেন্ডে বলে দিলাম, বাট আমি একা একটা মেয়ে ঢাকায় থাকতাম, একটা জায়গায় থাকতাম, সেখানে যদি সারাক্ষণ মানুষ ফলো করে, সেই বাসায় থাকতাম, সেই বাসার মহিলারাও ভয় পেত যে কি হচ্ছে পিয়া, তোমার সাথে কে দেখা করতে আসতেছে, এই বাসার বাইরে এত গাড়িকে, এটাকে। সো যাই হোক, আমরা একটা কাজ করি, নামটা ফ্ল্যাশ করে দিই এবং এটা একটা $1 মিলিয়ন এপিসোড হয়ে যায়। না, আমি এই কথাটা এই কারণেই বলেছি যে আমরা সিক্রেটস কিংবা জীবন গল্প অনুষ্ঠানে সবসময় এই ডিসক্লেইমারটা দিই। আমাদের এই অনুষ্ঠানগুলো কাউকে হেয় করার জন্য না, একদম উইথ ডিউ রেসপেক্ট এভরিবডি। আমাদের মূল কাজটা হচ্ছে চ্যালেঞ্জটাকে ফোকাস করা কিংবা সিক্রেটসটাকে তুলে নিয়ে আসা, যাতে করে আপনি আপনার জায়গাটা থেকে একটা লেসন নিতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে কাউকে যদি হাইলাইট করতে হয়, কাউকে যদি সম্মান জানাতে হয়, সেটা হচ্ছে এখানে যারা গেস্ট হয়ে আসেন তাদেরকে। এছাড়া কেউ স্পেশালি হাইলাইট হোক বা কেউ ডিপ্রাইভ হোক, কেউ বা কালার হোক, সেটা আমাদের অনুষ্ঠানে সচেতনভাবেই আমরা চেষ্টা করি যাতে কোনোভাবে না হয়। সুতরাং এখানে পিয়া বললেও আমরা তাকে এভাবে প্রচার করতাম না। অবশ্যই আমি চাই না, ইনফ্যাক্ট এর মধ্যে আমার মনে হয় যে অনুষ্ঠানটা শুনছে সে ভয় পেয়ে যাবে, যে ভাবছি আমরা কখন বলে নাম বলে দিই। না, উই উইল নট ডু দ্যাট ব্রো। হ্যাঁ, কোনো নাম চাইও না আমি। তারপরে দেখেন, আমি হয়তো আমার জন্য খুব টাফ টাইম ছিল, বাট এটাকে আমি নেগেটিভলি না ধরে আমি খুব সুন্দর করে হ্যান্ডেল করে, ইগনোর করে, একটা টাইমের পর আমাকে বিয়ের কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছিল। আমি তখন বলছিলাম যে প্লিজ আমাকে আর এরকম করেন না, আমি বিয়ে করতেছি, আমাকে শান্তিতে থাকতে দেন, আপনার জন্য আমি ভয়ে বের হতে পারি না। হি ইজ দ্যাট মাচ পাওয়ারফুল। ইয়েস। তো শুধু তার কথা বলবো না। অনুষ্ঠান শেষ হলে আপনি আমাকে একটু বলেন। No, I'm just kidding. এটা তো মনে করেন একটা পাওয়ারফুল বিজনেসম্যানের কথা বলি। আমি যদি এখন কোনো ক্রিকেট প্লেয়ারের নাম বলি তাহলে তো হয়তো বা বোম ব্লাস্ট হবে। সো আমি যেটা কিবরিয়া ভাই বললো, আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে সম্মান করতে চাই। এবং দেখেন, একটা ছেলে যদি আমাকে 2বার ফোন দিল বা আমাকে পছন্দ করতো, সে হয়তো আজকে নাম করা একটা প্লেয়ার, আমিও আমার জায়গা থেকে আছি, খালি তার লাইফ ভালো আছে, আমার লাইফ ভালো আছে বলে নষ্ট করার, নো, এটা কোনোভাবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা খুব বেশি হচ্ছে এবং খুব নোংরামও হচ্ছে। এত খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে, যে কারো একটা পার্সোনাল চ্যাট কিংবা কারো একটা আইডি হ্যাক করে স্ক্রিনশট দিয়ে, ভাই কি মানে রুচি, নিজেদের রুচি কতটা নিচে নামলে আমরা এই ধরনের কাজ করতে পারি। উই জাস্ট মেকিং ফান, বাট আমরা এটা বিলিভ করি এভরিবডি হ্যাজ সিক্রেটস। উইদাউট হিজ অর হার পারমিশন এটা রিভিল করার কোনো এখতিয়ার আমাদের নাই, একেবারেই না। আর আমি দেখেন, আমি এটাও বলছি, একটা ছেলে আমাকে পছন্দ করতো, 2টা ফোন দিয়েছিল, এটার জন্য আমি আজকে তাকে মানে হেও করবো? একেবারেই না। সেটা তো আমার সাথে খারাপ কিছু। যেমন আমিও বললাম যে আমিও একটা ছেলেকে পছন্দ করতাম, হয়তো আমার বয়ফ্রেন্ড তখন মানে ফারুক তখন ছিল, ফারুক না থাকলে হয়তো বা তার সাথে আমার একটা প্রেমের কিছু একটা হতে পারতো, বাট জাস্ট বিকজ হয়নি বলে তাকে এখন ছোট করবো, এটা তো করার কোনো যুক্তি নাই। যাই হোক, আমি স্ট্রাগলের কথা বলছিলাম তখন। এটা নিয়ে 2013 সাল পর্যন্ত যায়। এবং লোকটা আমাকে বলেছিল যে দেখেন, প্রত্যেকের উপরে উঠতে গেলে কাউকে না কাউকে লাগে, গডফাদার লাগে, কেউ কাউকে ছাড়া কিন্তু উঠতে পারে না। আপনি যে এত কষ্ট করলেন, এই 3-4 বছর হয়ে গেল, আমাকে আপনি করে বলতো, 3-4 বছর হয়ে গেল, 2012 বা 13 সালের দিকে বলেছিল, আপনি কিন্তু এই জায়গায় থাকবেন, আপনি কিন্তু বেশি দূর যেতে পারবেন না, আপনি যদি কাউকে না কাউকে সাপোর্ট নেন। আমাকে এভাবে বলেছিল। আমি বললাম কি দেখেন, সাপোর্ট হয়তো বা লাগে, আজকে আমি এখানে এসে কথা বলতে পারতাম না যদি আপনি না থাকতেন। এইটাই একটা সাপোর্ট। জাস্ট সাপোর্টের জন্য কারোর সাথে একটা রিলেশনশিপে যাওয়া লাগবে, আমি এটা বিশ্বাস করিনি। হ্যাঁ, আমার কিছু সময় মনে হয়েছিল কিবরিয়া ভাই, আপনি যখন অনুষ্ঠানের শুরুতেই বললেন যে কেউ কারোর স্ট্রাগল শুনতে চায় না, সবাই কিন্তু দেখতে চায় কতখানি সাকসেসফুল। এক্স্যাক্টলি।
আমি আজকে দেখি কিছু কিছু অ্যাক্ট্রেসরা, মুভি অ্যাক্ট্রেসরা খুব ভালো ভালো জায়গা আছে, মাশাআল্লাহ, অল অফ খুব ভালো জায়গা আছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আমি চিন্তা করি, আমার একটা জায়গা নিয়ে এখনো রিগ্রেট আছে, সেটা হচ্ছে মুভি। আমি 3টা মুভি করেছি, বাট আমি কোনো ভালো মুভি করতে পারছি না। হয় না, আপনি যদি বলেন যে ক্যারিয়ারে আপনার কোন জায়গাটা এখনো পছন্দ, আপনি ওখানে যেতে পারেন, আমি বলবো মুভির কথাটা, আমি এখনো যেতে পারিনি। কিন্তু কেন? আমি যদি আজকে জাস্ট বিকজ বলে ফেলি যে জাস্ট আমি কোনো গডফাদার পাইনি, খালি খালি মানুষকে এটা বলার থেকে আমি জানি এটা বলে কেউ কিন্তু এই বলেই শুনেই এখানে হারিয়ে যাবে কথাটা। মানুষ আমার সাকসেসের স্টোরি শুনতে চাই, যে আজকে সাকসেসফুল বলে আজকে স্টোরিটা শুনতে চাই, কি স্ট্রাগল দিয়ে আসছি বা কে কি করেছে এটা কেউ একেবারে জানতে চায়। মানে স্ট্রাগল স্টোরি সবার লাইফে আছে, কিন্তু স্ট্রাগল স্টোরি মার্কেটে তখন পর্যন্ত ভায়াবল না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা সাকসেসে লাগে না। হ্যাঁ, না, সো সাকসেসফুল হলেই কেবলমাত্র মানুষ এটা শুনতে চায়, নইলে ওই স্ট্রাগল সবার লাইফেই কম। ওকে, ফারুকের সাথে কিন্তু আমার রিলেশনশিপ আছে তখনও। ফারুকের সাথে ফারুক ভাই এই ব্যাপারটা কি জানতো? হ্যাঁ, অফকোর্স। সো হাউ ডু হি ম্যানেজ? ও নিজেই একটা টাইমে ভয় পেয়েছিল, নিজে একটা টাইমে বললো যে তুমি এরকম একটা, আচ্ছা তাহলে আমি ভাগি, তুমি থাকো, আমি চলে যাই। না 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 না, ওরকম না। ও আমাকে বললো কি, বিকজ দেখেন আমরা তো খুব প্র্যাকটিক্যাল, আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজনই খুব প্র্যাকটিক্যাল। ও বললো কি যে তুমি খুব সাহসী, আমরা জানি, বাট তুমি কতখানি ট্যাকল দিতে পারবা? এই লোকটাকে তুমি অনেক কিছু করে আসছো, তুমি মিমোকে মেরে আসছো, আর এই লোকের সাথে ঝগড়া করবা, দ্যাটস নট দ্য সেম থিং। আমি বললাম না, আমার ট্রাবল শুরুই হয়েছে যখন হলিউড মুভি। অ্যাকচুয়ালি ইটস আ হলিউড মুভি, যেটা হয় প্রথমে একটা ছোট মারে, তারপরে ভয়াবহটা লাস্টে দেখায় শেষ হয়। আমরা ভয়াবহতা জায়গায় চলে আসছি এখন। ওকে, আসলেই। তারপরে বাই দ্য ওয়ে আমাকে তখন বলছিল যে গডফাদার ছাড়া চলতে পারবা না, এটা অনেক কিছু বলার পর বলে কি যে আপনার সাথে আমার আজ হোক কাল হোক দেখা হবে, তখন দেখবো আপনি কোথায় আছেন। আমি জানি তার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি, আর সে দেখছে আমি কোথায় আছি। সো সে কখনোই ভাবেনি আমি পড়াশোনা কমপ্লিট করতে পারবো, আমি লয়ার হতে পারবো, আমি মিডিয়াতে এত সাকসেসফুল হতে পারবো। আমি আরো কথা একটা বলি, সেই লোক যখন বিভিন্নভাবে আমাকে পোক করা স্টার্ট করলো, কোনো একটা লোককে, একটা মিডিয়ার একটা লোককে, মিডিয়া তো সবাই তো আর ভালো না, আমি আপনাকে ম্যাক্সিমামের কথা বলেছি যে ম্যাক্সিমামই গুড পিপল, বিকজ কেউ একটা জাস্ট মেয়ের জন্য তার পুরো বিজনেসটা নষ্ট করবে। ইনফ্যাক্ট সেটা সব জায়গার সিনারিও, সব জায়গার সিনারিও। তো একটা লোক তার কাছে গিয়েছে, কোন একটা ম্যাগাজিনের, একটা খুবই লো ক্লাস একটা ম্যাগাজিনের একটা লোক, তো বলছে কি যে সে লোক বিভিন্ন মেয়েদের ছবি নিয়ে যাচ্ছে, আপনার কাকে লাগবে বলেন। ওই লোকটার কাছে সামহাও ওখানে আমার ছবি পেয়েছে, তো বলে কি যে একে আনতে পারবেন? হ্যাঁ, কোনো ব্যাপারই না। তো লোক হাসতেছে, বিকজ ওই লোকটা জানে যে আমি কতখানি জেদি, কতখানি একরোখা, কতখানি অনেস্ট। হি নোজ ইট। বিকজ নাহলে তো আমি এত পয়সাওয়ালা একটা লোক বিয়ে করতে চাচ্ছে, তার কাছে তো থাকতে পারতাম, তাই না? আমার তো নাহলে এত কষ্ট করে আমার এত কিছু করা দরকার ছিল না। তখন বলি হ্যাঁ এখনই পারবো, 1 ঘন্টার মধ্যে এনে দিচ্ছি। এখন ওই লোকরাও কিন্তু জানে কারা কি করে, কারা কি করে না। ওই লোকটা বললো কি যে না, এটা তো নাই স্যার, আপনি অন্য একজনকে না, ও নাই, দেশে নাই, ও তো কোনো বিদেশেই যায়নি। এটা মনে হয় না, এটা কবেকার কথা, 2010-11 কথা হবে, বা তখন আমি বিদেশে গিয়েছি বা যাইনি, এরকম একটা। বললো না, ও তো কোনো বিদেশেই যায়নি বা কোথাও যায়নি, ও বিদেশে গেছে, মানে নিয়ে আসেন, ও করে নিয়ে আসেন, আমার ওকেই লাগবে, এরকম। তো যাই হোক, যখন আনতে পারলো না, একটু পরে আমাকে কিন্তু লোক ফোনও দেয়নি, ওই ম্যাগাজিনের লোকটা কিন্তু ফোনও দেয়নি, বিকজ হি নোজ হোয়াট টাইপ অফ গার্ল আই অ্যাম। তখন লোকটাকে বাথরুমে আটকায় রাখলো, বাথরুমে আটকায় রেখে আমাকে ফোন দিছে। তখন বলে কি আপনি বলে আসলেই চলে আসবেন। তো যাই হোক, লোকটা আমাকে পছন্দ করতো, কিছু একটা করতো, এই কারণেই মনে হয় এরকম টিয়ে। তো আমি বলছি কি যে মিডিয়া খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, কম্বিনেশনের কথা বলছি। তার এই লোকটা যদি শুনে থাকে, হয়তো বা শুনবে না, বা কারো না কারোর মাধ্যমে জানবে যে আমি এত কথা বলেছি, আজকে উনিও হয়তো বা দেখছে আমি কোথায় আছি, বা উনিও কোথায় আছে। সেটাই হয়, মানে চাঁদ আকাশে উঠলে সেটা সবাই দেখে। সো এটা নিয়ে এখন কিছু বলার নাই, বাট আমি ওই যে জায়গাটায় যেতে চাই, মানে বিকজ আপনি যেটা বলছিলেন যে মিশরে যে কম্পিটিশনটা ছিল আপনার, মিশর, রাইট? এবং একটা ছবি সারা দেশে মোটামুটি একটা আলোচনা সমালোচনার ঝড় তুলেছে, এবং এটা ভেরি ডেয়ারফুল পিকচার, অফকোর্স। আমি এবার বলি, 2013 সালে আমি প্রথম যাই হচ্ছে, 2011 সালেও আমি যাই, সেটা হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে, ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে একটা কন্টেস্ট হয়েছিল। তারপর এখানে অনেক ঝামেলা, ভিসা পায় না, এই পায় না, ওই পায় না, অনেক ঝামেলা করে কষ্ট করে গিয়েছি। তারপরে এসে 2013 সালে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি বলে রাখতে চাই, এই যে যত আমি কন্টেস্টে গিয়েছি, কোথাও আমার 1 টাকা খরচ হয়নি। প্রত্যেকটা জায়গায় তারাই আমাকে প্লেন ফেয়ার দিয়ে, তারা আমাকে অ্যাকোমোডেশন তো ওরাই দেবে অবভিয়াসলি, সবকিছু দিয়ে কিন্তু তারা নিয়ে গিয়েছে, বিকজ
আমার 4-5 বছর আগেও এত সামর্থ্য ছিল না যে আমি বিদেশে যে এটা করব ওইটা করব। প্রত্যেকবার তারাই আমাকে দিয়েছে। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম আপনি যদি বড় বড় কম্পিটিশনে যান আপনারা জানবেন, যারা একটু হলেও জেনে থাকবেন যে তারাই সবকিছু প্রোভাইড করে। 2013 সালে আমি যাই প্রথমে মিস ইন্ডিয়ান প্রেস ইন্টারন্যাশনালে, সেটা হলো বম্বেতে, বিভিন্ন সিটিতে ঘোরায় টোরায়, তারপরে বম্বেতে লাস্টে হয়েছিল 21 দিন না 22 দিন ব্যাপী ছিল। তো ওইটাতে আমি উইনার হই। অনেক দেশ থেকে কন্টেস্টরা ছিল, সেখানেও ঝামেলা। মিস একটা বাংলাদেশ থেকে একটা মেয়ে আসছে, ও কি করতে পারবে? প্রথমে তো নজরেই দিল না আমাকে কেউ, বল এত ছোট একটা জায়গা থেকে একটা মেয়ে আসছে, সে কি করতে পারবে? তখন ওখানেও ভাবলো যে কয়েকজনের মধ্যে যে একটা নেদারল্যান্ডের একটা মেয়ে ছিল, সবাই ভাবছিল কি যে ওই মেয়েটা হয়তো বা উইনার হবে। যাই হোক, ওটা না হয়ে সব সুবিয়ে হয়ে আমি উইনার হয়ে গেলাম। তো ওখানে খুব ঝামেলা, ওখানে বেশ কিছু এরকম ঝামেলা হয়েছিল যে ওই মিস বাংলাদেশের মতো যে এ উইনার হবে, তখন এসে এর মাদার এজেন্সি এসে কথা বলে। আমার পক্ষ থেকে তো কেউ নাই, আমি ছাড়া। ইন্ডিয়াতে যখন গিয়েছি আমি একাই ছিলাম, প্রত্যেকের মাদার এজেন্সি প্রত্যেকের প্যারেন্টসরা ছিল আমাদের ফিনালেতে। তারপরে যে ফার্স্ট হবে তাকে মিশরে পাঠানো হবে টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ডের জন্য, যেটা মডেল কন্টেস্টের মধ্যে 1 নম্বর কন্টেস্ট, এবং যেটা নিয়ে মোটামুটি সারা দেশেই একটা ঝড় বয়ে গিয়েছিল যে ছবিটা নিয়ে। ডেফিনেটলি পিআর জায়গা থেকে অত্যন্ত সাহসী একটা ছবি বাংলাদেশের সোসাইটাল কন্টেস্ট থেকে। এবং অফকোর্স সিক্রেটসের আজকের যে এপিসোডটা সেটা অত্যন্ত সাহসী একটা এপিসোড, কোনো সন্দেহ নেই। জি, তখন ফার্স্ট যে হবে তাকে পাঠাবে টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড ইজিপ্টে। এটা কিন্তু ইউরোপিয়ান একটা অর্গানাইজার, ইজিপ্ট জাস্ট একটা ভেন্যু ছিল। তো ওখানে পাঠানোর পরে আমি যে ইন্ডিয়াতে যে কন্টেস্টটা জিতি, ওখানেও একটা প্রত্যেকটা কন্টেস্টে বিটি কন্টেস্টের পার্ট থাকে বিকিনি পার্ট। তো আমি ওখানে বললাম যে দেখো, এর আগে কি আপনাকে এই বিকিনিটা পড়তে হয়নি? এর আগে না, মিস বাংলাদেশ আমাকে পড়তে হয়নি। ওকে, সো ফর দ্য ফার্স্ট টাইম আপনি এটা পড়তে যাচ্ছেন? ওকে, পড়তে যাচ্ছি। তো ইন্ডিয়াতে আমাকে বললো যে দেখো তুমি ঠিক আছে, তুমি পড়তে চাচ্ছ না, ইটস ওকে। তখন আমরা কভার টাভার করে অনেকভাবে অন্যভাবে শুট করলাম। কিন্তু আমি ইজিপ্টে যখন গেলাম তখন ওরা বলে কিছু না, পড়বা না, মানে ইউ সাইন দ্য কন্ট্রাক্ট। আর ওদের তো মাথায় নাই, ইউরোপিয়ানদের তো মাথায় থাকে না মানে কি, মানে তুমি কি মিন করতে যাচ্ছ, ওরা বোঝেইনি ব্যাপার আমার কথাটা। বলে তুমি ইউ সাইন দ্য কন্ট্রাক্ট, ইউ হ্যাভ টু ডু ইট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি। সো কন্ট্রাক্টে কি ওখানে ছিল না বিষয়টা আসলে? হ্যাঁ, সবকিছুই ছিল। ওকে, আপনি যখন 20 পাতার কন্ট্রাক্ট পড়বেন তখন অতগুলো পড়ার সময় থাকে না। এটা তো ওটার সাথেও না, এটা তো আমার মিস ইন্ডিয়ান প্রিন্সেস যেটা হলাম ওটার সাথে লিংক, যেটা তো আরো আগে। ওকে, তখন তো কোনো কন্ট্রাক্ট ছিল না। সো এখানে তো ছিল যে ফার্স্ট হবে তাকে এখানে পাঠিয়ে দেবো। ফার্স্ট হওয়ার 4 দিন পর আমার ইজিপ্টে যেতে হবে। এটা প্রাইজ মানি কত ছিল? আমি একটা অফ ট্র্যাকে কোশ্চেন করে ফেললাম। কোনো প্রাইজ মানি ছিল? কোনো প্রাইজ মানি ছিল না। শুধু ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনালে আমাকে $3000 দিল। ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনালে আর একটা টিভি দিয়েছিল, যে টিভি আনতে যে আমার মানে $700 না $800 ট্যাক্সি দিয়ে দেওয়া লাগছে, বুঝছেন? আর টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ড এর কিছু ছিল না। তো কিন্তু এখানে গেলে হয় কি, আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম পেয়ে যান। আমি কি প্ল্যাটফর্ম পেয়েছিলাম আপনাকে পরে বলছি। ভোগ টোগ এত কিছু, ওইসব এত কিছুতে যাওয়ার জন্যই হয়েছে, না হলে কখনোই পেতাম না এত প্ল্যাটফর্ম। ঢাকায় থেকে আপনি বাংলাদেশ থেকে কি প্ল্যাটফর্ম পাবেন ইন্টারন্যাশনালি? তো সেই জায়গাটা তৈরি হয়নি এখন পর্যন্ত। ইনফ্যাক্ট মানে বাংলাদেশ থেকে সেই জায়গাটা তৈরি হয়নি। ওকে, আর যেটা বলছিলাম যে যখন ফার্স্ট হলাম, ফার্স্ট হওয়ার একদিন আমার থাকা লেগেছিল, প্রত্যেককে চলে যাওয়া লাগছিল, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড ফটোশুটের জন্য একদিন ইন্ডিয়াতে বম্বেতে এক্সট্রা আমাদের একদিন থাকা লেগেছিল। তো ফার্স্ট যখন হলাম 4-5 দিন পর ইজিপ্টের ছিল, মানে হাতে আছে 3 থেকে 4 দিন, একদিন চলে গেল। ঢাকায় এসে ভিসা করে, তখন তো জানেন ভিসা করা মানে এখন আমার এখন 6টা পাসপোর্ট অনেক মোটা এখন। তখন পাসপোর্ট তখন পর্যন্ত 2000 আমি সব ম্যাক্সিমাম ট্রাভেল করেছি 2013 থেকে এই পর্যন্ত, এই 4-5 বছরে সবচেয়ে বেশি। লট অফ কান্ট্রিজ, রাইট? 40 কান্ট্রিজ 4 বছরে। ইয়েস, আমার 4 বছরে 6টা পাসপোর্ট। সো যাই হোক, সো দিস ইজ দ্য সাকসেস ম্যান, ডেফিনেটলি ইটস আ হিউজ সাকসেস। হ্যাঁ, যে গল্পে ছিলাম। তো তখন আমাকে এসে ভিসা পাওয়া খুবই টাফ ব্যাপার, যে ভিসা কি করে পাবো একদিনের মধ্যে, মানে তখন শুক্রবার শনিবার কি যেন ছিল, একদিনের মধ্যে ভিসা পেয়ে যাব। ভিসা পেলাম, তখন আপনি কি কন্ট্রাক্ট করবেন? আপনি যাবেন আর একটা দেশে কম্পিট করতে, একটা জাস্ট জিতে আসলেন, কি এত পড়বেন? সাইন করছি, মানে আর সাইন তো আমাকে ওখান থেকে করায় নিছে, ইন্ডিয়া থেকে করায় নিছে, সাইন করায় নিছে, এত পড়ার টড়ার সময় নেই কোনো কিছু। তখন আবার এদের মধ্যে কিন্তু এত কিছুর মধ্যে আমার একটা মাদার এজেন্সি ছিল। মাদার এজেন্সির সাথে আমার পরিচয় হয়েছিল, যারা আমাকে ইন্ডিয়াতে পাঠিয়েছিল, যার সাথে আমার পরিচয় হচ্ছে 2011-এ সাউথ কোরিয়াতে যখন গিয়েছিলাম, তখন তার সাথে আমার পরিচয়। একটা মহিলা, একটা স্লোভাকিয়ান আর ইটালিয়ান, ওদের এজেন্সি আছে ওখানে। সো আমার মাদার এজেন্সি কিন্তু ইটালিয়ান স্লোভাক থেকে। সো ওরা আমাকে বিদেশে যত কাজে যায় ম্যাক্সিমাম কাজে ওরা আমাকে পাঠায়।
তো ওরা সবকিছু করে পাঠিয়ে দিয়েছে। এখন বিকিনি রাউন্ড রাউন্ড কি, তা আমি চিন্তা করলাম কাছে ঠিক আছে আমি একটা ছবি দেবো না, এই বাংলাদেশের মানুষ এত তো ইন্ডিয়া হলে তাও ওরা খুঁজে টুজে বের করবে, ইজিপ্টের কোথায় কোন বিয়ে হচ্ছে এত খুঁজে টুজে বের করতে পারবে না। একটা দিয়ে দিলাম, একটা পরে বসলাম, কোনো সমস্যা না নেই। আমি কোনো ছবি দিইনি, আমি কোনো ছবি দিইনি, প্রশ্নই ওঠে না কোনো ছবি দেওয়ার। কয় মাস পরে মানে পুরা আমার কন্টেস্ট শেষ। আচ্ছা এই কন্টেস্টের মধ্যে অনেক কাহিনী হয়েছে, কন্টেস্টের মধ্যে আমি আমার লাগেজ হারাই ফেলছি অনেক, মানে যেটাগুলো হয় কন্টেস্টে ওগুলোর কাহিনীতে আমি না যাই। ইয়াস, কয় মাস পরে একটা বিকিনি পিকচার যেটা ছিল স্টেজে হেঁটে আসতেছি আমি, কোত্থেকে পেয়ে সারা সোশ্যাল মিডিয়াতে চলে গেল যে পিয়া এরকম বাংলাদেশের ফার্স্ট মডেল। আপনি এখন পর্যন্ত পিয়া জান্নাতুল দিয়ে সার্চ দেন গুগলে, সবার আসে পিয়া জান্নাতুল বিকিনি, সেকেন্ড আসে পিয়া জান্নাতুল হাজব্যান্ড। সো মানুষের অনেক কিউরিওসিটি আমার জামাইকে নিয়ে। আজকের পর থেকে ইনশাআল্লাহ আসবে পিয়া জান্নাতুল সিক্রেটস। ইয়েস, সো ফর দ্য ফার্স্ট টাইম রাইট, আপনি মিডিয়াতে আজকে যা বলছেন বা 2 থেকে 2.5 ঘন্টা, ফর দ্য ফার্স্ট টাইম এত কিছু কি কোথাও কোনো মিডিয়া জানে? এত কিছু মিডিয়া দেন, এত কিছু কেউই জানে না আমার জামাই ছাড়া। আমার আম্মাও অনেক পার্ট জানে। দিস ইজ মাই সাকসেস, দিস ইজ মাই পিপল সাকসেস, যে এখানে যারা আসে তারা দিল খুলে বলে। এবং ওকে, দিস ইজ মাই অনার অ্যাকচুয়ালি। ওকে, বলেন তারপর। 2000 তো ওই ছবিটা নিয়ে সব জায়গায় ভাইরাল হয়ে গেল। যে দেখেন আমি একটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমি একটা ইন্টারন্যাশনাল কন্টেস্টে যে একটা বিকিনি পরা, আর যেই মেয়েটা নিজে বাংলাদেশের সবটা জায়গায় যার একটা ডিএসএলআর ক্যামেরা আছে, একটা বিকিনি পরে শুট করা এক কথা না। এইটা মানুষ কেউ বুঝবে না। আমাদের এখানে অনেক মডেল আছে, আপনি হয়তো বা আমার নামও বলা দরকার, আপনারা জানেন, যারা বিকিনি পরেই ফেমাস হয়েছে, কোনো কাজ করেনি, জাস্ট বিকিনি পরার জন্য ফেমাস হয়ে গেছে। তো মানুষ যখন এদের সাথে আমাকে কম্পেয়ার করে তখন আমার খারাপ লাগে। মানুষ যখন ভাবে যে পিয়া বিকিনি কেন পড়ছে, বাংলাদেশের সোসাইটিতে পড়া উচিত না, আমি একটা জায়গা থেকে তার চিন্তা ভাবনা রেসপেক্ট করে কোথা থেকে আমি আপনাকে বলি, সেই মানুষটা অতটা ব্রড মাইন্ডেড হয়ে পারেনি, বিকজ সে বাংলাদেশের মধ্যে ঘুরেছে। বাংলাদেশের সোসাইটিতে আমাদের যেটা শেখানো হয়েছিল, যেটা আমি খুলনায় থেকে যখন ভেবেছিলাম স্লিভলেস পরা আমার জন্য ভালো হবে না, সো আমি ওই মানুষটারও দোষ দিচ্ছি না, সে অত কিছু জানে না বা অত ব্রড মাইন্ডেড হয়ে পারেনি, সো ইটস ওকে। কিন্তু যখন মানুষ এইটার সাথে এটা কম্পেয়ার করতেছে, একটা ফেসবুকে ডিএসএলআর একটা ক্যামেরাম্যানের সাথে একটা ছবির সাথে আমার ছবি কম্পেয়ার করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে আমার ছবি তোলা, তখন আমার খারাপ লাগে। বিকজ আমি কিন্তু ফেমাস হওয়ার জন্য এটা করিনি, আমার বিভিন্ন অ্যাচিভমেন্ট আছে, অ্যাচিভমেন্টের পর একটা জায়গায় একটা কন্টেস্টে, ইন্টারন্যাশনাল কন্টেস্টে ফার্স্ট হওয়ার পর আমি ওখানে গিয়েছি, তারপর একটা ছবি আপনারা কোথা থেকে পেয়ে আপনারা ভাইরাল করছেন, জিনিসটা এক জিনিস না। তো এইগুলো আমি এখনো আমি জানি কিবরিয়া ভাই, দেখেন আমরা যতই বোঝানোর চেষ্টা করি না কেন বুঝবে না। এটা তো আসলে আমার একদিনের এডুকেশন না, একদিনের এডুকেশন, জন্মের পর থেকে আমরা এভাবেই শিখে আসতেছি, জন্মের পর থেকে শিখে আসছি। সেটা আপনি একদিনে আমার আজকে বা আপনার সিক্রেটসের প্রোগ্রাম আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করাটা বোকামি হবে, জোর করাটা বোকামি হবে। সো আমি ওই পার্টটা আর না কথা বলি। তো এই ছবিটা নিয়ে অনেক কথা হলো। দেখেন, বাই দ্য ওয়ে আমি তো এখন মেইন কথা এখানে বলিনি, আমার বাবার সাথে আমার ফাইনালি কথা হয় যখন আমি আমার ইন্টারমিডিয়েট পাশ করি, যখন আমি আমার লতে ভর্তি হই, তখন এত কিছুর পরে আমি তো আমার প্রথম থেকে জার্নিটা বলছিলাম, তারপর থেকে আর আমার পুরো ফ্যামিলির সাথে আমার কথা হয় ভালো করে। আমার ফ্যামিলিতে আমাকে দেখি মডেলিং করে বা মিডিয়াতে আছে, বাংলাদেশের মিডিয়া কি মিডিয়া, এইটুকু একটা মিডিয়ায় কাজ করেছি, এটা এভরিবডিজ পারসেপশন, অ্যান্ড মিডিয়া নিয়ে খুবই নোংরা পারসেপশন। যখন আমি ভোগে যাই, যখন আমি এই 2টা কন্টেস্টে জিতি, তখন তাদের মনোভাব আস্তে আস্তে চেঞ্জ হওয়া স্টার্ট করলো, বিকজ ইটস নট অনলি ইন বাংলাদেশ, আমি তো বাংলাদেশের বাইরেও কাজ করছি, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, যেইটা দেখে তারা যখন ভোগ খোলে, এল ম্যাগাজিন খোলে, যখন খুব ইন্টারন্যাশনাল মডেলের ছবি দেখে, যখন আমার ছবি দেখে, তখন তাদের টনক নড়ে যে না, পিয়াকে যেটা ভাবছিলাম পিয়া সেটা না। এবং তারপরে তার আরও অ্যাপ্রিসিয়েট করা শুরু করে যখন দেখে কি আমি LLB যখন পড়া স্টার্ট করলাম ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে। আর why you choose LLB? আমি পলিটিক্স করতে চাই, আমার ইচ্ছা আছে, মানে এটা জাস্ট ইটস মাই ভেরি ওন সিক্রেট না, অনেকে জানে, অনেক জায়গায় এসেছে, আমি চাই। ওকে, গুড উইশেস। বিকজ কিছু মানুষ ফলো করে, কিছু মানুষ যারা ফলো করে তাদেরকে শেখায় লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, there is a two things, হয় লিডার হবেন কিংবা ম্যানেজমেন্টে থাকবেন। সো আমি প্রথমটাতে থাকতে চাই। ওকে, বেস্ট উইশেস। অফ কোর্স আমরা হয়তো সেদিন দেখতেও পাবো। এতদূর আপনি যেহেতু পাড়ি দিতে পেরেছেন, রাইট নাও আপনার এজ কত? 26। সো 26এই যদি এত বড় বড় জায়গায় অর্জন হয়ে থাকে, এবং সেটা আপনি এবং আপনার মা, আমি বলবো আপনি ফাইট করেছেন, আপনার মা এবং উপরওয়ালা তো সঙ্গেই ছিলেন, এই অর্জন তো
আর কিছুদিন পরে বা আর কয়েক বছর পরে ইউ ক্যান ট্রাই ফর দিস, নো প্রবলেম। ইনশাল্লাহ। সো আমি যে জায়গায় ছিলাম, হ্যাঁ, সবার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। যখন আমি ফারুককে বিয়ে করা ফারুককে যখন ডেট করা স্টার্ট করলাম তখনও খারাপ, আবার একটা ছেলের সাথে পিয়া পড়ছে, ইউনো। দেখেন, আপনি তো 4 থেকে 5 হাজার মানুষের লাইফ স্টোরি শুনেছেন। আমি আপনার ইয়েতে একটা মেয়ের লাইফ স্টোরি শুনে আপনাকে ফোন দিয়েছিলাম, ওই মেয়েটারও আপনি অনেক লাইফ স্টোরি শুনেছেন। আমার এত দিনের, মানে আমি জানি না মানুষ কি শুনবে, বিশ্বাস করবে না করবে, আমার 2টা ছেলের সাথে রিলেশন এত বছরের, মিডিয়াতে থেকে এত বছরে। প্রথমটা তো শুনলেনি, মারটোর দিয়ে আসলাম একেবারে রূপসা ব্রিজে, পরে তো ফারুক। আমিও কিন্তু মনে করছিলাম যে মাঝখানে বোধহয় আরো অনেকেই আছে। না, মাঝখানে কেউ আসার চান্স পাইনি, ফারুক না থাকলে হয়তো চলে আসতো। আমি সেদিন কাকে যেন বলছিলাম যে এত বছরে সিঙ্গেল হওয়ার কোনো টাইমই পেলাম না। 14 বছর বয়স থেকে প্রেম করা স্টার্ট করলাম, তখন তারপর থেকে জীবনে সিঙ্গেলই থাকতে পারলাম না একেবারে। তো ফ্যামিলি পারসেপশন अगेन ফারুককে নিয়ে। হ্যাঁ, তো ফারুককে যখন ডেট করা স্টার্ট করলাম, ফারুক খুবই ডাউন টু আর্থ একটা ছেলে, দেখে আপনার কিছুই মনে হবে না যে জব করছে, ইয়ে করছে, খুবই ভদ্র একটা ছেলে মনে হবে। বাট ওই যে এগেন, আচ্ছা, নর্মাল একটা ছেলেকে ডেট করতেছে, হয়তো বা কিছুই নাই এরকম। তো ফারুক বিবিএ করা আমেরিকা থেকে, এমবিএ করা লন্ডন থেকে, এগুলো কিছুই জানতো না। অ্যান্ড ফারুকদের বর্ণিতে একটা ফারুক টাওয়ার আছে। সো যখন আমার ফ্যামিলি এইটা জানলো যে এডুকেটেড রিচ ছেলে, হয়তো বা রিচ না হলে আমাকে আবার ডাউন করার চেষ্টা করতো। মানে আমি নিজে বড় হতে চাচ্ছি না বা ছোট করতে চাচ্ছি না কাউকে, কিন্তু এইটা আমাদের সোসাইটিতে এইভাবে মানুষকে ট্রিট করা হয়। যখনই দেখে কি একটা শিক্ষিত বড়লোক ছেলেকে আপনি বিয়ে করতে পারছেন, সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে আপনার প্রতি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কতটুকু অর্জন করেছেন দ্যাটস নট দ্য ফ্যাক্ট, কাকে বিয়ে করেছেন সেটা হচ্ছে ফ্যাক্ট। কাকে বিয়ে করেছি মানে আমার আইডেন্টিটি এখন পর্যন্ত, তখনও তো আমি তো লয়ার হইনি, এখন পর্যন্ত এই যে তার মাঝখানে কিন্তু আমি অনেক কিছু করেছি, কিন্তু ওই যে একটা ছবি আসছে, তাদের মাথা কাটা গেছে, আমার পুরো চাচা ফুপুরা আমার আম্মাকে আবার উল্টাপাল্টা কথা বলা স্টার্ট করলো। কিন্তু যখন ফারুককে বিয়ে করি আমি, আর আলহামদুলিল্লাহ আমি আমার বিয়ে খুব বড় করে করছি, খুব মানে আমার আত্মীয় স্বজনদের মিলে করছি, তখন তাদের আবার টনক নড়লো। ও আচ্ছা, পিয়া, মানে তারা আশাই করেনি, তারা ভাবছে যে খুলনা থেকে আসছি ঢাকায়, কোনো হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাব, বা আমি পড়াশোনা তো করবোই না, এই মডেলিংয়ে থেকে একেবারে আমার জীবন ঝরঝরে হয়ে যাবে, আমি যে আমার লাইফ এতখানি গুছায় নিয়ে আসতে পারবো একেবারেই ভাবিনি। এই কারণে আমি আবার বলছি যে দেখেন, আমি সবসময় একটা জিনিসে খুব ডিটারমাইন্ড ছিলাম, পড়াশোনাটা ছাড়া যাবে না। পড়াশোনাটা আপনি যদি কিছু না করেন, আপনি যদি হাউস ওয়াইফ হিসেবেও থাকতে চান, পড়াশোনাটা আপনার লাগবে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে। তো ওইটা আমার একটা ভালো ডিসিশন ছিল। ডিসিশন নেওয়ার পরে যাই হোক, আমি তো অনেক দূরই বলে ফেললাম। না, ফাইনালি কি দাঁড়াইছে এখন? যদি আপনার আজকের দিনটা নিয়ে কথা বলি, ইউ আর মোস্ট বিজিয়েস্ট মডেল ইন বাংলাদেশ, বিকজ 4 বছরে 40টা দেশ ঘোরা, 6টা পাসপোর্ট এখন হাতে, এটা যেন তেন বিষয় না। ইউ আর লিডিং ভেরি গুড সংসার লাইফ, যেটাই বলি না কেন। ইউ আর হ্যাপি গার্ল ইন দ্যাট সেন্স। এবং ফ্যামিলি থেকে বাবা মা বা আত্মীয় স্বজনের জায়গা থেকে কি রেসপেক্ট, অনার বা ভালোবাসাটা কি আগের জায়গায় এসছে, নাকি ওখানেও এখনো সমস্যা আছে? না, এখন পুরা চেঞ্জ। মনে করেন আমি যখন যাই, আমাকে মানুষ আলাদাভাবে ইনভাইট করে, প্লিজ পিয়া এই প্রোগ্রামটাতে এসো, বিকজ আমি গেলে একটা প্রোগ্রামে মানুষ ছবি তুলতে আসে বা আলাদাভাবে দেখে, ও আচ্ছা ওইটা আপনার কি হয়, ওইটা আমার ভাইয়ের মেয়ে, ওইটা আমার বোনের মেয়ে, এইভাবে যখন পরিচয় দিতে এখন ভালোবাসে। ও কিন্তু লয়ারও, ও ডক্টর কামাল হোসেনের এখানে অ্যাসোসিয়েট, হ্যাঁ অ্যাসোসিয়েট, ওখানে আমি স্যার ওখানে ছিলাম, ইন্টার্ন ওখান থেকেই করেছি। তো এখন এইভাবে মানুষ পরিচয় করায়, বাট এখন আপনি বিশ্বাস করবেন না কিভাবে শুরু করে। আমাকে যখন পরিচয় করায় দেয়, ও লয়ার, ডক্টর কামাল হোসেনের ওখানে ছিল, ও বাই দ্য ওয়ে ও কিন্তু আবার মিস বাংলাদেশও, বুঝছো, মিডিয়াতে কিন্তু অনেক না মডেলিং করে অনেক। মানে আমি কিন্তু একবারের জন্য আপনাকে ওসব পরিচয় করিনি, আমি আপনাকে মডেল হিসেবে পরিচয় করাইছি আমাদের অনুষ্ঠানে। আই নো, মানে এখন পর্যন্ত জানে যে মডেল বললে মানুষের আকর্ষণটা বাড়বে, এই কারণেই বলে। এক্স্যাক্টলি। এখন পর্যন্ত আমার মনে হয় কি তারা ছোট করেই ভাবে, আমার মনে হয়, মানে যেভাবে কথা বলে। কিন্তু জাস্ট বিকজ আমি লয়ার হয়ে গিয়েছি বা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে বলে সবকিছু চিন্তা ধারণা ধ্যান চেতনা বদলাই গেছে। এখন আমি বলি, আপনাকে একটা মজার বিষয় বলি, যে আমার বাবা এখন যখন আমার সাথে কথা বলে, আবু বলে, আমার মনে হয় সব ভুলে গেছে, আমার মনে হয় সে অত কিছু তার মনে রাখতে পারে না বা মনে নাই তার। সে বলে কি, তোমাকে যে আমি লাখ লাখ টাকা দিয়েছি পড়ানোর জন্য, আমি আম্মুর উপর খেপে যাই, আম্মু দেখো আব্বু কি কথা বলতেছে, সে আমাকে লাখ লাখ টাকা দিচ্ছে, মানে না, তোমার আব্বা তোমার ক্লাস 6 পর্যন্ত কথা বলতেছে, ক্লাস 6 পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করছে, তারপরটা সে ভুলে গেছে। টেক ইট ভেরি ইজিলি, না একদম সব কম্প্রোমাইজ করে ফেলছেন। দিস ইজ দ্য লেসন। দেখেন, উনি কেঁদেছে, ওনার বাবার কথাগুলো যখন উনি বলেছে,
তখন উনি কেঁদেছে এবং চোখের পানিটা আমি দেখেছি একটা মানুষ হাসতে হাসতে কীভাবে কাঁদতে পারে। এখন ওনার বাবার সাথে যে সম্পর্কটা ইটস আ রেসপেক্ট, এইটা হচ্ছে আমাদের সোসাইটির জায়গা থেকে একটা বিরাট পজিটিভ জায়গা, যে বাবা আমার সঙ্গে একসময় খারাপ আচরণ করেছে বা যে কোনো কারণে হয়েছে তো কি হয়েছে, বাবা তো বাবাই, সো ইউ ডিড দ্যাট না, একদম সবকিছু মিনিমাইজ করে ফেলা, বাবাকে সে রেসপেক্টের জায়গাটায় নিয়ে আসা। অবশ্যই এখন যখন অনেকের সাথে কথা হয় তখন আমার এক ফ্যামিলির মেম্বার আরেকজনের সাথে মনে করেন অন্য ফ্যামিলি মেম্বার বলছে তুমি এদের সাথে কথা বলো সবাই, হয়তো বা মনে করেন একটা ফুপু হয়তো বেশি কথা বলে, সবাই তখন চুপ করেছিল যখন সবাই আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, তুমি এদের সাথে সবার সাথে কথা বলো, আজকে হ্যাঁ ফুপু কেন কথা বলবো না, না বললে তো আমার তো সবার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া লাগবে, বিকজ কেউ আমার পাশে ছিল না। আমি কি সবার সাথে কথা বন্ধ করে আমি সোসাইটিতে চলতে পারবো না, আমি চাইও না। আমি চাই আমার কিছু কিছু জিনিস আপনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, বেটার ফর ইউ না, নিজের জন্যই তো বেটার, নিজের জন্য। এন্ড অফ দি ডে আই এম ভেরি হ্যাপি গার্ল, আমি রাত্রে ঘুমানোর সময় শান্তিতে ঘুমাতে পারছি, এর থেকে বড় কি পাওয়া আর থাকতে পারে? এক্স্যাক্টলি। পিয়া, আমার জায়গা থেকে কি বলবো, আমি খুবই অনার, আমি নার্ভাস ছিলাম একদম, আমি শুরুতে বলি নাই যে আমি পিয়াকে ইন্টারভিউ করতে যাচ্ছি, বাট আমার একটা পারসিভনেস গ্রো করেছে মানুষের সঙ্গে মিশে মিশে, যে আমি সামহাউ ফেস দেখলে বুঝতে পারি যে দিস বয় আর দিস গার্ল হ্যাজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি। সো আমার আপনার ফেস দেখেই সামহাউ মনে হচ্ছিল, আমি আপনাকে নিয়ে খুব বেশি স্টাডি করিনি, ইভেন ভাইরাল হওয়া ছবিটা আমিও দেখি। সো আপনি যখন আমাকে নক করেছেন এবং আপনি উইলিংলি আসতে চাইলেন আমার এই অনুষ্ঠানে, আমি জীবন গল্পের জন্যই আপনাকে সিলেক্ট করেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে সিক্রেট উইল বি বেস্ট ফর ইউ। এবং আই থিঙ্ক এই অনুষ্ঠানটা অনেক বেশি ইন্সপিরেশনাল ফর দ্য গার্লস অ্যাজ ওয়েল অ্যাজ আমি মনে করি যারা বয় আছে, যারা শুনছে সোসাইটিতে, তাদের জন্য একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করা উচিত সেটা আজকের অনুষ্ঠান শুনে তারা অনেকেই শিখবে। এবং আপনি যতটা স্পষ্টভাষী সেটা আমাকে অনেক বেশি অনার করা শেখালো, আপনার প্রতি আমার ব্যক্তিগত ফিলিংস যেটা। সো এটা হচ্ছে বিষয়। আর একইভাবে আপনার হাজব্যান্ডের কথাটা আমি জেনেই শেষ করতে চাই, সে সব কিছু আপনাকে জানে এবং হি গিভস ইউ দ্য ফ্রিডম, মানে যতটুকু আপনি এক্সপেক্ট করেন ততটুকু ফ্রিডম আপনাকে দেয়। আচ্ছা, আমি এবার বলি, ওর কথা এখানে খুব বেশি করে বলা হয়নি, বিকজ এখানে সব ম্যাক্সিমাম আমার স্ট্রাগলের কথা বলা হয়েছে। ফারুক যেহেতু প্রথম থেকে আমার সাথে ছিল, এত সাপোর্ট আমার দেখা এখন পর্যন্ত বেস্ট হিউম্যান বিং। সে কখনো কোনো কিছুতে বাধা তো দেওয়া অনেক পরের ব্যাপার। আমি যখন আমার ফিল্মটা ফার্স্ট করতে যাই চোরাবালি, তখন আমি কিন্তু ফিল্ম করতে চাইনি, বিকজ তখন অনেক ভালগার ফিল্ম হতো, 2011-12 সালের দিকে। তখন আমাকে ফারুকই বলে যে না তুমি করো। যখন ভোগের জন্য আমাকে একদিনের মধ্যে বলে যে আপনার কালকেই আসতে হবে, ডক্টর কামাল হোসেনের ওখানে আমি তখন আমি ইন্টার্ন করছি, তখন আমাকে বলে কি যে না আপনি ছুটি পাবেন না, আমাকে বলে কি যে না তুমি কোনোভাবে ওদেরকে কনভিন্স করো করে তুমি কালকেই বম্বে যাও। আমি যখন ইন্ডিয়ান প্রিন্সেস থেকে জিতে আসি টিভি নিয়ে ছাড়াতে যখন বললো $700 লাগবে, আমি বললাম আমি 1 টাকাও দেবো না, আমার টিভি লাগবে না। তখন ওর টাকা দিয়ে ওর টিভি ছাড়াই, পর আমি দিয়ে দিয়েছি ওকে। প্রত্যেকটা জায়গায় ফারুক আমাকে সাপোর্ট করেছে, এত সাপোর্টিভ মানুষ আমি কখনো দেখিনি। সো আমাদের অনুষ্ঠান থেকে আমরা রেসপেক্ট করি আপনাকেও, থ্যাংক ইউ, অসাধারণ একটা টাইম। আমি কি আরেকটু অ্যাড করতে পারি? আমি আরেকটু অ্যাড করতে চাই, দেখেন আপনার জন্য চাইলে আমি 2টার পর নিয়ে যেতে পারি অনুষ্ঠান, নো প্রবলেম। না, আমি আরেকটু অ্যাড করতে চাই যে দেখেন আমি ফারুকরা আলহামদুলিল্লাহ দে আর ভেরি ওয়েল এস্টাবলিশড, ফারুক নিজেও খুব ওয়েল এস্টাবলিশড, বাট ফারুক কিন্তু একটা এমবেসিতে জব করে, ওর বাবার কোনো বিজনেস দেখে না, ও নিজেই জব করে। বিউটিফুল। তারপরেও এত কিছুর পরে আমরা কিন্তু, বা এত রিচ হওয়ার পরেও, বা আমার কিন্তু চিন্তা করা লাগতো না যে আমি কি করব না করব। আমরা যে কালকে আমরা কয়েকদিনের মতো নতুন একটা সোফা কিনবো, খুব দামি একটা সোফা কিনবো, হ্যাঁ খুবই দামি একটা সোফা কিনবো। হ্যাঁ, দাওয়াত পাচ্ছি কবে? দাওয়াত খুব তাড়াতাড়ি পাবে না, দামি একটা সোফা চেঞ্জ করছি অ্যাকচুয়ালি, আমি নতুন একটা সোফা কিনবো, নতুন একটা গাড়ি কিনছি, তো আমরা কিন্তু পুরোটা 50-50% শেয়ার করে কিনি। আমি জাস্ট বিকজ একটা মেয়ে এত বড় বড় কথা বলে গেলাম, কিন্তু বাসায় যে আমি একটা পুরুষ মানুষের টাকায় খাচ্ছি, আমি কিন্তু ওরকম মেয়ে না। এবং যেটা আমি ইকুয়াল সম্মানটা চাই, আমি কিন্তু ইকুয়াল সোসাইটিতে বাস করার জন্য যে রেসপেক্ট বা যে কন্ট্রিবিউশন আমি কিন্তু ইকুয়ালি করি। শুধু আমি মুখে বড় বড় কথা বলে গেলাম, মেয়ে মানুষ আমি এটা করছি